আমি ধরে নিচ্ছি রাজমিস্ত্রি করতে গেলে কোনো ডিগ্রি লাগে না। বাড়িটা দিয়ে সে বলে দিল যে হ্যাঁ হয়ে যাবে বাবু, কোনো অসুবিধা নেই, তারপর যদি ভেঙে যায় সে কি দায়িত্ব নেবে? অন্যান্য পড়াশোনার থেকে একটা টেকনিক্যাল লাইনে পড়লে প্রচুর মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। মানে একটা পরীক্ষা শেষ হলো তো আর একটা পরীক্ষা শুরু হয়ে গেল, তো সেই জন্য সেই যে চাপটা, সেই চাপটা নিয়ে সে মার্কেটিংয়ে যদি চলে আসে সে কাজে লাগাতে পারবে। আমার তো দেখা অনেক WBCS অফিসার, IAS অফিসার আছেন যাদের হয়তো ব্যাকগ্রাউন্ডে ইঞ্জিনিয়ারিং থেকে। হ্যাঁ, যদি তোমার মনে হয় গভর্নমেন্টের চাকরি একটা ভালো পছন্দ, তার জন্য সময় দাও নিজের একটা। দেখা যাচ্ছে তোমার বয়সটা পেরিয়ে গেল, আবার তারপর তোমার চাকরিটাও হলো না, তখন তুমি একটা মুদিখানার দোকান খুলে বসলে, দিয়ে বললে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমার চাকরি নেই, সরকারকে মিথ্যা দোষারোপ করবে। পঞ্চায়েতে বেসিক্যালি পঞ্চায়েত এলাকাগুলোতে 3 তলা বিল্ডিং এর পারমিশন সহজে পাওয়া যায় না। পেতে গেলে কি প্রসেস? যেভাবে বেআইনিভাবে সে দোতলা করেছে সেটা বেআইনিভাবেই 3 তলা করবে। সেখানে সরকার যদি মনে করে সেটা ভেঙে দেবে, সরকারের সেটা রাইটস আছে। তুমি দাদা সিভিল ইঞ্জিনিয়ার, তাই তো? একদম। কতটা এনজয় করো, মানে এই জীবনটা কতটা মধুর আর কি, সুমধুর? জীবনটা কেমন? জীবনটা তো ফালতু। কেন ইঞ্জিনিয়ার করে ফালতু বলছো কেন? দেখো, ইঞ্জিনিয়ার তো সেক্টর অনেক আছে, তো আমরা বেসিক্যালি যে সেক্টরে বিলং করছি সেই লাইফটা নিজের লাইফের জন্য নয়, আদার্স লাইফের জন্য লাইফ। কিন্তু সব কাজে, হ্যাঁ সব কাজে হলেও তোমার হেডেকের যে ব্যাপার থাকে, তুমি রাতেবেলায় শুয়ে আছো, তোমাকে চিন্তা করতে হবে হ্যাঁ যে আমি কালকে সাইটে গিয়ে ওই কাজটা ওইভাবে তুলতে পারবো তো, বা মিস্ত্রি আসবে তো, মেটেরিয়াল থাকবে তো, মেটেরিয়ালে অ্যাভেলেবিলিটি। তারপর আবার মনে করো মিস্ত্রিরা সার্টিং করে এসছে, ভারী একটা লোড চাপিয়ে দিয়ে এসছে, ভেঙে পড়ে যাবে না তো, মানে অনেক রকম চিন্তা থাকে। এছাড়া তো খাওয়া দাওয়ার কোনো টাইমের ঠিক নেই, তোমার পেটের লিভারের সমস্যা তোমার গ্যারান্টি। তোমার রোদ, প্রচণ্ড রোদে তুমি বেরিয়েছো, ঘেমে টেমে একাকার হয়ে গেলে, হঠাৎ করে বৃষ্টি চলে এলো, তোমাকে ভিজতে হবে। এবং সাইটে তো কিছু জায়গায় এখন সবথেকে বড় সমস্যা, যেটা আমরা প্রমোটার বা কাউকে বলে বোঝাতে পারি না, সাইটে সেফটিটা খুব দরকার। সেফটি নেই, বারবার বলার পরও কোথাও আমরা যেন একটা পিছিয়ে যাচ্ছি, যে আমাদের গুরুত্বটা দিচ্ছে, আবার কিছুটা নিজের ইচ্ছাটাকে সেইখানে চাপিয়ে দিচ্ছে। হয়তো দেখা গেলো সেই সাইটটা আমি বলে আসলাম যে সেফটি নেট দিন, কিন্তু সেই সাইটে দেখা গেলো গেলাম সকালবেলা, সেফটি নেট নেই। এবার আমি অন্য জায়গায় পরে অন্য সাইটে চলে যাব, এই সাইটটাও বসে থাকবে, আমাকে উঠতেই হবে বাধ্য হয়ে, তো লাইফ রিস্ক থেকে যায়। শুধু আমার নয়, সেখানে মিস্ত্রি লেবার যারা কাজ করছে তাদেরও, তারা হয়তো নিজেদের অভিজ্ঞতার জন্য সাহসের ওপর করে নিচ্ছে, কিন্তু যদি কিছু হয়ে যায় তাহলে দায়টা তো বর্তাবে হবে সেই সাইডের যে সুপারভিশন করছে তার ওপর। তো অতএব লাইফটা মজারও আছে। মজার কখন? তুমি কোনো একটা গঠনমূলক কোনো একটা কিছু করেছো, কাজ করেছো, সেই কাজ যখন কমপ্লিট হয়ে যাবে তোমার মধ্যে নিজের একটা এত সুন্দর স্যাটিসফ্যাকশান আসবে না, মানে বলে বোঝাতে পারবে না। কিন্তু প্রচার নেই, তুমি কিন্তু প্রচার পাবে না। সে সরকারিতেই থাকো আর তুমি প্রাইভেটেই থাকো, বা নিজের ফার্মেই থাকো, কোনো বিল্ডিংয়ের বাইরে তোমার নাম লেখা থাকে না যে অমুক জনা করেছে। খুব ভালো বিল্ডিং হলে লোকাল যেটা প্রচলন আছে, এই রাজমিস্ত্রি কাজ করেছে, একদম। হ্যাঁ, তো থাকে না। আবার বড় গভর্নমেন্টের প্রজেক্ট করবে, উদ্বোধন কিন্তু করবে অন্যজন। অতএব তোমাকে কিন্তু ব্যাকেই থাকতে হবে, কিন্তু ব্যাকে থেকে যদি আনন্দ নিতে পারো, হ্যাঁ ক্যামেরার পিছনেই ধরো, তবে এই স্যাটিসফ্যাকশনটা থাকে যে কাজটা করলাম যখন, মানে এই আনন্দটা আবার অন্য কিছুতে পাওয়া যাবে না। আর আদার্স লাইফের জন্য কেন বললাম, তুমি বললে সেটা সব প্রফেশনেই, ঠিকই সব প্রফেশনেই হলেও সেটা হয়তো ফ্যামিলির দিক থেকে বললে, দুঃখ দিয়ে কথাগুলো বলছি, ভালো করে ভিতর দিয়ে কথাগুলো বেরিয়ে আসছে, মানে হয়তো ফ্যামিলির দিক দিয়ে ভাবছো, ঠিক আছে ফ্যামিলি, ওকে, ফ্যামিলিকে তুমি সময় দিতে পারছো না, তোমাকে সারাদিন সাইডে পড়ে থাকতে হচ্ছে, বা হয়তো তুমি বাইরে কাজ করো, 6 মাস পর আসছো, এগুলো থাকছে। কিন্তু কোনো একটা কাজ করলে সেই কাজের যদি আপ টু দ্য সিকিউরিটি লেভেল, স্যাটিসফ্যাকশন, কোয়ালিটি এত কিছু ঠিক না থাকে, যদি সেটা উদ্বোধনের পরের দিন ভেঙে যায়, সেই দায়টা কিন্তু বর্তাবে সেই সাইটের ইঞ্জিনিয়ারের ওপর, যে উদ্বোধন করবে তার ওপর নয়। নাম হবে যে উদ্বোধন করেছে তার, সে আসলো, বা এর আমলে হয়েছে, ইনি করেছেন, কি বা এই ফান্ড থেকে হয়েছে, কিন্তু কিছু যদি প্রবলেম হয় সবার আগে ধরবে। তুমি জানো না যে মিস্ত্রিটা তখন কাজে ফাঁকি দিয়েছে কিনা, বা প্রমোটার কোনো মাল খারাপ দিয়েছে কিনা, এত কটা চেকিং করতে হয়। এত চেকিং করার পর তারপর একটা প্রজেক্ট দাঁড়িয়ে একটা মুচকি হাসি আসে। কিন্তু যদি কিছু হয়ে যায়, অতগুলো মানুষের জীবন, ওই জন্য বললাম লাইফটা হচ্ছে অন্য লাইফের জন্যে, শুধু ফ্যামিলি নয়, ফ্যামিলি নিয়ে তো ব্যাপার তো আছেই, কিন্তু একটা ব্রিজ হয়েছে, সেই ব্রিজটা যদি ভেঙে যায়, একটা ড্যাম হয়েছে ভেঙে যায়, অনেক তো খবরের আলোয় আসে। একদমই তাই। আমরা এই ছোটোখাটো 2 তলা 3 তলা বাড়ি নিয়ে অনেকজনা ভাবি না, কিন্তু এগুলো তো প্রবলেম, কারণ মানুষ থাকে এখানে,
তো মানুষ যেখানে থাকে মানুষের জীবনটাকে রক্ষা করতে হবে। ডাক্তার বা উকিল অনেক রকম প্রফেশন আছে, তারা অ্যাট এ টাইম কটা পেশেন্টকে নিয়ে দেখে, কটা লাইফকে নিয়ে কাজ করে। একটা ডাক্তার তো একসঙ্গে একটাই অপারেশন করে, দুটো করে। কিন্তু একটা প্রজেক্ট যেটা চলছে সেখানে চলতে শুরু থেকেই সেখানে মানুষের লাইফ, তাই সিকিউরিটিটা খুব দরকার, যেটা সাইটে অভাব হয়। কিন্তু কোম্পানিতে বড় বড় সেক্টরে সেখানে সেফটি ইঞ্জিনিয়াররা থাকে, তারা একদম পুরো দেখে নেবে। সেখানে আমি যদি নিজে হেডও হই তো আমাকে সাইটে ঢুকতে দেবে না, আমার যদি শু না থাকে, আমার যদি হেলমেট না থাকে, আমার যদি সেফটি প্রিকশন না থাকে, আমাকে ঢুকতে দেবে না এবং আমার নামে রিপোর্ট হয়ে যাবে। কিন্তু এইটা আমরা এই পাবলিক বিল্ডিং বা এখানে দেখতে পাচ্ছি না। এখানে 5 ইঞ্চি দেওয়ালের ওপর মিস্ত্রি মাথায় মশলা নিয়ে উঠে চলে গেল, কিন্তু সে তো একটা আর্নিং মেম্বার তার বাড়ির, হয়তো একাই। সে যদি ওখান থেকে পড়ে গিয়ে মাজাটা ভেঙে যায়, তাহলে তার বাড়িতে কে দেখবে? একদম। তার ইন্স্যুরেন্স নেই, এই পাবলিক কাজে এইসব কিচ্ছু নেই, কিন্তু কোম্পানি লেভেলে থাকে। আচ্ছা, একটা বাড়ি করতে গেলে ধরুন নতুন কেউ বাড়ি করছে, সেখানে তোমাকে ডাকবে কেন? তোমাকে ডাকবে না রাজমিস্ত্রিকে ডাকবে? বেসিক্যালি আমাদের এখানে যদি বাড়ি হয়, আমি মফস্বলের কথা বলছি, বড় বড় শহরের কথা বলছি না, তবে কিন্তু রাজমিস্ত্রিটাকে প্ল্যান করে যে আমার এই ডিজাইন হবে, এই নকশা হবে, কতগুলো কলাম বসবে, সেখানে তোমাকে কেন ডাকবে? তফাৎটা কোথায় তোমরা মানুষের মানসিকতা মনস্ক তো আস্তে আস্তে উন্নত হচ্ছে, বা বিজ্ঞানও উন্নত হচ্ছে। আগে এত ইঞ্জিনিয়ার ছিল না। না, আর একজন বাড়ি করবে, একটা ঘর করবে, তার জন্য তখন অত জানতোই না যে ইঞ্জিনিয়ার আছে, এর জন্য ইঞ্জিনিয়ার লাগে। এবার একটা বাড়ি করতে ইঞ্জিনিয়ার লাগে এটা এটা একটা হয়তো অনেকে জানতো না, জানে বা না, এখন এখন অনেকে জানে না। এখন অনেকে ফেসবুক ইউটিউব দেখছে, বা পাশের বাড়িতে হচ্ছে জানছে। আগে কী হতো, একটা রাজমিস্ত্রিকে ডাকতো, সে তার জ্ঞান হচ্ছে একটা সীমিত। কীরকম জ্ঞান? সে তার যে গুরুদেব, মানে তার যে হেড মিস্ত্রি ছিল তার কাছ থেকে শিখেছে, সে সেটাকেই সব মনে করে। তো সেটাকে সব মনে করে আমি সম্মান দিচ্ছি রাজমিস্ত্রিদেরও। তো সেইটা আসতো বাড়িতে, হ্যাঁ এখানে একটা বেডরুম করে দেবো, এদিক দিয়ে সিট এরকম করে তুলে দেবো, হ্যাঁ দিয়ে করে দেবো দেবো, হ্যাঁ হ্যাঁ মিস্ত্রি মশাই আমি জানি আপনি খুব ভালো বাড়ি করেন। রাজমিস্ত্রি রাজার মিস্ত্রি। আগে তো রাজা ছাড়া কেউ করতে পারতো না, এখন তো বাড়িতে সবাই করছে। এখন একটা মানে ন্যূনতম পেশার লোকও বাড়ি করছে, বাড়ি চায়, ছাদ চায়। আর কেউ কিন্তু সেরকমভাবে থাকে না জীবনযাপন, সরকারও অনেকজনকে বাড়ি দিচ্ছে। তো মিস্ত্রি মশাই আসুন দিয়ে করে দেবো। মিস্ত্রির উপর অগাধ বিশ্বাস, কারণ সে 10-12টা সে দেখেছে লোকালে অ্যাভেলেবেল মিস্ত্রি অ্যাভেলেবেল আসে, সে বাড়ি করেছে অন্যের বাড়ি দেখে, যেটা আপনি করে দিন। তো তারপর কিন্তু এই মিস্ত্রিরাই আবার কাউকে দিয়ে একটু নিজেরা হাতে না একটু আঁকাউঁকি করে। হ্যাঁ, করে। অনেকে বুঝতে পারে না যে কোথায় হচ্ছে, তো তখন বলে তাহলে এই বিষয়টা কোথায় মাপজোবে চলে আসলো। তো মাপজোবে আঁকাউকি চলে এলো, এই আঁকাউকিটাই তো কিন্তু এক ধরনের প্ল্যান হয়ে গেল। মানে বাড়িটা করবার আগে সে দেখে নিল যে প্ল্যানটা এরকম বাড়িটা হতে পারে, এই পজিশন। এই যে দিনগুলো পাল্টাচ্ছে, আস্তে আস্তে সভ্যতার উন্নতি হচ্ছে, তো রাজমিস্ত্রিকে তখন তাই জন্য প্রেফার করে। এখনও প্রচুর মানুষ ওই জন্য রাজমিস্ত্রি প্রেফার করে। সেটা কিন্তু অবশ্যই 2তলা 3তলা বাড়ি তুমি দেখছো, যখন হাই রাইজ বিল্ডিং হবে তখন রাজমিস্ত্রির কিন্তু সেখানে হবে না। কিন্তু আমার প্রশ্ন তোমার সেখানেই, যে আমি যদি একটা একতলা বাড়ি করি বা দুতলা বাড়ি করি, সেখানে কি আমার একজন সিভিল ইঞ্জিনিয়ারকে প্রয়োজন? ওই যে বললাম রাজমিস্ত্রিরা যেটুকুনি শিখে এসছে, সেই থাম রুল বলে ওটাকে, যে এত ফুটে এতটা দৈর্ঘ্য হলে আমি এতটা বিম দেবো, এই দেবো। সে কিন্তু মানে যেহেতু বিল্ডিংটা দাঁড়িয়ে আছে এবং সচরাচর তো ভূমিকম্প হয় না, তো বাড়িটা ভেঙেও পড়ছে না, আর হালকা ফাটফাট আসছে যখন তখন রিপেয়ারিং করে দিচ্ছে, সে মিস্ত্রি হয়ে যাচ্ছে। আবার রাজমিস্ত্রি হয়তো বয়স্ক, সে বুক ঠুকে বলে গেল এ বাড়িটার কিচ্ছু হবে না, কিন্তু তার লাইফটা কতদিন? সে তো দেখা গেল হার্ডলি 10 বছর 20 বছর বাঁচলো, কিন্তু বিল্ডিংটা তারপর আমি কি বিল্ডিংটা 20 বছরের জন্য করছি? তাহলে বিল্ডিংটার যদি লাইফ বাড়াতে হয়, বিল্ডিংটা সেফটি দিতে হয়, এবং বিল্ডিংটা যেটুকুনি খরচ করা উচিত, যে অ্যামাউন্টটা দরকার একদম না হলেই নয়, সেই অ্যামাউন্টটার জন্য একটা ইঞ্জিনিয়ারকে ডাকতে হবে। একটা মিস্ত্রি গেল বাড়িতে, বলল বাবু কততলা বাড়ি করবেন? বললো 2তলা বাড়ি করবো। 2তলা বাড়ি হয়ে গেল। তার বাড়িতে হয়তো আর্নিং মেম্বার সেই ছিল, তার ছেলে বড় হলো, সে ছেলে ভালো একটা চাকরি পেল, সে বাড়িটা ভাঙলো না, মনে করলো তারপর আবার একটা একতলা বাড়িয়ে দেবে। তাহলে 3তলাটা করা যাবে কি না, সে কিন্তু সেই 2তলাটা যখন করেছিল কেউ দেখেনি, তখন কিন্তু তার কাছে মনে হয়েছিল যে আমার এইটুকুনিই হবে, তার সামর্থ্য অনুযায়ী বাড়ি আর কবার হয়, একদম। এটা তো সবাই ভাবে। কিন্তু তারপরে যখন বাড়িটা করতে গেলে সেটা কি আদৌ হবে? তাহলে এখানে এই প্রশ্নের উত্তর কে দেবে? যদি রাজমিস্ত্রি দেয়, একটা আমি ধরে নিচ্ছি রাজমিস্ত্রি করতে গেলে কোনো ডিগ্রি লাগে না, আনএডুকেটেড পারসন, হয়তো সে পড়াশোনা করে রাজমিস্ত্রি হতে পারে, কিন্তু রাজমিস্ত্রি হওয়ার জন্য কোনো পড়াশোনার লেভেল নেই। মানে স্কিল্ড মিস্ত্রির তো প্রচুর অভাব সাইটে, একদম। দক্ষ রাজমিস্ত্রির অভাব।
আবার দক্ষ রাজমিস্ত্রি কাজ করে করে অভিজ্ঞতা সম্পন্ন রাজমিস্ত্রি অনেক আছে যারা সত্যিই ভালো কাজ করে, তাদের কাজ দেখে ভালোও লাগে এবং সাইটে গিয়ে বেশি বলতে হয় না, একটা চান্সেই সে বুঝে যায় যে আমি কি চাইছি বা কি করতে চাইছি, সেরকম মিস্ত্রিও আছেন। কিন্তু তোমার ওই বাড়িটা দিয়ে সে বলে দিল যে হ্যাঁ হয়ে যাবে বাবু, কোনো অসুবিধা নেই, ব্যাস করে দিল। তারপর যদি ভেঙে যায় সে কি দায়িত্ব নেবে? তাহলে আমি যদি একটা রেপুটেটেড ইঞ্জিনিয়ারকে ডাকি, যে তার 6টা বছর 7টা বছর পড়াশোনা করেছে, সে সেই বিজ্ঞানটা জানে, কোন মেটেরিয়ালটা কোথায় ইউজ করতে হবে, সে জানে যে কোন বারটা কোনখানে দিতে হবে, কীভাবে দিতে হবে, তাকে যদি ডাকি, একটু পারিশ্রমিক তাকে দিই, তাহলে আমার কাজটা কিন্তু সেফটি হলো। এবং অবশ্যই চয়েস করার কথা দেখতে হবে যে একদম পাস করে বেরিয়ে এসছে মানেই সে তাকে দিয়ে করে নেবে, ইঞ্জিনিয়ার মানে স্ট্যাম্প মেরে নিল তা নয়। তাকে দেখতে হবে তার কাজের অভিজ্ঞতা কত বছরের, সে কোন ফিল্ডে কাজ করে, আদৌ সেই ফিল্ডে বটে কি না। তাই জন্যে সিভিল ইঞ্জিনিয়ার বাড়ি তৈরি করা অবশ্যই দরকার। কারণ এখন তুমি হয়তো জানবে যে সিসমিক জোন বলে, যেটা ভূমিকম্প প্রবণ এলাকা, তো আগে এইদিকে 1 নম্বরে ছিল। তো 1 নম্বরে সেফটির দিক থেকে থাকে, এগুলো বিভিন্ন মাত্রা হয় 1 থেকে 5-এর অবধি। তো আমাদের পশ্চিমবঙ্গে এখন 1 নেই, সব 2-এ। তো 3 অবধি সেফটি বলা যায়। 3-এর পর থেকে কিন্তু সেখানটা ভূমিকম্পন এলাকা। তো প্রতিনিয়ত কিন্তু আমরা খুব ভূমির যে টেকটনিক প্লেট যেগুলো আছে, তো সেগুলো খুব খারাপ দিকে যাচ্ছে। তো আমাদের কিন্তু এখন ভূমিকম্প প্রতিরোধী বিল্ডিং করার খুব উপযোগী হয়ে গেছে। তো সেটা রাজমিস্ত্রির সীমিত জ্ঞানে হবে না। সে হয়তো কোথাও কোথাও কাজ করেছে কোনো ইঞ্জিনিয়ারকে, সেই বাড়িটা কীরকম ছিল সেই রুলসটা এখানে প্রয়োগ করছে, কিন্তু কোন এলাকায় কী রকম করতে হবে, প্রতিটা এলাকায় আমরা যদি 15 মিটার 20 মিটার এদিক ওদিক হই, তাতেই সয়েলের টেস্ট করলে দেখা যাবে যে পুরো বিষয়টাই আলাদা চলে যায়। এই সয়েল টেস্টের যে কথাটা বললে, এটা কতটা জরুরি? একতলা দুতলা তলার ক্ষেত্রে হয়তো ততটা দরকার পড়ে না। আমি একজন ইঞ্জিনিয়ার হিসেবে বলতে পারি না যে একতলা দোতলায় দরকার নেই, এটা রাজমিস্ত্রির মতো কথা হয়ে যাবে। আচ্ছা, আমি তো জানি না, আমি এই একতলাটা যদি গ্রাউন্ড ফ্লোরটা শুধু গ্রাউন্ড ফ্লোরের জন্যই করে থাকি, আমি হয়তো ভবিষ্যতে করব না। সেক্ষেত্রে হয়তো আশেপাশে বাড়ি দেখে একটা ফিজিক্যাল যেটা সয়েল টেস্ট বলে, সেখানে গিয়ে মাটিটাকে কেমন কলম করে, সেখানে কিছু সাধারণ টেস্ট, খুব সাধারণ টেস্ট আছে, ল্যাবের টেস্টের নয়, সেখানে দেখে, যেহেতু আশেপাশে বাড়ি আছে, সেটা দেখে অনেক সময় বোঝা যায় যে না এখানে প্রয়োজন নাই, অযথা খরচা বাড়িয়ে লাভ নেই। কিন্তু অ্যাকচুয়াল রেজাল্ট যদি পাই, তাহলে রেজাল্ট তোমাকে ল্যাবে টেস্ট করতে হবে। এবং এর জন্য কিন্তু সেও সিভিল ইঞ্জিনিয়ার, কিন্তু ল্যাবে যেটা হচ্ছে সেটা কিন্তু এই যে লোকটা ইঞ্জিনিয়ারটাকে ডাকলাম সে কিন্তু টেস্ট করবে না। ওকে। সেই ভদ্রলোকও একজন ইঞ্জিনিয়ার, যার নাম হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। তার কাজটা কিন্তু ওই বাড়ি প্ল্যান করা নয়, তার কাজটা হলো সয়েল টেস্ট করা। সে মাটির সয়েল টেস্ট করবে, সে সয়েল টেস্ট করে রিপোর্ট দেবে যে ওই যে সয়েল তার উপর যে বিল্ডিং যে হবে কতটা লোড নিতে পারবে। যদি আমার রিকোয়ারমেন্ট লোড বেশি থাকে, তাহলে সেই লোডের জন্য তার ফাউন্ডেশন যেটা বলে, যেটাকে আমরা সবাই বুঝি কলাম, কলাম। এসব আছে। তো সেই কলমটা কলম হবে না তার মধ্যে পাইল হবে না র্যাপ ফাউন্ডেশন হবে না ম্যাট হবে, সেটা সে নির্ধারণ করে দেবে যে তার এইটা করা যেতে পারে। মানে একটা বিয়ারিং ক্যাপাসিটি থাকে, সেইটার ওপর নির্ভর করে করে, এবং আরও অনেক টেস্ট থাকে, সেটা শুধুমাত্র জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়াররাই করে। এই নয় যে সব সিভিল ইঞ্জিনিয়ার মানেই সব, সিভিল ইঞ্জিনিয়ারের প্রচুর ভাগ আছে। ভাগ রয়েছে। ওকে। আইটিআই কলেজে যারা পড়ছে তারা তো নিজেদের ইঞ্জিনিয়ার বলেই আইটিআই কলেজ যে কোনো ইঞ্জিনিয়ার প্রডিউস হয় না। কোথায় হয়? আইটিআই কলেজে হয় টেকনিশিয়ান, মেকানিক, ঠিক আছে, যারা হেল্প করে হেল্প করে। আচ্ছা কাজে। আইআইটিতে হয়, আচ্ছা। বিভিন্ন ইউনিভার্সিটি হয়, বিভিন্ন কলেজ, যেখানে গ্র্যাজুয়েশন কলেজ সেখানে হয়। কখনো আইটিআই কলেজ থেকে হয় না, তবে আইটিআই কলেজ থেকে পড়ে সেটা শুরু হতে পারে। একটা ছেলে তার পড়াশোনার ধাপটা যদি ইঞ্জিনিয়ার হতে চায় অনেক সময় শুরু করতে পারে। এছাড়া অনেক টেকনিশিয়ানগুলো হয় তোমার, যারা ইঞ্জিনিয়ারদের হেল্প করে। যারা হেল্প করে। মানে আমাদের তো এখন পশ্চিমবঙ্গে অলিগলিতে আইটিআই কলেজ হয়ে আছে। একদম। তো যারা ওখানে পড়াশোনা করে তারা প্রত্যেক কেউ ইঞ্জিনিয়ার না, না। এক কথা বলতে গেলে। একদমই তাই, কেউ ইঞ্জিনিয়ার নয়। কিন্তু তারা তো বলছে আমরা ইঞ্জিনিয়ার। না, তারা ইঞ্জিনিয়ার নয়, তাদের মধ্যে একটা জ্ঞান দেওয়া হচ্ছে, তাদেরকে স্কিল ডেভেলপমেন্ট করা হচ্ছে। মানে অনেকটা বলা উচিত নয়, মানে পড়াশোনা শিখে স্কিল লেবার। আচ্ছা। তারা কি করছে, সাইটে গিয়ে অন্যান্য যে কাজগুলো আছে যেখানে গুরুত্বপূর্ণ, যেখানে একদম আনএডুকেটেড পিপলদের নিয়ে তোমার লেবারের কাজ করানো যাবে না, সেইখানে ইঞ্জিনিয়ারের সঙ্গে কোঅপারেট করে তারা নিজে হাতেও কাজ করে, সেইখানে আইটিআই কলেজের আমি যদি এক কথায় বলি, শিক্ষিত লেবার, কাছাকাছি স্কিল লেবার। একজন মানে কোনো গার্জিয়ান বা কেউ যদি চায় আমি ইঞ্জিনিয়ার হব, তাকে কোন প্রসেস দিয়ে যেতে হবে, বা সেই কেরিয়ার গ্রাফটা যদি বাঁচতে চায়
তাকে কি হয়ে যেতে হবে? ইঞ্জিনিয়ারের দেখো, ইঞ্জিনিয়ার আমাদের পড়াশোনার ভিত্তিতে ইঞ্জিনিয়ারের অনেক কটা স্টেপ আছে। পলিটেকনিক কলেজ আছে, তারাও ইঞ্জিনিয়ার, সেখান থেকে ডিপ্লোমা পাস করতে হয়, সেটাও ইঞ্জিনিয়ার। আবার বিভিন্ন ইউনিভার্সিটি আছে যেখান থেকে গ্র্যাজুয়েশন হয়, বিটেক বা বিই, আবার তোমার আইআইটি থেকে হয়। আচ্ছা তো তারপর আরও হায়ার এডুকেশনে পড়লে পরে তোমার সেখান থেকে মাস্টার ডিগ্রি করলো, গ্র্যাজুয়েশনে তোমার পিএইচডি করলো কিছু সিভিল বা অন্যান্য ট্রেডের ওপর। তো সব কিছু ট্রেড নিয়েই তো ইঞ্জিনিয়ার আছে। তো ইঞ্জিনিয়ার শুরুটা মিনিমাম লেভেলটা হচ্ছে ডিপ্লোমা, আচ্ছা, 3 ইয়ার্স ডিপ্লোমা পলিটেকনিক থেকে, এখান থেকে শুরু। সেখান থেকেই শুরু। এবার তার আগে, এবার যদি বলো যে তুমি ডিপ্লোমা কারা করছে, ডিপ্লোমা মাধ্যমিকের পর থেকে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ভর্তি হয়। আর এদিকে গ্র্যাজুয়েশনটা করা হয় এইচএসের পর থেকে। এবার ওকে, এইচএসে তো সায়েন্স থাকতে হবে। মানে শুরুটা আমি মাধ্যমিক পর থেকে করতে পারি। ও, একদম তাই, মাধ্যমিকের পর থেকে করতে হবে। যাদের হয়তো সামর্থ্য নেই বা কেরিয়ারে তাড়াতাড়ি সফল হতে চায় এবং আহ, মেধাবী, হয়তো খুব মেধার নয়, তারা হয়তো তোমার শুরুটা করলো ডিপ্লোমা দিয়ে। তো জেক্সপো বলে একটা পরীক্ষা হয়, সেখানে দেখবো। পরীক্ষা দিয়ে গেলে 3 বছরের ডিপ্লোমা হয়। এবার মজার একটা ব্যাপার আছে, কেউ যদি মনে করে যে না আমার এই লাইনটা ভালো লেগে গেছে এবং আমি আরও পড়া করতে চাই, তো তার জন্য সুযোগ আছে। তার জন্য আরও পরীক্ষা দিয়ে বিটেক বা বিইতে ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হওয়া যায়। ওকে, সেখান থেকেও নিজেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে আরও ভালো নিজেকে ডেভেলপ করতে পারে। আমাদের ঘরে ইঞ্জিনিয়ার আছে জানো তো, মানে পড়ছে আমাদের, ইনি ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো ইঞ্জিনিয়ারিং একটা কথা আছে, মানে খুব হাসির কথা, যে ইঞ্জিনিয়ার নাকি ইঞ্জিনিয়ার পড়ে ইঞ্জিনিয়ার জবটা মানে চুজ করতে পারে না বা করে না। মানে এই ভাবনাটা এটা কিরকম হয়? মানে একটা টাইম ছিল যে ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, একটা টাইম যে যে হোক ভাই ইঞ্জিনিয়ার পড়ছি বা যে হোক ভাই আমি ইঞ্জিনিয়ার। এই আজকের দিনে দাঁড়িয়ে অনেকটা সেটা স্থিতিশীল। এইটা কেন হয়েছিল? আর তোমার কি অভিমত এই ব্যাপারে? দেখো, ইঞ্জিনিয়ার পড়েছে তারা বেশি আছে সংখ্যায়, এটার কারণ আছে। কারণ আমাদের দেখা গেল যে সমস্ত সামনে কলেজগুলো আমরা দেখি জেনারেল লাইনের, তো জেনারেল লাইনের ছেলেপিলেরা পড়ছে, পড়ে পাস করছে, একটা সময় চাকরি পেয়েছে, তারপর চাকরি বাজারটা গেলো তাদের জন্য কমে যাচ্ছে, তখন টেকনিক্যাল লোকেদের অনেক দরকার হলো। তখন টেকনিক্যাল লোকে তার মধ্যে থেকে যারা ছিটকে গিয়ে তোমার আরও পড়াশোনা করতে গিয়েছে, ইঞ্জিনিয়ারিংয়ে গিয়েছে, তারা পাশ করে যখন আসে, তখন দেখলো তারা চাকরি পেয়ে যাচ্ছে বা ভালো সমাজে দাঁড়িয়ে যাচ্ছে। তো তাদেরকে দেখে ওই মেধার থেকেও যারা কম দামের একটু মেধাবী যারা হয়, তারাও ভর্তি হতে চলে গেছে, আচ্ছা, তারাও পড়াটা পড়তে গেছে। আমি বলছি না যে শুধু কম মেধাগুলো ঘুরে বেড়াচ্ছে তা নয়, হয়তো ভালো মেধাবী কিন্তু আর সেই ট্রেডটা পছন্দ হয়নি বা সেটা পড়ে আর ভালো লাগেনি। আমরা যখন দেখি বাড়িতে ইঞ্জিনিয়ার আছে, এই যে তুমি বললে আমাদের বাড়িতে ইঞ্জিনিয়ার আছে, তো দেখা গেলো সে রেপুটেটেড ইঞ্জিনিয়ার, তার ছেলে পিলে তারা কিন্তু জানে না যে বাবা ঠিক কাজটা কী করে বা পড়াশোনাটা কী করেছে। সে দেখলো বাবা যায় সকালবেলায় 10টার সময় অফিস, বিকেলবেলায় আসে, সেই দিকে তার ইচ্ছা হলো আমি ইঞ্জিনিয়ার হবো। আচ্ছা, কিন্তু যখন পড়তে গেল তখন দেখা গেলো সমুদ্রের একটা প্রমাণ, পাহাড় প্রমাণ তোমার পড়াশোনার মধ্যে পড়ে গেল। তো সেই সময় পড়তে গিয়ে তখন সে দেখলো যে না, এই ট্রেডটা ঠিক আমার জন্য হচ্ছে না, আমি এর জন্য উপযুক্ত না, কিন্তু বাড়ির চাপে বা কিছুর জন্য বাড়িতে বলতেও পারছে না। তো তখন দেখা যাবে সে ওই কোনো রকমে পাসটা করে নিল, বেরিয়ে গেল, আর তো সফল হতে পারছে না, কারণ শুধু তো ওইটুকুনি পড়াশোনা করে হবে না। হবে না, বাইরে এসে তো অনেক কম্পিটিশন। তো ভালো লাগার জায়গাটাও থাকতে হবে, যদি ভালো লাগে যে কোনো তবে প্রফেশন, সে সফল হতে পারে। যে কোনো প্রফেশন যদি ভালো না লাগে আলটিমেটলি ওই এই সবাই ঘরে ঘরে ইঞ্জিনিয়ার, তখন সবাই ঘরে ঘরে প্রত্যেকটা একদম ক্যারিয়ার তাই। বই দিচ্ছে। ইঞ্জিনিয়ার পড়তে গেলে সরকারি কলেজ আর বেসরকারি কলেজ, এই দুটোর মধ্যে তফাৎটা কি? ইঞ্জিনিয়ারিং পড়তে গেলে সরকারি কলেজ, বেসরকারি কলেজ। সরকারি কলেজ হচ্ছে গুণগত মান দিক থেকে, শিক্ষার কোয়ালিটির দিক থেকে অনেক এগিয়ে, সরকারি কলেজ, হ্যাঁ, হ্যাঁ, বেসরকারি কলেজের থেকে। তাই? কারণ সরকারি কলেজে আগে তুমি একটু পিছিয়ে যাই বলি, তো দেখা যাবে যে এত প্রাইভেট কলেজ কিছুই ছিল না, না, তখন শুধু সরকারি কলেজই ছিল। অতএব সরকারি কলেজ থেকে যারা পড়াশোনা করেছে তারাই পরবর্তীকালে টিচিং লাইনে এসেছে, মানে ইঞ্জিনিয়ারিং কলেজে বলছি আমি আর কি। হুম, তো সেইখানে থেকে তারাই আবার ভালো ভালো স্টুডেন্টরা বেরিয়েছিল বলেই তারা ভালো টিচার হয়েছে। তো ভালো টিচার যেগুলো আছে সব গভর্নমেন্ট কলেজেই বেশি তুমি পাবে, তুমি প্রাইভেট কলেজে তখন অতটা ছিল না। এইবার যখন ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার চাহিদাটা বেড়ে যাচ্ছে, তখন এই প্রাইভেট কলেজগুলোও মার্কেটে চলে আসে। আচ্ছা, টোটালটা একটা সত্যি কথা বলতে মার্কেটিংয়ে হয়ে গেছে এডুকেশনের মানে এই প্রাইভেট কলেজটা। একটা সময় ইঞ্জিনিয়ারিং বুম এসেছিল, হ্যাঁ, মানে ঘরে ঘরে ইঞ্জিনিয়ার ম্যানুফ্যাকচারিং হতো, মানে বলতে গেলে ডিগ্রি নিয়ে বসেছিল। একদম। আহ, এইটা কেন, মানে এটা কি ওই বেসরকারি কলেজগুলো আসার জন্য বেসরকারি কি? কলেজগুলো আসার জন্য সরকার যদিও পদক্ষেপ নিয়ে প্রচুর সরকারি কলেজ করেছে,
এবার সরকারি কলেজে এর ইনফ্রাস্ট্রাকচার আগে যতটা ছিল তার থেকে ইনফ্রাস্ট্রাকচারটা প্রাইভেট কলেজে হয়তো ভালো করছে, কিন্তু কোয়ালিটি অফ এডুকেশন যদি হয় সেটা অবশ্যই সরকারি কলেজে বেশি। বেশি। তোমার বেসরকারি কলেজে যারা ইন্ডাস্ট্রিতে চাকরি করতে চায় তারা কিন্তু আবার কিছু রেপুটেটেড প্রাইভেট কলেজে যে সেখান থেকে যদি পড়াশোনা করে তাহলে ভালো। দেখো আমি যেটা বলি সোজা সোজা ভাষায়, কারো মনে করো জয়েন্ট এন্ট্রান্স এক্সাম দিয়েছে, সেখান থেকে প্রথম সারির যারা মেধাবী তারাই তো সরকারিতে ভর্তি হয়ে গেল, তাহলে বাকি যারা পড়ে থাকলো তারা তখন তো প্রাইভেটে খুঁজবে। বেটে গেল। নিশ্চয়ই প্রথম দিকে যারা 1000-এর মধ্যে র্যাঙ্ক করেছে তারা কোনোদিন প্রাইভেট কলেজ খুঁজবে না। না না, তাহলে ভালো মেধা স্টুডেন্টগুলো চলে গেল কিন্তু সরকারি কলেজেই। একদম। তো বেসরকারি কলেজেও একটা জিনিস হয়, মনে করো একটা 40% বা 60% এডুকেটেড আমি বলছি, হয়তো তার মেধা ওইদিকে আছে, তাকে বেসরকারি কলেজ 60 থেকে হয়তো 70-75-এ নিয়ে যেতে পারবে, কিন্তু 100%-এ নিয়ে যেতে পারবে না, একদম। এবং সেই ফ্যাকাল্টিরা হয়তো দিতেও পারবে না। তো সেই ক্ষেত্রে গভর্নমেন্ট কলেজে তো ওই ছেলেটা চান্সও পাবে না। না। আবার যদি একটা তার থেকে একটু নিম্নমানের ছেলে সরকারি কলেজে যায়, সে কিন্তু পাসই করতে পারবে না, সে ফেল করবে। তাহলে দেখতে হবে যে ইন্টারেস্ট আছে কিন্তু তার মাথায় অতটা নিচ্ছে না মানে মেধাটাও তার সাথে মেধা। হ্যাঁ, তৈরি। তো মেধাটা যাচাই তো আমাদের এন্ট্রান্স এক্সামগুলোর মধ্যে দিয়ে হয়। তো এবার এন্ট্রান্স এক্সাম দিয়ে তার মেধা যদি অতটা কোয়ালিটি না হয়, কিন্তু তার প্রবল ইচ্ছা পড়ার, অনেক সময় পড়লেই যে ভালো রেজাল্ট করলেই যে ভালো কাজ করবে তা না, না। ফিল্ডটা তো অনেক বড়, একদম। প্রচুর ফিল্ড আছে। দেখা গেল তার কাজের ফিল্ডটাতে যখন নামলো তখন সেই কাজটা সে খুব ভালো পারছে, তো সেইটা যখন ভালো পারবে তার জন্য সে যদি প্রাইভেট কলেজেও ভর্তি হয় এবং সে যে লেভেলে আছে তার থেকে যদি একটু লেভেলটা উঁচু হয়, তো সেইখানে সে বেরিয়ে যেতে পারবে এবং সমাজে দাঁড়িয়ে যেতে পারবে। যদি অ্যাডমিশন ফি থেকে বলি, মানে খরচার দিক দিয়ে বলি, অবশ্যই সরকারি কলেজ মোস্ট প্রবলি কম, তাই একদম কি? বেসরকারি কলেজে বেশি। একদম। এবং বেশি হওয়ার কারণ যেহেতু বেসরকারি এবং তার ইনফ্রাস্ট্রাকচার অনেক বেস্ট তার জন্য। কারণ ওখানে ফ্যাকাল্টিদের যে স্যালারি দিতে হয়, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে গেছে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট আছে, সেগুলো করতে গেলে চালাতে গেলে তো তোমার পয়সা লাগবেই। আচ্ছা, আমি যদি এক কথায় বলি, যে সরকারি সংস্থাগুলোতে যারা ইঞ্জিনিয়ার হিসাবে কেরিয়ার শুরু করে বা জয়েন করে তারা সরকারি কলেজ থেকে যায়, যারা বেসরকারি, যেটা তুমি বলে কর্পোরেট বা বেসরকারি সংস্থায় থেকে, সরি, বেসরকারি সংস্থায় জয়েন করে তারা বেসরকারি কলেজ থেকে যায়, এরকম কোনো ব্যাপার না, এইরকম ব্যাপারটা ঠিক অতটাও নয়। সরকারি কলেজ থেকে বার করেও বেসরকারি চাকরিতে চাকরি করছে যারা, তারা খুব ভালো গেন করছে, ভালো প্যাকেজ পাচ্ছে, হয়তো মাথায় মাথায় বসে আছে, তারা দেখা যাবে তাদের প্রিভিয়াস হিস্ট্রি ঘাটলে পরে তারা হয়তো সরকারি কলেজ থেকে এসেই চাকরি করছে। যেমন দেখা গেলো একটা প্রজেক্ট ম্যানেজার, যদিও একবারে সে প্রজেক্ট ম্যানেজার হয় না, তাকেও স্টেপ এগিয়ে এগিয়ে আসতে হয়। তো ব্যাপারটা সেরকম নয় যে প্রাইভেট কলেজ থেকে পড়লে তুমি বেসরকারিতে চাকরি করবে আর সরকারি কলেজ থেকে সরকারি চাকরি করবে, সেরকম নয়। কিন্তু তবে বেসরকারি থেকে পড়ে কি সরকারি কোনো সংস্থায় চাকরি হ্যাঁ, পেয়েছে? প্রচুর সেও আছে, আচ্ছা, সেও আছে। আচ্ছা, আচ্ছা। বেসরকারি কলেজেও তো কিছু ভালো ছেলে আছে যারা ক্র্যাক করতে পারে এক্সামগুলো, একদম। তো তখন তারা সরকারি কলেজে সরকারি তোমার সংস্থায় যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেখানে চাকরি করছে। এবার কেউ দেখে সম্মান, কেউ দেখে আয়, যার যেটা ভালো লাগা। হয়তো দেখা যাবে যে একটা খুব ভালো স্টুডেন্ট তোমার সরকারি কোনো সংস্থায় কোনো ডিপার্টমেন্টে ভালো পোস্টে চাকরি করছে, তার যা স্যালারি প্যাকেজ, হয়তো প্রাইভেট কলেজে যদি প্রাইভেট কলেজ থেকে পাস করা ছেলে, সে হয়তো তার থেকে বেশি প্যাকেজ নিয়ে বেশি আর্ন করছে। আজকের বর্তমান সমাজে যে ছেলেমেয়েগুলো ইঞ্জিনিয়ারিং পড়তে চায় বা একদম মফস্বল গ্রামে যদি বলি, তাদের অনেকের ধারণাই থাকে না। তারা শুধু জানে যে আমি বিআইটি কলেজে যাব, আমি ইঞ্জিনিয়ারিং পড়বো, আমার একটা ভালো কেরিয়ার হবে। এটা মানে আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, কারণ আমার এই জায়গা দাঁড়িয়ে অনেক ছেলেমেয়ের সাথে আমার কথা হয় যারা এই মানসিকতা নিয়ে চলে। তো এই ইঞ্জিনিয়ারিং মানে প্রকারভেদ কতগুলো, যে কোন কোন মানে সেগমেন্টে পড়তে পারে বা কোন কোন ক্যাটাগরিতে পড়তে পারে, এবং তার খরচা কেমন হতে পারে, এবং আদৌ কি তারা এরকম মানে যেহেতু ইঞ্জিনিয়ারিং কলেজ এখন মানে অলিগলিতে রয়েছে, সেখান থেকে পড়ে কি আদৌ কোনো একটা ভালো কেরিয়ার দিকে যেতে পারে? প্রথম প্রশ্নে একটুখানি বলে দিই, অনেকে বলে এই যে তুমি বললে হয়তো লোকালে বিআইটি বলে একটি কলেজ আছে, তো সেই জন্য ভাবে যে বিআইটিতে ভর্তি হয়ে যাব, এবং আমাদের এখানে ছাড়া হয়তো আরও অনেক বিআইটি আছে, তো ব্যাপারটা সেরকম নয়। আমি আগেও হয়তো বলেছি যে বিষয়টা হচ্ছে পড়াশোনার 3টে প্রকারভেদ আছে, একটা হচ্ছে ডিপ্লোমা, আর একটা হচ্ছে বিটেক বিই, এবং তারপর আরও হায়ার এডুকেশন। তো এই লোকালে যে কলেজটি, সে কলেজটি হচ্ছে পলিটেকনিক কলেজ, সেখানে ডিপ্লোমা হয়। ওকে। তো এইরকম গভর্নমেন্টের প্রচুর পলিটেকনিক কলেজ আছে এবং প্রাইভেট কলেজও আছে, আবার গভর্নমেন্ট স্পন্সরও আছে। ওকে। তো তারপর ছেলেপিলেরা যদি ভর্তি হতে চায়, কোথায় ভর্তি হবে, প্রথমে যদি তার একটু আগ্রহ থাকে, কোন ফিল্ডে তার আগ্রহ আছে, এই নয় কাউকে দেখে এগিয়ে যাওয়া নয়, অনেক সময় ইন্সপিরেশন কাজে দেয়, যে হয়তো প্রতিবেশীতে কেউ আছে তার ওই ট্রেডটা ভালো লাগে, তার সঙ্গে আলোচনা করতে পারে যে এই ফিল্ডটাতে কী কী কাজ হয়, তো সে তখন একটা ট্রেড চয়েস করে। তো ট্রেড বলতে গেলে
আমরা যেটা জানি যে ইঞ্জিনিয়ারে প্রচুর ট্রেড আছে, তো এখানে সবাই দেখি ওই বাড়ি প্ল্যান করে ওই সব ইঞ্জিনিয়ার, ওগুলোই ইঞ্জিনিয়ার, কিন্তু তা তো না, সমাজে গড়ার জন্য প্রচুর ধরনের কাজ হয় যেখানে টেকনিক্যাল জ্ঞান কাজে লাগে। তো যেমন মাদার ট্রেড কিছু আছে, সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন, কম্পিউটার, এগুলো হচ্ছে মাদার ট্রেড। মাদার ট্রেড, আচ্ছা। এছাড়াও তোমার আরও হয় মেটালার্জি হয়, হ্যাঁ, তোমার ফুড টেকনোলজি হয়, এরকম প্রচুর জিনিসে ইঞ্জিনিয়ারিং আছে যেখানে পড়াশোনা করতে হয়। এমনকি ফ্যাশন টেকনোলজিতেও ডিপ্লোমা হয়, যেটা হয়তো পলিটেকনিক কলেজ থেকে হয় কয়েকটা। আচ্ছা। এবার তাদেরকেও ইঞ্জিনিয়ার বলা যেতে পারে যেহেতু তারা পড়ছে। ওহো। তো প্রথমে চয়েস করলো, তারপরে এবার তার পরিবারের সামর্থ্য অনুযায়ী, এবার যার মেধা আছে তাকে কেউ আটকে রাখতে পারে না, বারবার বলবো, কারণ সরকারি অনেক সাহায্য আছে। যদি কেউ ভালো র্যাঙ্ক করে গভর্নমেন্ট কলেজে যদি পড়ে, মানে নামমাত্র খরচায় সে কিন্তু পাস করতে পারবে। এবার যার একটু এগিয়ে যেতে মেধা, পারবে। একদম, এবং লাইফে স্ট্যান্ড করবে। এবং যাদের সামর্থ্য আছে পরিবারের, তারা হয়তো প্রথম দিকে ভালো সারি পেলো না, কিন্তু প্রাইভেট কলেজগুলো আছে, সেখানে খরচা করে তারা তাদের কেরিয়ারটাকে তৈরি করতে পারবে। তৈরি পাস। অবশ্যই পড়াশোনা দুটোতেই জরুরি, এই নয় যে ভালো কলেজে ভর্তি হয়ে গেলাম আমাকে পাস হয়ে যাব, তা নয়। যত ভালো কলেজ তত পাস করা কঠিন, পড়াশোনাটা তোমাকে করতেই হবে। অ্যাকচুয়ালি ভালো কলেজ মানে তখন মেধা বেশি, মেধা বেশি মানে হচ্ছে সেখানে কম্পিটিশনটা বেশি একদম তাই, এবং টাফ কন্ডিশন। একদম। আর তুমি যেখানে নর্মাল কলেজগুলোতে যাও সেখানে সবই তো ওই একই ব্যাচের একই রকম, সেখানে তোমার লড়াই সেখানে ফ্যাকাল্টিদেরও তো একটা গ্রুপ থাকে, তারা হয়তো অন্য ভালো জায়গায় চাকরি পায়নি। আমি তো বলি সেটাই, যে প্রাইভেট কলেজে হয়তো রেপুটেটেড প্রাইভেট কলেজগুলো আমি বলবো না, আমি বলবো অনেক কলেজ আছে যেখানে যারা ফ্যাকাল্টি আছে সম্মানীয় স্যার যারা, তো তাদের হয়তো মেধা আছে, হয়তো সুযোগের জন্য যেতে পারেনি, কিন্তু কিছুটা তো কম আছে, নাহলে কেন ওই কলেজই আছে। এবার কারো প্রফেশনটা ভালো লাগে টিচিং, অন্য চাকরি পছন্দ নয়, সেখানে যাই স্যালারি পায় তাই যায়। তবে ফ্যাকাল্টিটা খুব গুরুত্বপূর্ণ কলেজে পড়ার জন্যে। তো ভালো রেপুটেটেড কলেজ ছাড়া পড়াশোনা করলে সে কিন্তু খুব বেশি এগোতে পারবে না। একটা না বড় সমস্যা আছে আমাদের এখনকার সমাজে আমার মনে হয়, অনেক ইঞ্জিনিয়ার যারা বেকারত্বে ভোগে, মানে ইঞ্জিনিয়ারিং করে অন্য প্রফেশনে যায় বা হয়তো ইঞ্জিনিয়ারিং সেরকম কিছু করতে পারে না বা যে এক্সপেকটেশনে যায় সেটা ফুলফিল হয় না। এটা আশা করি তুমিও আশেপাশে অনেক দেখেছো, আমিও আমার আশেপাশে অনেক দেখেছি যে ইঞ্জিনিয়ারিং হয়ে বেকারত্ব মিন্স হচ্ছে সে যে সেগমেন্টে নিয়ে পড়াশোনা করেছে সেই সেগমেন্টে না গিয়ে তোমার অন্য কোনো অন্য সেগমেন্টে সেগমেন্টে রয়েছে। আদারওয়াইজ আমাদের আশেপাশে এত বেশি ইঞ্জিনিয়ার রয়েছে কিন্তু সেই অনুসারে কাজ নেই। কোনটা মানে কি ইস্যুটা কি? কিছু ইস্যু তো কাজের আছেই, হয়তো কাজের নেই সবটা তো জানা যায় না। কিছু চাকরি আছে হয়তো সে মেন্টালি সেট করে গেছিলো গভর্নমেন্টে চাকরি করবে, পড়াশোনা শেষ করলো, তার হয়তো বয়স যতদিন আছে ততদিনে গভর্নমেন্টের অত কটা নোটিফিকেশন বেরোলো না, সে পাস করার পর বাড়িতে বসে নিজে হয়তো পড়াশোনা করলো, কিছু গাইডেন্স কারোর কাছে নিল না, তো পরীক্ষা দিতে যাচ্ছে বারবার, আর বাড়িতে এসে বলছে পরীক্ষা দিচ্ছি ব্যর্থ হচ্ছি। তো পড়াশোনাটা সেই লেভেলে নিয়ে যেতে হবে, যেহেতু কম্পিটিশনটা বেশি, তো বেশি যখন কম্পিটিশন হয় তখন তোমাকে নিজেকে তৈরি করতে হবে। এইবার যদি কেউ আহ, পড়াশোনাটাকে বোঝা মনে করে, বাড়ির চাপে হয়তো পড়াশোনাটা করেছে, তো আমার মনে হয় যে মাথায় ওই পাহাড়টা নিয়ে ঘুরে বেরিয়ে লাভ নেই, তার যদি অন্য কোনো কাজে পছন্দ হয় চলে যাবে। যেমন অনেকজনা তো ইঞ্জিনিয়ারিং পড়ে সেলসেও চলে যাচ্ছে, একদম একদম আইটি সেক্টরে, হয়তো আইটিতে সে ইঞ্জিনিয়ার নয় কিন্তু আইটি সেক্টরে চাহিদা আছে, আইটি সেক্টরে সিভিল ইঞ্জিনিয়ারেরও চাহিদা আছে। কারণ একটা ছেলে তার স্কিল ডেভেলপ হয়ে গেছে, অন্যান্য পড়াশোনার থেকে একটা টেকনিক্যাল লাইনে পড়লে প্রচুর মেন্টাল প্রেশারের মধ্যে দিয়ে তাকে যেতে হয়। তো মেন্টাল প্রেশার দিয়ে যাওয়ার সময় সে কিন্তু প্রেশারগুলো নেওয়াগুলো শিখে গেছে তোমার পড়াশোনার সময়, কলেজ লাইফেই। বাড়ি থেকে বেরিয়ে যাওয়া, এই যে থাকা, হোস্টেল লাইফ, সেখানে স্যারদেরকে অনেক টর্চার আছে, ব্যাপার আছে, হ্যাঁ, তো অনেক পড়াশোনার চাপ থাকে। তারপর সেমিস্টার স্ট্রাকচারে পড়া থাকে, তার মধ্যে ইন্টারনাল থাকে দুবার, অনেক প্র্যাকটিক্যাল থাকে, এই যে তাড়াতাড়ি রাতারাতি রাত জেগে সেই প্র্যাকটিক্যালের পেপারস অ্যাসাইনমেন্ট তৈরি করা, এবং টাইম কম পাওয়া, ছুটি ছাটা তো সেরকম নেই, মানে একটা পরীক্ষা শেষ হলো তো আর একটা পরীক্ষা শুরু হয়ে গেল। প্রিপেয়ার শুরু হয়ে যায় একটা। তো সেই জন্যে সেই যে চাপটা, সেই চাপটা নিয়ে সে মার্কেটিংয়ে যদি চলে আসে সে কাজে লাগাতে পারবে। এখন তো ব্যাংকে দেখা যাচ্ছে অনেকজনা গ্র্যাজুয়েশন করার পর বিটেক বা বিই করার পর তোমার এমবিএ করে নিচ্ছে, হয়তো ব্যাংকে চলে আসছে। আমার তো দেখা অনেক ডব্লিউবিসিএস অফিসার, আইএএস অফিসার আছেন যাদের হয়তো ব্যাকগ্রাউন্ডটা ইঞ্জিনিয়ারিং থেকেই, প্রচুর আছে, কারণ তাদের সেই দিকটা ভালো লেগেছে। এই নয় যে আমি ইঞ্জিনিয়ারিং পড়লাম আমাকে ওইটাই করতে হবে, মাথায় দিব্যি দিয়ে রেখেছে, আমি অন্য কোথাও যাব না। তোমার যদি ভালো লাগে তুমি সেই সেগমেন্টে চলে যাও, বেরিয়ে যাও, বসে থেকো না। হ্যাঁ, যদি তোমার মনে হয় গভর্নমেন্টের চাকরি একটা ভালো পছন্দ, তার জন্য সময় দাও নিজের একটা,
দেখা যাচ্ছে তোমার বয়সটা পেরিয়ে গেল, আবার তারপর তোমার চাকরিটাও হলো না। তখন তুমি একটা মুদিখানার দোকান খুলে বসলে, দিয়ে বললে যে আমি ইঞ্জিনিয়ারিং পড়েছি, আমার চাকরি নেই, সরকারকে মিথ্যা দোষারোপ করবে। তো সেটা তো উচিত নয়, তোমাকে সঠিক মানে জায়গায় মোদ্দা যেতে কথা, হবে। যদি তোমার ভালো লাগে তুমি করো বাস, যদি ভালো না লাগে সেগমেন্ট চেঞ্জ করো। সেগমেন্ট চেঞ্জ করো, একদম বসে থেকে লাভ নাই, লাইফ তো একটাই। একদম ওভারঅল আমাদের এতক্ষণ কথাবার্তার মধ্যে যদি আমি তোমাকে একটা সামারি করতে বলি যে একটা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক বাচ্চা বা ছেলে বা মেয়ে, তারা ইঞ্জিনিয়ারিং পড়তে চায়, তাদের কোন সেগমেন্টটাকে চুজ করে? তুমি বলে মাদার 4টা না 6টা সেগমেন্ট আছে, ক্যাটাগরি আছে, তো কোন দিকে যাওয়া উচিত বা গেলে ভালো হয়, বা কোন দিকে এই মুহূর্তে কেরিয়ার অপরচুনিটি বেশি কাজের দিক দিয়ে বলছি, এবং তাদের প্রসেসটা কি, মানে শুরুটা কোথা দিয়ে করবে? কাজের প্রসেস, কেরিয়ার শুরুর বলতে গেলে যদি ট্রেড চয়েস করতে হয়, আমি একবার তো মনে করি নিজের ভালো লাগাটা গুরুত্বপূর্ণ তো আছেই, কারণ যদি ভালো লাগে, ভালো পড়াশোনা করে, সেটা নিয়ে সে সফল হবেই। এছাড়া এখন ট্রেন্ডিং যদি বলো, যে ট্রেন্ডিং চলছে, ট্রেন্ডিং দেখো আইটি সেক্টর এখন ট্রেন্ডিংয়ে চলছে। মেকানিক্যাল যে ট্রেডটা, এটাও খুব ভালো ট্রেড। আর একটা ট্রেড আছে যেটা সিভিল, যেটা আমি করেছি, এইটা একটা সমান্তরাল বাজার কিন্তু মার্কেট বজায় রেখেছে, কারণ আমরা বরাবর। উঠতে বসতে যা দেখছি সবই সিভিলের, কারণ রাতে ঘুমাতে যাচ্ছি নিশ্চিন্তে ওই সিভিল ওয়ার্কের ওপরই। তো আহ, প্রথমে নিজেকে ভালো লাগাটা দেখতে হবে, মার্কেটিংটাও অবশ্যই দেখতে হবে যে মার্কেটে কোনটাতে আমার জব অপরচুনিটি আছে। এবার সেই ট্রেডটা যদি ভালো লাগে তাহলে গেল। এবার সে যদি মাধ্যমিক দিয়েছে, তাহলে মাধ্যমিক দিয়ে সে জেএক্সপো দিল, ওয়েস্ট বেঙ্গলে যদি স্টুডেন্ট হয়, জেএক্সপোতে ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথামেটিক্সের ওপর থেকে প্রশ্ন আসে, একটা এক্সাম হয়, সেখানে র্যাঙ্ক হয়, র্যাঙ্কের ভিত্তিতে কাউন্সিলিং হয়। এখানেও অনেক গভর্নমেন্ট কলেজ আছে প্রথম সারির, গভর্নমেন্ট কলেজে চান্স পেলো না, প্রাইভেট কলেজে গেল, তো সেখান থেকে সে ডিপ্লোমা করে নিতে পারলো। বা কেউ মাধ্যমিকটায় অতটা ঠিক হলো না, কেউ যদি এইচএসে সায়েন্স নিয়ে পড়ে, তাহলে তার মাথাটা একটু পোক্ত হলো, কারণ সায়েন্স স্ট্রিম তো, এটাও তো ফিজিক্সের উপর বেস করে অনেকটা, অনেকটা নয় সবটাই ফিজিক্স। তো আরও কিছু আছে, ফিজিক্সের প্রাধান্য বেশি। ফিজিক্সের প্রাধান্যটা বেশি, ফিজিক্স আছে, সেখানে ম্যাথ আছে, ক্যালকুলেশন আছে, কেমিস্ট্রি আছে, যে যেটাই যায়। তো ইঞ্জিনিয়ারিংয়ে গেল, তো মাধ্যমিকের পর যদি এইচএসটা করে নিল, তারপর 3 ধরনের পরীক্ষা হয়। 3 ধরনের কেন বললাম, পরীক্ষাটা অ্যাকচুয়ালি 2 ধরনের, কিন্তু 3 ধরনের বলতে পারো। WBJEE আমরা জানি, জয়েন্ট এন্ট্রান্স বলে যেটা বলে, একটা মেডিকেলের হয়, একটা ইঞ্জিনিয়ারিং। ইঞ্জিনিয়ারিং। কিন্তু এই মুহূর্তে মেডিকেলটা অন্যরকম হয়ে গেছে, তো এখন ইঞ্জিনিয়ারিংটা WBJEE-তে আছে। ওকে। তো এখান থেকে তুমি পড়লে, তো আমাদের স্টেট গভর্নমেন্টের যে সমস্ত ইউনিভার্সিটি আছে, সেখানে তুমি সরকারিও আছে, বেসরকারিও পড়তে পারবে। আর একটা হয় অল ইন্ডিয়া বেসিসে, সেটা হচ্ছে জেই মেন। জেই মেন থেকে তুমি ভালো র্যাঙ্ক করে কিছু জায়গায় যেতে পারবে, কিছু জায়গায় মানে ভালো র্যাঙ্ক করলে ভালো কলেজ পাবে। আর জেই মেন পাস করার পর একটা সাডেন অ্যামাউন্ট স্টুডেন্ট আর একটা পরীক্ষায় বসার সুযোগ পায়, সেটা হচ্ছে জেই অ্যাডভান্স। আচ্ছা। এই জেই অ্যাডভান্সটা কারা যায়? যারা আইআইটিতে পড়তে চায়, যারা গবেষণামূলক কাজ করতে চায়, আরও কিছু ভালো পড়তে চায়, তারা তখন, তাদেরকে কিন্তু জেই অ্যাডভান্স ক্র্যাক করতে হবে। জেই অ্যাডভান্স ক্র্যাক করে তখন কলেজ চয়েস করতে হবে, তারপর সে গ্র্যাজুয়েশন করতে পারবে। আরও অনেক পদ্ধতি আছে যেটা অনেকে জানে না, হয়তো এই পডকাস্টের মাধ্যমে জানতে পারবে। অনেকে মাধ্যমিক দিয়ে বসে আছে, আমাদের স্টেট গভর্নমেন্ট ভোকেশনাল বলে একটা কোর্স চালু করেছে, হয়তো জানো। তো ভোকেশনাল কোর্সে অনেক রকম ইঞ্জিনিয়ারিংয়ের ওপরই অনেক ট্রেড আছে। তো সেখান থেকে 2 বছর পাস করে নিল, সে কিন্তু 10+2 লেভেল হয়ে গেল, হুম। মানে ওটা একটা এইচএস পাস হয়ে গেল। ওকে। তারপর একটা পরীক্ষা হয়, সেই পরীক্ষাটার পর ভোকলেট বলে নাম, সেই পরীক্ষাটা দিয়ে সে যদি ভালো র্যাঙ্ক করতে পারে, সে কিন্তু ডিপ্লোমা কলেজে সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন পেয়ে যাবে। ও। দেখো, মাধ্যমিক দিয়ে তুমি যাচ্ছ, ডিপ্লোমা করছো, তোমার 3 বছর সময় লাগছে। আর কেউ যদি মাধ্যমিক দেওয়ার পর ভোকেশনালে পড়ে, দিয়ে ডিপ্লোমা করে, তার 4 বছর সময় লাগছে, কারণ ওইখানে 3 বছর ছিল, এটা সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন 2 বছর হয়ে গেল। তাহলে এইভাবেও কিন্তু সে ডিপ্লোমা কমপ্লিট করতে পারছে। ওকে। আবার একটা ডিপ্লোমার ছেলে যদি মনে করে আমি গ্র্যাজুয়েশন করব, সে সেটাও করতে পারবে, কিভাবে? কারণ ডিপ্লোমাটা পাস করার পর জিলিট বলে একটা এক্সাম হয়। দিদি। জিলিট, ওকে। জিলিটটাও এক্সামটা দেওয়ার পর তোমার ওটাতেও বিটেকে বা বিইতে সেকেন্ড ইয়ারে হয়। হ্যাঁ, এখানে কিন্তু এই নয় যে ভুরি ভুরি স্টুডেন্ট ভর্তি হতে পারবে, যা সিট ক্যাপাসিটি থাকে তার 10% মতো রিজার্ভেশন থাকে এই সব এক্সাম থেকে আসার জন্যে। তো জিলিট দিয়ে সে জিলিট দিল, সে কিন্তু গ্র্যাজুয়েশন করে ফেললো। আচ্ছা। আবার এই সব বাদ দিলাম, একটা ছেলে মাধ্যমিক দিয়েছে, ডিপ্লোমা করলো, 3 বছর সময় লাগলো। ডিপ্লোমার পর সে কিন্তু গ্র্যাজুয়েশন যদি করে, তাহলে আরও 3 বছর লাগছে। 6 বছর। নর্মালি বিটেক বা বিই কিন্তু 4 বছরের কোর্স, যেহেতু সে ডিপ্লোমা করেছে তাই জন্যে সে একটা বছর ছাড় পাচ্ছে, ওকে। তো 6 বছর। আবার এইচএসে কেউ সায়েন্স নিয়ে পড়েছে, সে জয়েন্ট এন্ট্রান্স দিয়েছে,
সে যেই মেন দিয়েছে, সে বিটেক করছে, তাহলে এইচএসে 2 বছর, আবার বিটেকে গিয়ে 4 বছর, তাহলেও 6 বছর। এই দুটো কিন্তু এখন প্যারালেলি একই। ওকে। যদি শুধু মানে এই নয় যে আমি এইচএসটা হয়তো ভুলবশত কেউ সায়েন্স নেয়নি বা পড়েনি, ভালো লাগেনি, তখন অন্য কিছু পড়েছে, তা সে কিন্তু মনে করলে যদি ইঞ্জিনিয়ার হওয়ার ইচ্ছা জাগে, মানে দেরিতে হলেও যদি ইচ্ছা জাগে, তাহলেও স্কোপ আছে। কারণ একই বোর্ডে তো তুমি বারবার এইচএস পড়তে না, পারবে না। না, না। এই নয় যে আমি মাধ্যমিকে একই বোর্ডে 2বার দিয়ে দিলাম, তা নয় যে একবার সুযোগ হয়েছে ভালো হয়নি আর একবার সুযোগ দিই, সেটা তো হয় না, বোর্ডটা চেঞ্জ। যদিও এটা কতটা আইনসঙ্গত আমার ওই বিষয়টায় জানা নেই, তবে মনে করলে যেহেতু কাউন্সিলটা আলাদা, ইচ্ছা থাকলে হয়ে বেসিক্যালি যাবে। আপনার উচ্চ মাধ্যমিক পড়ে যদি কারো ইচ্ছা থাকে, সে গিয়ে সে ভোকেশনালে ফিরে আসলো, ফিরে এসে, হ্যাঁ, বা তার মাধ্যমিকের যদি পড়াশোনা ভালো থাকে, লেভেল ভালো থাকে, সে পরীক্ষার প্রিপারেশন দিয়ে সে জেক্সপো দিয়ে দিল, জেক্সপো দিয়ে সে ডিপ্লোমা করে নিল, ডিপ্লোমা করে আবার জিলেট পরীক্ষা দিয়ে বেরিয়ে চলে গেল, বিটেক করে নিল। আচ্ছা, এর ইঞ্জিনিয়ারিং পড়াশোনার খরচাটা কেমন? খরচাটা কেমন, বেশিরভাগটা তো মফস্বল এই যে সময় এলাকায় যেসব সব কলেজ থাকে সব তো ভালো হয় না সবারই জন্যে। দেখা গেলো কেউ কারুর বাড়ি যেখানে সেখানে কোনো কলেজ নেই, অতএব তাকে বাইরে থাকতে হবে। বাইরে থাকতে গেলে সেই কলেজের যদি হোস্টেল থাকে, হোস্টেলে থাকলে খরচটা কম, মেসে থাকলে খরচ বেশি। আবার যদি কেউ নিজে আলাদা ঘর ভাড়া করে থাকে, আরো বেশি। তাহলে তার কিন্তু একটা এক্সপেন্স আছে প্রতি মাসে। এই খরচটা কিন্তু কোথাও উল্লেখ থাকে না। উল্লেখ থাকে না। এইটা কিন্তু বেশি। যদি কলকাতায় থাকে তার একরকম খরচ, জলপাইগুড়ি থাকলে একরকম খরচ, আবার যদি কেউ ব্যাঙ্গালোরে থাকে তার কিন্তু আরো খরচ আর। তো সরকারি কলেজগুলো যেগুলো, সেগুলো তুমি পার ইয়ার ধরে নাও কলেজের ফিস নিয়ে 10,000 থেকে 20,000 খুব বেশি হলে। আচ্ছা, আমি ইউনিভার্সিটির কিছু মানে বিটেক বা বিইতে, আর ডিপ্লোমাতে তো আরও কম। কিন্তু কেউ যদি প্রাইভেট কলেজে যায়, তার কিন্তু মিনিমাম বছরে 1 লাখ থেকে 1.5 লাখ টাকা কলেজের পিছনে চলে যাবে, এর কি কোনো শেষ মানে নেই। এটা খরচাটা বাদেও। এই খরচাটা বাদে শুধু কলেজ নেবে, মানে একটা ছেলে ভালো একটা ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে বেসরকারিতে পড়তে গেলে তার প্যাকেজ হয়তো 3.5 থেকে 5.5 লাখ পার ইয়ার। পার ইয়ার। সরকারি কলেজে যদি কেউ হোস্টেল পায় না, হোস্টেলের খরচা প্রচুর কম, মানে দিনে হয়তো তার খাওয়া খরচা হয়তো 5 টাকা থেকে 10 টাকা লাগবে। আচ্ছা, এছাড়া তো স্কলারশিপ আছেই, সেটা প্রাইভেট কলেজে পড়লেও স্কলারশিপ আছে, গভর্নমেন্টে পড়লেও স্কলারশিপ আছে। তো প্রাইভেট কলেজ আর গভর্নমেন্ট কলেজে খরচটা কিন্তু ডিফারেন্স আছে। এবার কিছু গভর্নমেন্ট কলেজ আছে যেখানে পিপিটি মডেলে হয়, সেখানে একটু খরচ আছে, সেটাও 10,000 নয়, সেটা বেশি, তবে সেই সংখ্যাটা কম। ভালো রেপুটেটেড যে সমস্ত গভর্নমেন্ট কলেজ আছে সেগুলোতে খরচ খুবই কম। কারো যদি ইকোনমি অবস্থা খারাপ থাকে, সে নানা রকম স্কলারশিপ মাধ্যমে তো করতে পারে, তুমি যেটা বললে। হ্যাঁ, কিন্তু তার পড়াশোনাটা থাকতে হবে, মার্কস থাকতে হবে, মানে মেধাটা থাকতে হবে, মেধা বড় না বিষয়। থাকলে হবে না। তোমার কর্মক্ষেত্রে একটা কথা জিজ্ঞাসা করি, সেটা হচ্ছে যে এখন বাড়ি করতে গেলে আগে যেমন লাল মাটি মানে লাল ইট দিয়ে করা হতো, এখন ইটের অনেক ভ্যারাইটিস বেড়েছে। তো অনেক সময় শোনা, যেমন আমি আমাদের এই অফিসটা করার সময় শুনেছিলাম যে নাকি সাদা ইট দিয়ে করা যেতে পারে। সাদা মানে মোস্ট প্রবলি ওই কোনো ডাস্ট দিয়ে করা হয়। ওইটা কতটা সুরক্ষিত? মানে এখনকার যারা যারা বাড়ি করতে চাইছে, বা এই পডকাস্টটা দেখার পর, বা যারা বাড়ি করার প্ল্যানে আছে, তাদের কাছে অনেক সময় বাজেটটা একটা বড় ম্যাটার করে। লাল ইটের একটা কম বাজেট একটু বেশি হয়, সাদা ইটের বাজেটটা কম হয়। সেটা কত নিরাপদ, এবং সেটা দিয়ে কি আদৌ করা যেতে পারে? দেখো, তোমার প্রশ্নের মধ্যে কিছুটা উত্তর লুকিয়ে আছে, যে আমরা যখন লাল ইটটা ব্যবহার করছি দামটা বেশি, হ্যাঁ, আর যখন যেটা সাদা ইট, কালো হ্যাঁ, ইট, হ্যাঁ, যেভাবে লোকে জানে ছায়ের ইট, হ্যাঁ, হ্যাঁ, তো এই ইটের দামটা কম। হ্যাঁ, তাহলে এখানে একটা প্রশ্ন তো থেকেই যায় যে কম দাম দিয়ে কি ভালো জিনিস পাওয়া যায়? নিশ্চয়ই নয়। যতদিন আমি বলবো, যতদিন লাল ইটটা পাওয়া যাচ্ছে, মাটির যেভাবে ক্রাইসিস হচ্ছে না, এবং ভাটা কমে যাচ্ছে, হয়তো অদূর ভবিষ্যতে যেহেতু ফ্রেম স্ট্রাকচারে বাড়ি হচ্ছে, মানে এখানে বিষয়টা বোঝাতে হবে। আমরা সাধারণ যে সমস্ত দোতলা 3তলা বাড়ি করি, সেখানে দেখবে কলম থাকে, আবার কারোর বাড়িতে কলম থাকে না। হুম, তো দোতলা অবধি বাড়িতে যদি কলম না থাকে, শুধু ইটের ওপর করতে হয়, তাকে বলে লোড বিয়ারিং ওয়ালের বাড়ি, ওকে, মানে ওই যে স্ট্রাকচারটা। আর তোমার যেটা কলম থাকে সেটাকে বলে ফ্রেম স্ট্রাকচার। ওকে, তো ফ্রেম স্ট্রাকচারে তুমি ওই ইটগুলো ব্যবহার করতে পারো খুব ভালোভাবে। খুব ভালোভাবে, কোনো অসুবিধা নেই, খরচটাও সেভ হবে। কিন্তু যদি শুধুমাত্র লোড বিয়ারিংয়ের বাড়ি হয়, মানে যেখানে কলম নেই, সাধারণ 1তলা কি 2তলা বাড়ি করবে, ভিত করে করবে, তো যতদিন এই লাল ইটটা পাওয়া যাচ্ছে আমার মনে হয় এই ইটটা ব্যবহার করে নেওয়া উচিত। ওকে, এরপর যখন পাওয়া যাবে না, তখন তো আমাদের বাধ্য হতে হবে। এছাড়াও অনেক ইট বেরিয়েছে, এসি ব্লক আছে, সেটা আলাদা। হ্যাঁ, কারণ সাধারণত ফ্রেম স্ট্রাকচার বাড়িতে ইটগুলো শুধু পার্টিশনের কাজ করে, আচ্ছা, যেখানে তার লোডটাকে মাটিতে ডিস্ট্রিবিউট করার কাজ নেই,
তো সেখানে আমার সাদা ইট কালো ইট ম্যাটার দিয়ে করে হয়ে না। যাবে। আর লাল ইটটা গুরুত্বপূর্ণ সেখানে যেখানে ফ্রেম স্ট্রাকচারের বাড়ি হচ্ছে না, ওকে। সেখানে লাল ইটটা দিয়ে, মানে ভিতের বাড়ি যাকে বলি, তো ভিতের বাড়িতে লাল ইটটা প্রয়োজন। এবং আমি তো বলবো এখন পাওয়া যাচ্ছে, অ্যাভেলেবিলিটি আছে যেখানে, লাল ইট দিয়েই ব্যবহার করা উচিত। উচিত। ওকে। আমরা বেসিক্যালি ইঞ্জিনিয়ারিং কেরিয়ার লাইফটা আলোচনা করলাম। এখন না মানে আমার যেটা জানার ইচ্ছে, বেসিক্যালি আমার মনে হয় না, এরকম আমাদের গ্রামগঞ্জের অনেক মানুষই জানার ইচ্ছা যে সেই টপিক নিয়ে কয়েকটা আলোচনা করি। ফার্স্ট হচ্ছে যে একটা বাড়ি করতে গেলে, ধরো আমি কোনো সিভিল ইঞ্জিনিয়ার ডাকলাম না, আমাকে কোন কোন বিষয়গুলো রাজমিস্ত্রির সাথে আলোচনা করা উচিত এবং কোন কোন বিষয়গুলো আমার দেখে নেওয়া উচিত, এটা তোমাদের ভাষায় বলা হয় সুপারভিশন। যে অ্যাটলিস্ট বাড়ি হওয়ার পর শুরু থেকে শেষ পর্যন্ত কোন কোন সুপারভিশনগুলো উইদাউট ইঞ্জিনিয়ার আমাকে করতে হবে এবং কোন কোন বিষয়গুলো আমার সাথে কথা বলতে হবে ইঞ্জিনিয়ার সাথে, এই সরি রাজমিস্ত্রির সাথে। দেখো, আমি তো একজন ইঞ্জিনিয়ার হিসাবে সাজেস্ট করতে পারি না শুধুমাত্র রাজমিস্ত্রির ভিত্তিতে তুমি করো, তবুও তোমার যেহেতু প্রশ্নটা উঠে আসলো, তো রাজমিস্ত্রিকে প্রথমে দেখুন সেই রাজমিস্ত্রিটা কতদিনের পুরনো, অভিজ্ঞতাটা। সে একসঙ্গে কত কটা সাইটে কাজ করছে, Okay. তার লেবার মিস্ত্রি খোঁজ নিয়ে দেখতে হবে যে অ্যাভেলেবিলিটি আছে কিনা আপনার সাইটটা কমপ্লিট করবে। তাকে একটা এগ্রিমেন্ট করবেন, যেটা অনেকেই করে না, শেষে মাপের সময় আমাদের ডাকে। টাকাটাও একটা ফ্যাক্টর একটা বাড়িতে। একটা মানুষ বলে গেল যে আমি এত টাকা স্কোয়ার ফুটে নেবো, আমি করে দেবো। কেউ বলে ডেলিতে করব, ডেলিতে করলে তো ব্যাপারটা আলাদা, পাসপাটা ভাড়া, মেশিনের ভাড়া, এরকম অনেক জিনিস অ্যাড হয়। তো কন্ট্রাক্ট যদি নেয় তো প্রথমে একটা কন্ট্রাক্ট হওয়া উচিত, একটা পেপার। সেটা স্ট্যাম্প পেপারে হতে পারে কোনো উকিলের সঙ্গে যোগাযোগ করে, বা নিজেদের মধ্যে নিজেদের একটা খাতাতেই করুন, দুটো খাতা করুন, একটা এগ্রিমেন্ট করে নিন যে আমার মাপের পদ্ধতিটা এই থাকবে, সিঁড়িতে গুণ করবে কত দিয়ে, সেপটিক ট্যাঙ্ক করলে কত মজুরি আছে, বাঁশ পাটার ভাড়া লাগবে কি না, ভাইব্রেটার মেশিন চালাবে তার জন্য কোনো অতিরিক্ত পয়সা দিতে হবে কি না, বা পয়সা দেওয়ার প্রসেসটা কীরকম হবে, যে আমি কন্ট্রাক্টেই কাজ করাচ্ছি সপ্তাহে পেমেন্ট করব না তোমার ডেলিতে পেমেন্ট করব। আবার এটা তো গেল তোমার টাকা পয়সার ব্যাপার। এবার বিল্ডিংটা তুমি নিজে করছো, নিজে দেখছো, তা দেখতে হবে তোমার ফাউন্ডেশন যে মাটিটা কতটা ভালো। তো ফাউন্ডেশন করার সময় খেয়াল রাখতে হবে যে মাটিটা ঠিক আছে কিনা, সেটা রাজমিস্ত্রি হেড মিস্ত্রিকে ডাকতে হবে যদি তুমি শুধু হেড মিস্ত্রি বা রাজমিস্ত্রি দিয়েই ভরসায় করো। আর তোমাকে খেয়াল রাখতে হবে যেন পর্যাপ্ত সময় দেয়, কিউরিং করে, খাল করে। কিউরিং মানে হচ্ছে জল দেওয়া, যেটা আমরা একটা ঢালাই করে দিলাম, হ্যাঁ, সেই ঢালাইটার ওপর আর খেয়াল রাখলাম না, মানে তাকে আর দেখলাম না, মানে একটা বাচ্চা হলো, বাচ্চাটাকে লালন পালন করলাম না, ফেলে দিলাম গাছের মতো, যে বীজ পুঁতে দিয়েছি মাটিতে, যদি সার পায় ভালো, সে বড় হবে, না হলে তুই মরে যা। সেই রকম ব্যাপার আমাদের এখানে রাজমিস্ত্রিদের একটু দোষ আছে, আমি সবাইকে বলবো না, সেটা হচ্ছে কত তাড়াতাড়ি মাটি চাপা দিয়ে দেবো, মানে ফাউন্ডেশনের যে কাজটা কত তাড়াতাড়ি করতে পারবো। কিন্তু সিভিল ওয়ার্কটা তো অত নয়, যেটুকুনি যে সময়টা দরকার সেটা দিতে হবে। তাহলে মাটি চাপা দেওয়া যাবে না, মাটি চাপার আগের যে কাজটা সেটা কিন্তু ভালো করে করতে হবে, কারণ আমরা যদি মাটির ওপরে স্ট্রাকচারটা দেখি সেটা আমরা যে কোনো সময় রিপেয়ারিং করতে পারবো, কিন্তু মাটির তলাটা রিপেয়ারিং করতে পারবো না। হয়তো একটা প্ল্যান সে করিয়েছে কিন্তু ইঞ্জিনিয়ার ডাকেনি, ইঞ্জিনিয়ার সেই প্ল্যানটাই লিখে দিয়েছে, একটা আইসোলেটেড ফুটিং মানে কলাম আমরা যেটা দেখি 4x4 মাপে, মানে 4 ফুট বাই 4 ফুট হয়তো মাপ, তার ডেপথ হয়তো 5 ফুট লিখে দিয়েছে ইঞ্জিনিয়ার, দিয়ে হয়তো নিচে লিখেছে যে তোমার স্যান্ড ফিলিং হবে, মানে বালি দিয়ে ফিলিং হবে, তারপর একটা ইটের লেয়ার যেটাকে বলি আমরা ব্রিক ফ্ল্যাট সোলিং, তারপর একটা রাফ ঢালাই যেটা বলি পিসিসি, সেটা দিতে হবে, তারপর রডটা পাড়তে হবে, তারপর একটা কভার মানে গ্যাপ দিতে হবে। সেই কভারটা অনেক সময় কী করছে, ওই ইট ভরে দিচ্ছে, রডের তলায় ইট দিয়ে ভরে দিচ্ছে। তো এইগুলো দেখতে হবে, যে মিস্ত্রি বলে দিল বাবু অসুবিধা নেই, সোলিং টোলিং দিতে হবে না, খরচ বেঁচে যাবে, সোলিংয়ে অনেক টাকা খরচা বেঁচে যাবে, আমি মোটা করে ঢালাইটা দিয়ে দেবো। তার মানে কি আমার 3টে স্টেপ বাদ হয়ে গেল, একটা হচ্ছে পিসিসি বাদ হয়ে গেল, সোলিং বাদ হয়ে গেল, অনেক সময় তো স্যান্ড ফিলিংটাও বাদ হয়ে যায়, পলিথিন দিয়ে দেয়, দিয়ে ঢালাইয়ের দিন একবারে ডাইরেক্ট ঢালাই করে দিল। এবার ওই যে ইঁটটা দিল ওই রডের সঙ্গে, তলায় অত কিছু দিল না, এবার এই ইঁটটা তো বাইরে থেকে জল শোষণ করবে, তো রডটাতে যে টিএমটি বার, যেটা রড বলছি আমরা, যেহেতু প্রচলিত রড বলি সবাই জানে বলে আমি রড বলছি, অ্যাকচুয়ালি ওটা টিএমটি বার, আমরা যেটা এখন রেনফোর্সমেন্টের কাজ করি, তো সেই টিএমটি বারটাতে কিন্তু করোশন মানে জং পড়তে পারে। তো সেই দিকটা খেয়াল রাখতে হবে যে না, যদি কোনো ইঞ্জিনিয়ার প্ল্যান করে দেয় বা নাও করে দেয়, আমার কলমের তলায় যে ফাউন্ডেশনটা হচ্ছে সেখানে কি আছে, যদি সোলিং থাকে সোলিং করব, যদি বালি ফিলিং কতটা আছে করতে হবে, পর্যাপ্ত একটা রাফ ঢালাই,
এগুলো। এবার বলছে সোলিং দিতে হবে না, আমি ঢালাই করে দিচ্ছি মোটা করে। আরে সোলিংটা তাহলে ইঞ্জিনিয়ারিংয়ের চ্যাপ্টারে রেখেছে কেন? উঠেই দিক, সোলিংয়ের দরকার নাই, নিশ্চয়ই কিছু আছে। তো সেটা রাজমিস্ত্রি কিন্তু সহজেই ম্যানিপুলেট করতে পারবে সেই পার্টিটাকে, যখন দেখিয়ে দেবে পয়সা। ইটের একটা দাম 10 টাকা, আপনার দেখুন একটা কলমে এতগুলো ইট লাগলো, খরচটা বেঁচে আর গেল। ওদের লাভ হচ্ছে, ওরা যদি কন্ট্রাকচুয়াল করছে ওরা ওদের কোনটা, সময় বেঁচে যাচ্ছে। সময়টা বেঁচে যাচ্ছে। হ্যাঁ, সময় বাঁচা মানে টাকা বাঁচা, রাজমিস্ত্রি অ্যাজ এ আছে তার লেবার ওয়াইজ। প্রফিটটা। অনেক সময় কাজ ধরার জন্যে আমরা তো যখন কন্ট্যাক্ট করি, রাজমিস্ত্রিদের কন্ট্যাক্ট করি মানে করি দিই আর কি। তো দেখা গেলো একজন 180 বললো, একজন 200 বললো, এরকম স্কোয়ার ফুট, কেউ 250 বললো। তো আমরা কি দেখি যে কে কত কমে কাজটা ঠিক করছে। তা ঠিক। কমে করবে কোথা থেকে? সে করবে কোথা? সে তো নিজেকে করবে না, সে তো ফাঁকি দিয়ে করবে। মানে কি, তার লেবার মিস্ত্রি কম লাগাবে, সেইখানে সে তার পারিশ্রমিকটা বাঁচিয়ে দেবে বাঁচিয়ে দেবে। এবং সেখান থেকে তার নিজের লাভটা করবে। তো এইরকম ফাউন্ডেশনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। আমি তো বলবো প্রথমে ফাউন্ডেশনটা খুব ভালোভাবে দেখা উচিত। কভার, এই যে আমি যেটা টার্মস দিচ্ছি, কভার, কভার মানে হচ্ছে ধরো কলমের রডটা তো একদম কলমের গায়ে থাকে না, একটু সরে থাকে, হ্যাঁ, একটা পাশে ঢালাই থাকে, এটা সবাই জানে, ওয়েদারের সঙ্গে থাকে থাকে। সেইটা কত দিতে হবে, সেটা কম বেশি করে ফেলে অনেক সময়, সেটার যে নির্দিষ্ট সেটা করতে হবে। তো প্রতিটা স্টেপে, যেমন ফাউন্ডেশনে আমি দেখলাম টাই বিম হবে, সেখানে রড দিচ্ছে কিনা। আবার একটা আছে ইটের ঠোল করে দিচ্ছে, ইটের ঠোল করে টায়ের ঢালাই হয়ে যাচ্ছে। তো সেই টাইটা ইটের ঠোল করলে কি হচ্ছে, আমি তো পরের দিন দেখতে পাচ্ছি না যে কোনো হানিকম মানে মৌমাছির চাকের মতো কোনো ঢালাইটায় ফাঁক থাকছে কিনা। হুম হুম। সে তো ইটের ইট দিয়ে গেঁথে দিল, ইটটা কিন্তু দেখো নিচে ইট বাঁচালো, কিন্তু টাই গিয়ে ইটের ঠোল করে দিল, ইটের ঠোল করে ঢালাইটা করে দিল, দিয়ে পরের দিনই গাঁথতে শুরু করলো। তাহলে ঢালাইটা যে হলো, তার ঢালাইটা ঠিক হলো কিনা আমি দেখতাম। কিন্তু যদি ইটের ঠোল না থাকতো, যদি আমি পাটা দিয়ে পলিথিন দিয়ে শাটারিং করতাম, পরের দিন শাটারিংটা যদি সরিয়ে আমি দেখতে পাই হানিকমের একটা মাত্রা আছে যে এতটা হলে পারমিসেবল, রিপেয়ারিং করে নাও, হয়ে যাবে। না হলে কি করতে হবে, নাহলে ভেঙে ফেলতে আবার হবে। আনতে হবে। সেইগুলো কিন্তু রাজমিস্ত্রিরা জানে না, বা যিনি বাড়ি করছেন তিনি জানেন না। ওকে। তো এরকম প্রতিটা খুঁটি নেটেছে। তারপর মনে করো ছাদ ঢালাই করেছো, ছাদ ঢালাই করেছো, জলটা কতদিন রাখতে হবে। হ্যাঁ, আমি না এটাই ভাবছিলাম যে একটা ছাদ ঢালাই পর জল কতদিন রাখতে হয়, কতদিন টেক্সচারটা রাখতে হয়। এক একজন রাজমিস্ত্রি এক করে, কেউ 12 দিনে খোলে, কেউ 15 দিনে খোলে, 30 দিনে খোলে। কেন, মানে এটা কি হয়? জলের একটা কিউরিং করতে হবে, তার মধ্যে একটা হিট হাইড্রেশন জেনারেট হয় ঢালায়। তো সিমেন্টের যে প্রক্রিয়াগুলো চলে, সেগুলো একটা সিমেন্ট কংক্রিট যখন থাকে মেশে, আমরা জানি যে সিমেন্ট বালি পাথর এইসব দিয়েই ঢালাইটা হয়। এখন কিছু কিছু জায়গায় একটু কেমিক্যাল অ্যাডমিক্সচার মিক্স করছে, এইগুলো জানছে লোকে। তো ঢালাইটা কিন্তু প্রথম দিনই তো ফুল স্ট্রেংথ আসে না। এই প্রক্রিয়াটা 99.99% হয়তো 28 দিনের মাথায় আসলে একটা ফুল স্ট্রেংথ পেতে 28 দিন সময় লাগে। তাহলে 28 দিন পর্যন্ত তার মধ্যে কিন্তু কেমিক্যাল রিয়াকশন চলছে। হুম। তাহলে প্রথম 7 দিনে হয়তো 30-40% একটা আছে আমাদের আইস করে যে এতটা আসতে হয়। তো চেকিং করে নিলে দেখা যায় যে এতটা চলে আসছে, তার মানে আবার একটু কিউরিং করার দরকার আছে। তাহলে প্রথম 7 দিন থেকে 15 দিনটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। তাই 14-15 দিন তো জলটাকে না খোলাই ভালো। ওকে। আর শাটারিংটা 28 দিন, যে শাটারিং তলায় যে পাটাটা মিনিমাম থাকে 28 দিন। মিনিমাম মানে 28 দিন। 28 দিনের নিচে আমি ছাদের পাটা খুলবো না, সে আচ্ছা। যাই বলুক। তার ফুল স্ট্রেংথ আসতে হবে তো, তবে তো মানে পাটাটা ওই খুলবো। সিমেন্টের সাথে যে স্ট্রেংথ আসে সেটা মোটামুটি 28 দিনের মাথায় আসে। হ্যাঁ, সিমেন্টের সঙ্গে যে ঢালাই, যেটা আমরা বলি হ্যাঁ। আরসিসি ঢালাই যেটা হচ্ছে ছাদের। তবে যে সমস্ত বাড়িতে আমার মানে আমারও জানাশোনা অনেক আছে বাড়ি, যারা 20 দিন 15 দিনে খুলে দেয়, তাদের তো তার মানে রিস্ক থেকে যাচ্ছে প্রচুর। রিস্ক থেকে যাচ্ছে, দেখা যাচ্ছে 14 দিন পর 70% 80% স্ট্রেংথ চলে এসছে। এবং আমরা দেখা যাচ্ছে যতটা দরকার স্ট্রেংথ, কোনো গ্রেড হয়তো অনেক সময় তার থেকে বেশিও ঢালাই করে ফেলি, তাই জন্য কোনো এফেক্ট হয় না। আর ওই যে বললাম যে ভূমিকম্প তো রোজ রোজ হয় না, ভূমিকম্পটা রোজ রোজ হয় না, ওই জন্য আমরা বুঝতে পারি না। একদিন হলো, বললো ভূমিকম্প হয়েছে, বাড়িটা ভেঙে গেল। সে কিন্তু ভাবলো না যে বাড়িটা করার সময় একটু যদি খরচ করতাম, একটু কয়েকটা জিনিস জেনে নিতাম, একটু দেখে নিতাম, তাহলে আমার কিন্তু এই সময়টা আর আসতো না। কারোর বাড়ি না ভাঙুক সেটাই ভালো, মিস্ত্রিরা বাড়ি করছে সেটাও ভালো হোক। তবে রাজমিস্ত্রিতে বাড়ি করলে প্রতিটা পদক্ষেপে নজরদারিটা খুব দরকার। ওই যে সুপারভিশন, এবার সুপারভিশন করার জন্যে আপনার হাতে যদি পর্যাপ্ত সময় থাকে, আপনি যদি জানেন সঠিক জ্ঞান, বা যে জানে তাকেই দেবেন। এবার যদি দেখা যায় যে রাজমিস্ত্রির উপর ছেড়ে দিয়ে আমি চলে গেলাম কাজে, তাহলে তো যদি সে ফাঁকি দেয়, তবে তো তাহলে তো তার সবটাই অ্যাক্ট অফ গড হয়ে যাবে। ব্যাস, আর যদি না দেয়, তাহলে তো ভালো, তার বাড়ি তার ভালো থাক, সুস্থ বাড়ি থাক। সবই ঠিকঠাক। তুমি ছাদ ঢালাইয়ের কথা বলছি, ছাদ ঢালাই দিয়ে না আরেকটা প্রশ্ন মানে খুব জানতে ইচ্ছে করছে, সেটা হচ্ছে ছাদ ঢালাইয়ের সময় অনেক সময় প্লাস্টিক দেয়, আর অনেকে পিচ বোর্ড দেয়, আবার অনেকে নানা রকম জিনিস দেয়। এটা দেয় কেন? প্লাস্টিকটার ফল কি হয় বা আদার জিনিসগুলো কেন দেয়?
দেখো শাটারিং, প্লাস্টিক দেয় বলতে পলিথিন সিট ইয়েস, যেটা, ইয়েস। পলিথিন সিটটা কি হয়, জল তো এদিক ওদিক হয় না, সাধারণ ভাষায় বলতে গেলে জলটাকে আটকিয়ে দেয়। ওকে। তাহলে ঢালাইয়ের মধ্যে যে স্লারি বলে, ঢালাইয়ের যে মশলার মধ্যে যে জল থাকে, সেই সিমেন্ট জলটা যদি আমি একটা পাটাতের উপর ঢালাই করে দিই তাহলে তো জলটা শুষে নেবে। ঠিক। তাহলে সেই ঢালাইয়ের জন্য, কিউরিংয়ের জন্যে বা তার কেমিক্যাল রিয়েকশন করার জন্য যে পর্যাপ্ত নিজস্ব জলটা দরকার, সেই জলটা কিন্তু সে পাচ্ছে না। আবার যদি কেউ পিচ বোর্ড দিয়ে দেয় তাহলেও সেই এক, বাতাস থেকে শুষে নেবে জলটা, ঢালাইটা কমজোরি হয়ে গেল, তোমার ওখানে যেমন মৌমাছির চাক হয় সেরকম টোটাল সিমেন্টের মশলার যে জলটা বেরিয়ে যাবে, পাথরগুলো থাকবে, বালিগুলো থাকবে, পরের দিন তুমি হাতুড়ি দিয়ে বাড়ি মারবে, ভেঙে পড়ে যাবে। অতএব তোমাকে শাটারিংটাকে তো গুরুত্ব দিতে হবে, সেখানে পলিথিনই দিতে হবে, যেটা যেখানে ইউজ সেটা সেখানে ইউজ করতে হবে। ছাদ নিয়ে যেমন কথা হচ্ছে, আর একটা বিষয় যে ছাদে আমাদের এই মানে আমার অভিজ্ঞতাগুলো যদি তোমার সাথে ডিসকাস করছি, যে সেই রড যে মাপে না, তার অনেকগুলো প্যাটার্ন থাকে দেখেছি। কেউ বলে নর্মাল ছকের মতো, কেউ দাবা কোটের মতো নর্মালি করে। এগুলো প্রকারভেদ কেন? এবং সব থেকে কথা, ওই যে তোমার যেগুলো কলাম হয়, কলামের যে চৌকো যে তোমার রিংগুলো হয়, সেগুলো অনেক সময় এরকম মাথা বেঁকানো থাকে, অনেকে সোজা থাকে। এইগুলোর সুফল কুফল কি? একদম, তোমার প্রথমটাই আসি। ছাদ মানে আমরা যেটাকে বলি স্ল্যাব, তো স্ল্যাব কাস্টিংয়ে রেনফোর্সমেন্ট মানে বার যেগুলো দেবো, সেটা দেখতে হবে স্ল্যাবের মধ্যে বিম টু বিম, কলাম টু কলাম যে গ্যাপ, তার স্প্যান বলে, কতটা স্প্যান আছে। স্ল্যাব দু রকমের হয়, একটা ওয়ান ওয়ে স্ল্যাব আছে, একটা টু ওয়ে স্ল্যাব আছে। তো ওয়ান ওয়ে টু ওয়েটা টোটালটা ডিপেন্ড করে তার লম্বা চওড়ার ওপর। দেখা গেল লম্বাটা বেশি চওড়াটা কম, তাহলে সেটা এক ধরনের স্ল্যাব। দেখা গেল যে লম্বা চওড়া কাছাকাছি মিল আছে, সেটা একরকম স্ল্যাব। তো স্ল্যাবের মধ্যে অনেক রকম পজিশন আছে, তো কম্প্রেশন জোন থাকে, টেনশন জোন থাকে, এরকম নানা রকম ইঞ্জিনিয়ারিং টার্মস আছে যেগুলো ভারী ভারী লাগবে। মানে বিমের কাছে একটা জোন, ছাদের যেটা মাঝখানে যেটা পুকুরের মতো থাকে, এবার রড বাঁধলে নিচু হয়ে যায়, সে একটা জোন। তো বিভিন্ন জোন আছে, বিভিন্ন স্ল্যাবের বিভিন্ন ডিস্টেন্স আছে, সেই ডিস্টেন্সের ওপর ভিত্তি করে এবং বাড়িটার কত লোড পড়ছে, স্ল্যাবে কি থাকবে, লাইভ লোড কত হবে, তার মধ্যে কি কোনো ভারী জিনিস চাপানো হবে কি না, এইসব বহু ফ্যাক্টর আছে, সেটার ওপর নির্ভর করে স্ল্যাবের ডিজাইনটা করা হয়। ডিজাইন মানে স্ট্রাকচারাল ডিজাইন, এই যে বারগুলো আমরা সাজাই, বার বেন্ডিং করি, তো এগুলো টোটালটাই ভালো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে দেখিয়ে নিয়ে করলে, ওই দাবার ছকের মতো না কি মতো সেটা সে দেখে নেবে, সেটা। আর আমরা তো করে নিচ্ছি মিস্ত্রি ভরসায়। মিস্ত্রি দেখা গেল রড যেখানে বেশি লাগছে সেখানে আরও বেশি দিয়ে দিচ্ছে, যেখানে কম মনে হচ্ছে সেখানে আরেকটা ভরে দিল, আবার দেখা গেল যে ফাঁক ফাঁক করে দিচ্ছে, মানে কারোর কোনো ঠিক নাই। না, কিন্তু নেই। আমরা বলছি যে দেবো কেন সেটা জানতে হবে, সেটা তো একজন ইঞ্জিনিয়ার জানবে, যে প্রফেশনে আছে সে জানবে। একদম। হ্যাঁ, তো ওই রডগুলো দিয়ে দিচ্ছে, হয়ে যাচ্ছে। আর তোমার একটা ভালো প্রশ্ন তুমি করলে, রিং যেটা বললে, স্টিরাপ বলি আমরা, তো স্টিরাপে ওই বেঁকা যে হুকটা থাকে আর একটা থাকে হুক সোজা। থাকে না। তো এতদিন আমরা এতটা উন্নতভাবে হয়তো কাজ করিনি, এখন ভূমিকম্প রোধী আসছে, ওইটাকে থাকে 135 ডিগ্রি ব্যান্ড থাকে, হ্যাঁ, এইভাবে। ঠিক আছে। ওইটা টোটালটাই হচ্ছে ভূমিকম্পরোধী, এবং ওপর থেকে লোড আসলে, এটা যদি একটা ছবি থাকতো ওই বোঝাতে পারতাম, সবাইকে তো বোঝানো নয়। ওপর থেকে প্রেশার আসলে, যখন চারটে রড মনে করো কি ছটা রড উঠে আছে, তো যদি সমানে থাকে তাহলে তারা যখন মাথা থেকে প্রেশার আসছে পেটটা ফুলে যাচ্ছে, আমরা কল্পনা করে নিই একটু, যে ওপর থেকে চাপ দিচ্ছি পেটটা ফুলে যাচ্ছে, তাই যখন ফুলে যেতে চাইছে তখন যদি আমরা অ্যাঙ্গেল না দিই, যদি পাশাপাশি থাকে, সে কিন্তু খুলে যাওয়াটা সহজ হচ্ছে। বেরিয়ে যাবে। কিন্তু একটা নির্দিষ্ট ডিগ্রি, যেটা 135 ডিগ্রি বললাম, ওই ব্যান্ডটা থাকে, সে কিন্তু কংক্রিটের ভেতর ঢুকে তাকে আরও জোর দিচ্ছে। তো টোটাল ওই স্টিরাপটা প্রচুর কাজ দিচ্ছে। এবার আগে কি হতো, আগে আমরা রেডিমেড স্টিরাপ পেতাম না, এখন রেডিমেড পাওয়া যায়, সেই জন্য লোকে বাড়িতে দেখবে ওই ব্যান্ডটা থাকছে। কিন্তু আমরা যখন বড় কোনো সাইটে যাই কাজ করতে গেলে, আমরা রিং যদি আমরা কেটেও করি তো আমরা করিয়ে নিই। এবার আগের মিস্ত্রিরা এটা জানতো না, অতটা জানে না, কারণ মিস্ত্রিদের ট্রেনিং হয় না, মিস্ত্রিদের তো ট্রেনিংয়ের কোনো ব্যবস্থা নেই। না, হেড মিস্ত্রি যা বলবে হ্যাঁ, সেটাই। কোম্পানিতে চাকরিতে বা ওই সব জায়গায় গেলে মিস্ত্রিদের একদিন ডে থাকে, ওকে। ট্রেনিং ডে, যেখানে ওদেরকে সেফটি এবং পরের দিন কনস্ট্রাকশন এই সপ্তাহে কী কাজ সেই নিয়ে একটা ছোট্ট মিটিং হয়, যেটা এখানে সম্ভব নয় বা হয়নি। যদি এদের ট্রেনিংয়ের একটা ব্যবস্থা করা যায় হয়তো সম্ভব নয়। আবার কিছু কিছু কোম্পানি ট্রেনিং করে, কীরকম মানে এই সিমেন্টের কোম্পানি বা তোমার টিএমটি বারের কোম্পানি বা কোনো কেমিক্যাল, তারা কিন্তু প্রোগ্রাম করে, তারা শুধু তাদের প্রোডাক্টটা সম্বন্ধে বুঝিয়ে দেয়, এটা হচ্ছে সমস্যা।
তারা প্রোডাক্টটা বোঝায়। এবার সেইখানে যদি একটু স্কিল ডেভেলপমেন্টের ব্যবস্থা করে মিস্ত্রিদের, কাজ করতে সুবিধা হয়। আবার আর একটা সমস্যা আছে, সেইখানে হয়তো হেড মিস্ত্রিকে ডাকলো, সে তো সব মিস্ত্রিকে ডাকলো। হেড মিস্ত্রি সারাদিন কাজ করে বা অন্য মিস্ত্রি কাজ করে, আর কারো রাতের বেলায় বা পরে একটা দিন ফাঁকি দিয়ে মানে কাজে গেলাম না, দিয়ে একটা ট্রেনিং করব, এই মানসিকতা ওই শিখে আসছি চলে যাচ্ছে। ওইভাবে হ্যাঁ, চলছে। তো এইভাবে কাজগুলো আগেও হয়ে এসছে, ওই জন্য তখন রিংটা কীরকম দিতে হবে আসে না। এখন মিস্ত্রিরা কিছুটা অ্যাওয়ার্ড হচ্ছে, যেহেতু প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়েছে, রেডিমেড পাওয়া যাচ্ছে, এবং এখন সোশ্যাল মিডিয়া খুব অ্যাক্টিভ। অ্যাক্টিভ। কিছু জন হয়তো ভিডিও করে ছাড়ছে, সেটা দেখছে। আর অ্যান্ড্রয়েড ফোন তো এখন হাতে হাতে, সে চালাতে কতটা জানে না জানে, ইউটিউব ফেসবুকটা ঠিক দেখতে একদম জানে। একদম। তো সেইখান থেকে দিয়ে কিছুটা শিখছে। তবে এখানে সতর্ক হওয়া উচিত। হ্যাঁ, একটু সতর্কভাবে দেখা উচিত, কারণ সব চ্যানেল বা সব জায়গায় যে বিশ্বাস করে নেবো তাও না। তা কিন্তু সঠিক নয়, একটু একদম। বিচার করতে হবে। তুমি ইউটিউব থেকে বললে, মানে শর্ট, ইনস্টাগ্রাম, মানে অ্যান্ড্রয়েড থেকে বললে, তো আমি রিল দিয়ে একটা কথা বলি। রিসেন্ট কিছু রিল দেখা যায় যেখানে হচ্ছে একটা পুরো বিল্ডিংকে পুরো তুলে নিচ্ছে কিছু হাইড্রোলিক জ্যাক হাইড্রোলিক দিয়ে। দিয়ে, দিয়ে মুখ পুরো অন্য জায়গায় সরিয়ে নিচ্ছে। এটা কতটা নিরাপদ, আর এটা কি আদৌ সব সত্যি, মানে যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো কি সত্যি, এবং এটা কতটা নিরাপদ? এই সব কাজগুলোই স্কিল্ড, ওদের কাজ করে করে অভিজ্ঞতা হয়েছে, সেটা একটা সার্টেন হাইট অবধি, এবং বিল্ডিংয়ের হেলথ যদি ভালো থাকে সেটা করছে কিছু কোম্পানি আছে যারা করছে, এবং এটার জন্য অপরিসীম সাহসের দরকার হয়। এই অপরিসীম সাহস দিয়ে করছে। কিছুদিন আগে একটা খবর হয়তো পেয়েছো, লিফট করতে গিয়েও হয়তো একটু হেলে গেছিলো বিল্ডিংটা, কিন্তু করতে গিয়েও বিল্ডিংটা ভেঙে গেছে। তো এইসব করতে গেলে অনেক কিছু খেয়াল রাখা উচিত, যেন আশেপাশে কোনো লাইফ না থাকে, মানে কোনো ব্যক্তি যেন না মানে এটা থাকে। কি পুরোপুরি নিরাপদ হয় না এটা নাকি? নিরাপদ, একটা ছোটোখাটো হাইট ঠিক আছে, কিন্তু একটা বড় হাইটের বিল্ডিংকে ওইভাবে মুভ করিয়ে দেওয়া বা তাকে লিফট করিয়ে দেওয়া, এটা মোটেও নিরাপদ নয়। হ্যাঁ, ছোটোখাটো বিল্ডিং হচ্ছে, হ্যাঁ, সেগুলো তাদের নিজেদের সাহসের ওপর হচ্ছে। আমার তো মনে হয় এখানে কোনো ইঞ্জিনিয়ার থাকে বলে মনে হয় না। সেখানে মানুষ তাদেরকে ভরসা করছে, হয়তো তারা ইন্স্যুরেন্সের লোভ দেখাচ্ছে যে আপনার বিল্ডিংটা ইন্স্যুরেন্স করা থাকছে। দেখবেন বিল্ডিং ভেঙে পড়ে গেলে খুঁজে পাওয়া যাবে না, যে কারণ দেখা যাচ্ছে এগুলো লোকালি কোনো একটা ফার্ম আছে, যুক্ত আছে, সে নিয়ে আসছে হরিয়ানা, পাঞ্জাব বা বাইরে থেকে লোক নিয়ে এসে করছে। তো তারা ওই রকম হাইড্রোলিক জ্যাক দিয়ে করছে, যদি বিল্ডিংটা কিছু হয় তখন সে চলে যাবে লোকাল যে ফার্ম, তাকে ধরবে, সে আর তাকে ট্রেস করতে পারবে না। তো এইগুলোতে বিল্ডিং করতে গেলে আমি বলবো অ্যাডমিনিস্ট্রেটিভ যে সমস্ত জায়গা আছে, পৌরসভা, পঞ্চায়েত, তাদের আরও সক্রিয় হওয়া উচিত, এবং এই জায়গায় করতে গেলে কী পদ্ধতিতে লিফট করবে তার একটি লিখিত ডিপিআর সেখানে জমা দিয়ে অ্যাপ্রুভ করিয়ে তবেই পারমিশন দেওয়া উচিত, যে তুমি কোন পদ্ধতিতে করবে। সে আসলো করে নিল না, এটা মোটেও কাম্য নয়। তাই এটা নিরাপদ না, নিরাপদ তখন তার পদ্ধতিটা যদি সঠিক হয়, সেই পদ্ধতির জন্য পারমিশন নিতে হবে, এটা হওয়া উচিত। আচ্ছা, আহ, এটা খুব অবশ্যই ভালো তথ্য। আমি তোমার পুরনো একটা কথা দিয়ে বলি, যে কেউ একজন তার বাড়ি করেছে, তার ছেলে মেয়ে পরবর্তী সময় তার উপরে আরো একতলা দুতলা বানাচ্ছে, সে আদৌ জানছে না বিল্ডিংয়ের হেলথ কেমন আছে। মানে এরকম হয় যে একটা বিল্ডিং দেখে সেই বিল্ডিংয়ে আদৌ তিনতলা করা যাবে কিনা বা দুতলা করা যাবে না কিনা, তার উপর প্ল্যান করে তাকে আবার মানে রিডিজাইন করে বা রিটেক্সচার করে সেটা করা কি সম্ভব, নাকি বাড়ির অবস্থা খারাপ তোলা করা সম্ভব না? মানে বাড়িটা ফিজিক্যাল ভেরিফিকেশন করে, সাধারণ ছোটোখাটো বাড়িতে ফিজিক্যাল ভেরিফিকেশন করে অনেকটা কিছুটা তো বোঝা যায় যে বাড়িটা কত বছরকার পুরনো। হ্যাঁ, কাউকে তার বাড়িটা যখন হয়েছিল তার কন্ডিশন দেখা, দরকার পড়লে ফাউন্ডেশন চেক করা। সেখানে একজন ইঞ্জিনিয়ার যদি সেই বাড়িতে যায়, সেই বাড়ি গিয়ে তার দেখে, এবং আরও কিছু টেস্ট আছে, সেই টেস্ট যদি করে, তার যদি মনে হয় যে সে সেই যা স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারের উপর আর একতলা হয়তো পারমিশন করাতে পারবে, তাহলে সেটা করা সম্ভব। কিন্তু তার যদি মনে হয় যে না, এই বিল্ডিংটাই আর হবে না, এটা পুরাতন বিল্ডিং হয়ে গেছে, ডেমোলিশন ছাড়া কোনো উপায় নেই, তখন সেই বিল্ডিংটা ভাঙতে হবেই। সেখানে হয়তো ইঞ্জিনিয়ারকে বাদ দিয়ে দেখা গেল বিল্ডিংটা করেই নিল রাজমিস্ত্রি, এবং 5-10 বছর থেকেও গেল, হয়তো হতেই পারে। কিন্তু সেটা উচিত নয়। অবশ্যই একবার যে দেখে জানে নেওয়া উচিত। তাকে একবার দেখিয়ে নিয়ে, এবং প্রয়োজনে যদি কোনো টেস্ট থাকে টেস্টগুলো করিয়ে নিয়ে দেখা উচিত। আচ্ছা, এই তিনতলা বিল্ডিং নিয়ে একটা কথা প্রসঙ্গ বলি। সেটা হচ্ছে এই পঞ্চায়েতে, বেসিক্যালি পঞ্চায়েত আচ্ছা, এলাকাগুলোতে তিনতলা বিল্ডিং এর পারমিশন সহজে পাওয়া যায় না, এবং কেন, আর পেতে গেলে কি প্রসেস? আচ্ছা, প্রশ্নটা খুব ভালো। এটাও অনেক জায়গায় জানা নেই মানুষের, কারণ গ্রাম বাংলায় কী হয়, বাড়ি করতে গেলে যে প্ল্যান করতে হয় এটাই অনেকে জানে না। অনেকে যায়, ঠিক। যে সমস্ত পঞ্চায়েত এলাকায়, পঞ্চায়েত থেকে একটু
ভালো কড়াকড়ি আছে বা নজরদারি করে সেসব জায়গায় জানে। আর ওই কিছু লোন নিতে গেলে তোমার প্ল্যানটা লাগে, তাই প্ল্যানটা করতে যায়। মানে প্ল্যান জিনিসটা কি সেটাই জানে না, যে প্ল্যানটা বলে বাড়ি আছে পরে একটা প্ল্যান করে দিই আমি লোনটা নেবো, এরকম অনেক রিকোয়েস্ট আছে। তো আগে বুঝতে হবে যে এই পঞ্চায়েত এলাকায় গ্রাম বাংলায়, যে আমাদের পশ্চিমবঙ্গে আমি বলছি, যে প্ল্যান করতে গেলে যে স্টেপ আছে, যেমন একতলা দোতলা এগুলো হাইটের ওপর হয়। 6.5 মিটার মানে ওই 21 ফুট 3-4 ইঞ্চি এরকম একটা হাইট পর্যন্ত যদি কোনো বিল্ডিং হয়, সেইটা যদি পারমিশন নিতে হয় 1600 স্কোয়ার ফুট, মানে 1612-13 এরকম আসে, 150 মিটার স্কোয়ার। এইরকম যদি বিল্ডিং হয়, সেই বিল্ডিংটা সেই এলাকার যে পঞ্চায়েত কার্যালয় আছে, পঞ্চায়েতের প্রধান, সে পারমিশন দেবে, তার এখতিয়ার। তাহলে গ্রাম বাংলায় যদি কেউ বাড়ি করে পৌরসভা এলাকা এবং কোনো ডেভেলপমেন্ট অথরিটি এলাকা বাদ দিয়ে এবং এয়ারপোর্ট এগুলো বাদ দিয়ে যদি তার সংলগ্ন কোনো এলাকা যদি হয়, তাহলে সেইখানে বাড়ি করতে গেলে 6.5 মিটার হাইট আর 150 স্কোয়ার মিটার, নিয়ার অ্যাবাউট তোমার ওই 1612 থেকে 13 স্কোয়ার ফুট তার এরিয়া, প্লিন্থ এরিয়া যেটা আমরা বলি, বাড়িটা কভার এরিয়া, সেইটুকুর মধ্যে যদি করতে চায় সে যাবে সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত। ওই একই উচ্চতায় যদি আরও একটু বেশি বড় হয়, তার ডবল, জাস্ট 150 জায়গায় 300 স্কোয়ার মিটার, মানে 1600 জায়গায় 32, আর একটুখানি ধরলে ফ্র্যাকশন পার্টটা ধরলে হয়তো আর 20-30 পাবে। তো সেইটা করতে গেলে যেতে হবে পঞ্চায়েত সমিতি, যেটা আমরা সাধারণত বিডিও অফিস বলে জানি। মানে বিডিও অফিস তো দু রকমের হয়, মানে দু রকমের বিডিও অফিসটা হয় না, বিডিও অফিসে আরও একটি অফিস আছে যেটা পঞ্চায়েত সমিতি। ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় একটা হচ্ছে পঞ্চায়েত, একটা হচ্ছে পঞ্চায়েত সমিতি, তার উপর হচ্ছে জেলা পরিষদ। তাহলে আমার যখন বাড়িটা 300 মিটার স্কোয়ারের ওপর হবে, ওই যে কভার এরিয়াটা বললাম, তখন কোথায় যাব? তখন যেতে হবে আমাকে জেলা পরিষদের পারমিশন নিতে হবে। আচ্ছা, জেলা পরিষদ প্রতি জেলায় একটাই থাকে, তো জেলাতে যেতে হবে। আর একটা কি, যদি ওই 6.5 মিটারের ওপর, মানে সাধারণত দোতলা বাড়ি বলি যেটা, সেটা 6.5 মিটারের মধ্যেই তোমার হয়ে যায়। তাহলে 3 তলা হতে গেলে নিশ্চয়ই 6.5 মিটারের ওপরে হচ্ছে। তো যখন ওপরে তুমি যাবে তখন তোমাকে জেলা পরিষদ যেতে হবে, সেটা কিন্তু বিডিও অফিস বা পঞ্চায়েত সমিতিতে নয়, সেটা কিন্তু জেলা পরিষদ থেকে। এইবার কেউ একজন একতলা দোতলা বাড়ি করে নিয়েছে, সে 3 তলা করার ইচ্ছা হয়েছে, অনেকজন আসে। তো এর কিছু রুলস আছে। যেমন প্রথম রুলসটা হচ্ছে, সে যে বাড়িটা করেছে সেটা কি আদৌ প্ল্যান করে সাংশন নিয়েছিল কারো কাছে? বেশিরভাগ কাজ চলে যায় বা আমরা দিতে পারি না, করতে পারি না ওই জায়গাটাতে, কেন? সে প্ল্যান করেনি। তো প্ল্যান যদি করতো, তারপর আবার একটা সমস্যা, সে প্ল্যানটায় যে ছাড়টা দেওয়া আছে সেই ছাড়টা মেনটেন করেছে কিনা। কারণ আমি দেখলাম সে প্ল্যানটা নিয়ে গেল, প্ল্যান মানে হচ্ছে একটা বাড়ি করবে কীরকম, তার একটা অনুমতি নেওয়ার জন্য, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাপ্রুভাল নেওয়ার জন্য একটা ইঞ্জিনিয়ার দ্বারা সই করা একটা কাগজ, যে এই পদ্ধতিতে হবে। তো সে তখন ছাড়টা দেখিয়েছে 4 ফুট করে, দেখা গেল 2 ফুট ছাড় দিয়েছে, বাড়িটা ফিজিক্যাল দেখতে গিয়ে পাওয়া গেল না যে না 4 ফুট ছাড় নাই, তাহলে তার 3 তলা হবে না, তার স্বপ্নই থেকে গেল, তার আর বাড়ি করা হলো না। এবার সে যদি নিজে থেকে করে, যেভাবে বেআইনিভাবে সে দোতলা করেছে সেটা বেআইনিভাবেই 3 তলা করবে, সেখানে সরকার যদি মনে করে সেটা ভেঙে দেবে, সরকারের সেটা রাইটস আছে, কারণ সে অনুমতি ছাড়া করেছে। এই জন্যে লোকে 3 তলা পায় না। এবার জেলা পরিষদেও একটা হাইট আছে, সেই হাইটের পর সাধারণত 5 তলা, তারপর জেলা পরিষদও পারে না আর পারমিশন দিতে, তখন তাকে আমাদের যে পঞ্চায়েত ব্যবস্থা সেন্ট্রাল দপ্তর আছে, পিএনআরডি বলি, পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে, সেই অফিসে তখন দিতে হয়। টোটালটা যদিও অনলাইন প্রসেস হয়, অনলাইনে জমা দিতে হয়, মানুষকে ফিজিক্যালি অত যেতে হয় না। হার্ড কপি চাইলে তখন হার্ড কপিগুলো জমা দিতে হয়, কিন্তু আবেদনটা অনলাইনেই হয়। তুমি বললে ছাড়ের কথা, যে বিল্ডিং করতে গিয়ে আমরা ছাড় দেখতে পাই না, তাই তো? একটা বিল্ডিং করতে গেলে কতটা ছাড়ের দরকার হয়, বা তার লজিক কি, বা তার কারণটা কি? দেখো, একটা বিল্ডিংয়ের যদি উচ্চতা বেশি হয়, তার মানে অনেক কটা ফ্লোর হচ্ছে, সেখানে অনেক কটা তোমার মানুষ থাকবে, অনেক লাইফ থাকছে। তো বিল্ডিংটা করতে গেলে, তার অ্যাক্সেস করতে গেলে হয়তো গাড়ি 4 চাকা, 4 চাকার প্লেস পার্কিং আছে কিনা, 4 চাকাটা যে মুভ করবে সেই রাস্তাটা চওড়া আছে কিনা, কারণ রাস্তাটা না থাকলে তো অন্যজনের অসুবিধা হবে। আমি একটা বাড়িতে 6টা ফ্যামিলি থাকছে, 6টায় গাড়ি নিয়ে নিল, নিচে জায়গা নেই, টোটালটা গভর্নমেন্টের জায়গায় থেকে গেল, তখন তো পাশে যে একটা একতলা বাড়ি আছে তারও তো অসুবিধা হবে। তাহলে একটা বাড়িতে ছাড় দেবো কেন? ছাড় দেওয়ার যে নিয়মগুলো কিন্তু পৌরসভা এলাকা এবং গ্রাম পঞ্চায়েত এলাকায় আলাদা আলাদা আছে, এর তলা হাইট অনুযায়ী, এর এরিয়া অনুযায়ী এবং রেসিডেন্সিয়াল না কমার্শিয়াল সেটা অনুযায়ী ছাড়গুলো হয়ে থাকে। তাহলে ধরো আমি সাপোজ বলি যে আগুন লেগেছে,
গায়ে গায়ে বাড়ি আছে, তাহলে একটা ফ্যামিলিতে কোনো একটা শর্ট সার্কিট হয়েছে, তাহলে তার জন্য গোটা বিল্ডিংটা তো ক্ষতি হলোই, তার পার্শ্ববর্তী যে বিল্ডিংগুলো আছে ছড়াতে 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 পুরো জায়গাটা স্প্রেড করবে। আবার কোনো কারণে ফায়ার ব্রিগেডের গাড়ি ঢুকতে হবে, ফায়ার ব্রিগেডের গাড়ি একতলা বাড়িতে দেখা গেল যে হয়তো তুমি সাধারণ পাইপ দিয়ে হয়ে যাচ্ছে, কিন্তু দোতলা তিনতলায় হয়তো তোমাকে লিফট নিয়ে আসতে হচ্ছে, তোমাকে উঁচু থেকে জল দিতে হবে, তাহলে সেই যে লিফটটা ব্যবহার করার জন্য জায়গাটা সেইটা কোথায় পাবে? লিফট মানে আমি ওঠার লিফট বলছি না, আগুন নেওয়ার, যাদের ফায়ার ব্রিগেড ফায়ার স্টেশনে যারা চাকরি করে তারা যেটা দমকল ইউজ করে, কারণ এগুলো তো প্রতিনিয়ত আগুন লাগছে না, কিন্তু এখন এই ঘিঞ্জি হওয়ার জন্যে আগুন যদি লেগে যায় তাহলে ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। এছাড়া তো হাওয়া বাতাস খেলবে, যেটা আমরা বলি গ্রাম বাংলায়, আলো আসবে, আলোর পজিশন অনেক রকম থাকে। তারপর পিছন দিকে রেয়ার পেসে দেখবে একটু বেশি ছাড় হয়, রেয়ার পেসে সেপটিক ট্যাঙ্ক, ওয়াটার ট্যাঙ্ক এগুলো করতে হয়। আমরা তো ওই বিল্ডিংয়ের নিচে করে দিই বাড়িতে সেপটিক ট্যাঙ্ক, কিন্তু তা তো নিয়ম নয়। তোমার যে রেয়ার পেসে ছাড় আছে সেই ছাড়ের মধ্যে তুমি করো। তুমি কিছু কিছু কারণ যেগুলো বললে সেগুলো ধরো বড় বাড়ি ক্ষেত্রে, ধরো 3 তলা 4 তলা বাড়ি হলে অনেক মানুষ থাকবে ঠিকই, কিন্তু একই ফ্যামিলির যদি ধরো একটাই ফ্যামিলি, সেই ফ্যামিলিতে ধরো 3-4 জন ভাই আছে এবং তারাই 3 তলা করতেছে, সেক্ষেত্রে যদি নিয়মটা একই সার্কেলে আসে তাই নিয়মটা ওইভাবে লাগু হচ্ছে নাকি, একই রুটে আসতে হবে? মানে তোমার প্রশ্নটা মনে হচ্ছে হয়তো যে একটা আমি জায়গা। একটা ফ্ল্যাটের কথা বলছি, যে তুমি যে বললে সেটা ফ্ল্যাটের ক্ষেত্রে প্রযোজ্য, নো ডাউটলি, যে 3-4 তলা আছে গাড়ি ঢুকে, কিন্তু একটা একান্নবর্তী পরিবার যেমন আছে আমাদের, আচ্ছা, তাদের ক্ষেত্রে যদি কেউ করে সেখানে কোনো সুযোগ সুবিধা আছে যে না ঠিক আছে তুমি এই কিছুটা দেখো ছাড় আমি পেতে পারো? বলি, তোমার প্রশ্নটা আমি বুঝতে পারছি নাকি। দেখো, মনে করো একটা বাড়িতে 3টে ভাই আছে, হুম বাড়িটায় 6 কাঠা জায়গা আছে, হুম তো বাড়িটায় মৌখিকভাবে ধরে নিলাম 2 কাঠা করে ভাগ হয়েছে, কিন্তু কোনো কাগজপত্র হয়নি, তার বাবা মায়ের নামই আছে। হুম এবার সে হয়তো প্ল্যান করলো না, বা প্ল্যান করেছে একসঙ্গেই বাড়ির। এইবার দেখা গেল যে তারা বাড়ি করছে, তুমি বলছো একসঙ্গে বাড়ি করছে, তাহলে হুম। তুমি কি বলতে চাইছো যে তারা নিজেদের মধ্যে বিল্ডিংটাই ছাড় দেওয়ার কি দরকার আছে? হ্যাঁ আমি তোমার প্রশ্নটা এইরকম। ওইটাই। দেখো, ছাড়ের দরকার আছে, কারণ তোমার ফ্যামিলি আলাদা মানেই সেটা গভর্নমেন্টের কাছে কিন্তু সেটা একটা আলাদা আলাদা আইডেন্টি। ডকুমেন্টস বা আইডেন্টি। কারণ তোমার আজকে মিল আছে, তোমরা একসঙ্গে বাড়িতে আছো, বাড়িটা একসঙ্গে প্ল্যান করেছো, সেই বাড়িটা ছাড় দিয়েছো, কোনো সমস্যা নেই, কিন্তু বাড়ির হাফ তুমি বিক্রি করে দিলে, অন্য একটা ফ্যামিলি আসলো, তখন সে তার নিজের খেয়ালে চললো, তখন কি হবে? হতেই তো পারে প্রয়োজনে বিক্রি করতেই তো পারে। তাহলে যদি ডকুমেন্টস আলাদা হয়, পেপারস আলাদা হয়, এবং জায়গাটা যদি তার আলাদা আলাদা নামে থাকে, অবশ্যই তাকে ছাড় মেনটেন ছাড়টা করতে দিতে হবে। হবে। এই নয় যে আমার পাশের বাড়িটা কাকার বাড়ি, ওইদিকে 4 ফুট ছাড়তে বলেছে, ওটা অন্য জনের বাড়ি, আমার এটা 1.5 ফুট করে অ্যাডজাস্টমেন্ট করে নিলাম। কিন্তু আগুন লাগা বা ছড়ানোটা ওই কাকা বাবা দেখে তো আর যাবে না, আচ্ছা, সে তার নিজের গতিতে হাওয়ার যেদিকে থাকবে বা অন্য গতিতে সেই যাবে। একদম। তাহলে ছাড়টা কিন্তু দেখো দুদিকেই জরুরি। আমরা অনেকক্ষণ আলোচনা করেছিলাম যে প্ল্যান নিয়ে। হুম। আচ্ছা, পৌরসভা এবং পঞ্চায়েতের এই দুটো জায়গায় প্ল্যান করা কি খরচা দুরকম আলাদা, এবং এই খরচাটা কতটা আনুমানিক? আমাদের, আমি প্রপার সংখ্যা চাইছি না, আনুমানিক আমাদের ওয়েস্ট বেঙ্গলে কত পড়ে? প্ল্যানের খরচ বলতে একটা ভালো ইঞ্জিনিয়ার দিয়ে প্ল্যান করলে ভালো খরচ, একটা জাস্ট পাস আউট করে বেরিয়ে এসছে, তার অভিজ্ঞতা কম, তাকে দিয়ে প্ল্যান করলে খরচাটা কম। এগুলো তো পারিশ্রমিকের ব্যাপার, এটা একটা পারিশ্রমিক, এটাকে তো কোনো নির্দিষ্ট নিয়ম নেই যে আমি বলে দেবো, গভর্নমেন্টের রুলস আছে যে 2 টাকা স্কোয়ার ফুট কি 3 টাকা স্কোয়ার ফুট নিতেই হবে। তবে গ্রাম বাংলায় যেহেতু মানুষের প্ল্যানে করার প্রবণতাটা ছিল না, সবে হচ্ছে, এবং অনেকাংশে মনে হয় যে রুলসটা একটু কম আছে, সেক্ষেত্রে পারিশ্রমিকটা একটু কম নেওয়া হয়। এবার শহরাঞ্চলে পেপারস ওয়ার্কটা বেশি থাকে, বা আহ, প্রচলনটা আছে অনেক দিন ধরে, এখানে যত বড় শহর উন্নত তত হয়তো পারিশ্রমিকটা বেশি হয়ে যায়। তবে বিষয়টা অনেকটা সেই নির্দিষ্ট যে ইঞ্জিনিয়ার আছে কে থাকলো, তার ওপর নির্ভর করছে যে ফিজটা কী। কারণ একটা ভালো প্রফেশনের ভালো লোক তার যা আইডিয়াস দেবে, সেটা নতুন ফ্রেশার্স ছেলে তো অতটা দেবে না। তো নতুন ফ্রেশার্স ছেলে তখন সেটার মার্কেট যাকে বলে, মার্কেট ধরার জন্য হয়তো কম পয়সায় করে দিতেও পারে, কিন্তু একটা কাজ ভালোভাবে করতে গেলে তাদের সময় দিতে হয়, সেটার অনেক পেপারস ওয়ার্ক আছে, সেই বিল্ডিংটা স্টেবিলিটির ব্যাপার আছে, স্ট্রাকচারাল ক্যালকুলেশনের ব্যাপার আছে, এইগুলো মাথায় দিই। কারণ আমাদের এই ওয়ার্কটা ওই যেটা হয় ফিল্ডে সেটা সবাই দেখে, মানে ইট বালি সিমেন্ট পাথরটা দেখে, কিন্তু তার আগে ঘরে বসে যে পরিশ্রমটা সেটা কেউ দেখে না। সেই পারিশ্রমিকটা টোটাল পারিশ্রমিক, তাই এর কোনো নির্দিষ্ট রেট বলা যায় না, তবে খরচের পার্থক্যটা আছে। তো যত ভালো, আমি বলবো একটাই কথা, যত বড় বিল্ডিং যত ভালো ইঞ্জিনিয়ার তত খরচ বেশি, যত ছোট বিল্ডিং তো খরচাটা একটু খুব কম। পরিষ্কার কথা, আমরা ভালো প্রোডাক্ট নিলে আমাদের ভালো খরচা। একদম আর যদি আমরা সঠিক নর্মাল প্রোডাক্ট জায়গায় নিই, গেলে। নর্মাল, আমি আগেই বলেছি ইট ভালো মানে
এই লালিত মানে দাম ভালো মানে প্রোডাক্ট অবশ্যই ভালো। ভালো, কিন্তু হ্যাঁ এবার লালিত মানে প্রোডাক্ট ভালো মানে সেটা দেখতে হবে তার প্রোডাকশন হাউসটা কাজটা কেমন, কেমন আছে। পদ্ধতিটা কেমন। আমি বলছি ভালো, ভালো মানে যদি লালিত হয় তাহলে অবশ্যই ভালো, সেটা ইউজ করা উচিত। ওকে, একটা বাড়ি করার পরে অনেক রকম সমস্যা হয়, ড্যাম পড়ে, ফাটল হয়, অনেক সময় দেখা যায় যে চটে চটে পড়ছে বাইরে যে প্লাস্টারগুলো থাকে। মানে আমি তিন রকম আলাদা প্রশ্ন করলাম, বাট ওভারঅল এগুলো কেন হয়, মানে কেন মানে এই আমি আমি তোমাকে সুপারভিশন জিজ্ঞাসা করছিলাম। তো হ্যাঁ এটা কেন হয়, মানে এই ব্যাপারগুলো কেন দেখবে মানুষ, মানে এবং কিভাবে দেখলে এদিক দিয়ে নিরাপদ? আমি অনেকক্ষণ ধরে ভাবছিলাম এই প্রশ্নটা কেন এখনো আসেনি বা আসবে হয়তো, এইখানেই ওই সুপারভিশনটা চলে আসছে। হ্যাঁ, আমি একটা ছোট্ট গল্প বলি, বেশি দিন কেন নয়, 3 দিন আগে। তিনি যদি পডকাস্টটা দেখেন তিনি হয়তো মনে মনে বুঝতে পারবেন। একটা এক্সিস্টিং বিল্ডিং আছে, দোতলা বিল্ডিং আছে, 3 তলা হবে। তো আমি আমার টিম গেছি মেজারমেন্ট নিতে, কারণ মেজারমেন্ট নিতে হবে কি কোথায় হয়ে আছে, কলমটা কোন পজিশনে আছে, তার উপরে তখন তো কলমগুলো উঠবে, তারপর সে অ্যাপ্রুভাল পাবে কি না দেখার জন্য মেজারমেন্ট করতে হয়। গিয়ে দেখলাম তার একটা বেডরুম আর বাথরুমটা পাশাপাশি কমন দেওয়াল, কিন্তু দেওয়ালটা তিনি হয়তো মিস্ত্রি কথায় হোক বা নিজের ইচ্ছায় হোক, জায়গা বাঁচানোর জন্য হোক বা পয়সা বাঁচানোর জন্য 3 ইঞ্চি দিয়েছে। একটা 3 ইঞ্চি ইঁটকে গেথে, যেটাকে আমরা বলি 75 ব্রিক ওয়ার্ক বলি, তো সেই 3 ইঞ্চি ব্রিক ওয়ার্ক করেছে। তো যথারীতি সেই ব্রিক ওয়ার্কটার ওপর সে কিন্তু প্লাস্টার করবে, প্লাস্টার করবে, তারপর বাথরুমের একদিকে টাইলসও দেবে। নিশ্চয়ই এখন বাথরুমে মানে কোথাও না দিক, আমাদের ঠাকুর ঘরে না দিক, আমাদের বাথরুম পায়খানাতে তোমার টাইলসটা থাকবেই, এটা এসছে, যদিও এখন মানুষ আরও জায়গায় দিচ্ছে। তো সে বেডরুমে টাইলস নিশ্চয়ই দিল না বা কিছু করলো না। তা ওই 3 ইঞ্চি যে দেওয়ালটা হলো, এইটা দেখার সময় কিন্তু তা উপযুক্ত দক্ষ লোকটা ছিল না, বা যে করেছে সে কিন্তু বাধা দেয়নি। 3 ইঞ্চি যে করেই ফেললো, আমি তাকে কিন্তু একটা রেমিডি দিয়ে এসেছি যে করে ফেলেছে যখন, কারণ এখনকার দিনে অনেক অ্যাডমিক্সচার বেরিয়েছে, অনেক ল্যাটেক্স প্রোডাক্ট আছে যেগুলো আমরা প্লাস্টার করার আগে যদি দিয়ে দিই তাহলে এই জলের যে সোপ হচ্ছে এটা আটকাবে। কিছু ড্যাম্প হচ্ছে বাইরে পরিবেশের সঙ্গে সম্পর্কযুক্ত আছে, মেটেরিয়ালের কোয়ালিটি তো আছেই, যেগুলো পরিবেশের সঙ্গে, দেখা গেলো রাইজিং ড্যাম মাটির তলা থেকে উঠছে। অনেক সময় হয় দেখবে একটা ওই নিচে ডেটো লেভেল, যেটা বলি ডেটো লেভেলে ড্যাম পড়ে, তারপরে আর হয় না, জানলার সিল লেভেল পর্যন্ত, যেটা জানলার তলা থাকে সেটাকে সিল লেভেল বলে, সিল লেভেল অবধি দেখা গেলো ড্যাম পড়ছে। তো আমরা ওই বিল্ডিংটা করার সময় কিন্তু ওই ছোট্ট একটা জিনিস করলে এটা প্রিভেন্ট করা যেত। দেখা গেলো টাইটা যখন করছি তখন একটা ড্যাম প্রুফ কোর্স বলে, একটা ড্যাম প্রুফ কোর্স আছে, মানে একটা লেয়ারের ঢালাই আছে একটা কেমিক্যাল দিয়ে বা কেমিক্যাল ছাড়াও, অনেক সময় আগে হতো, এখন যেহেতু কেমিক্যাল অ্যাভেলেবেল, তো সেই কেমিক্যালটা দিয়ে ওই ডিপিসিটা যদি করেই নিই তাহলে জল আর ওই ইটের মাঝে একটা স্তর তৈরি হয়ে যাচ্ছে, ওয়াটার প্রুফিং হয়ে যাচ্ছে। তাহলে এই ছোটো জিনিসটা করি নাই। আবার বাইরের দিকে দেওয়াল, যেটা দেখবে ফ্ল্যাটেও আছে, আবার কিছু দেখা যাচ্ছে 10 ইঞ্চি দেওয়ালটা উঠে যাচ্ছে, ইটের সাইজ চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে বাইরে আউটসাইড ওয়ালটা অবশ্যই আমরা 10 ইঞ্চি দিতে বলি। এবং গাঁথনিতে কিছু সমস্যা আছে, গাঁথনিটা করার সময় দেখবে অনেক জায়গায় ঝাঁটা দিয়ে বুলিয়ে দিল, গাঁথনিটা করলো ঝাঁটা দিয়ে বুলিয়ে দিল, চলে গেল, পরে প্লাস্টার করলো। এইগুলো করলে হবে না। অনেক পাঁচিল দেখতে পাবে, সুন্দর লাগে দেখতে, কি সুন্দর খাঁজকাটা ইটগুলো, তার মানে কি প্লাস্টারটা করার আগে যখন গাঁথনি করেছিল তখন সে পাটা দিয়ে হোক কোন দিক দিয়ে হোক ওই টোটাল ইটগুলোর খাঁজগুলো চেপে চেপে দিয়েছিল, হ্যাঁ, এবং সেটা দেখতে একটা সুন্দর ডিজাইনেবল। লাগে কিন্তু না, অবশ্যই। ওটা শুধু ডিজাইন, ওটার মধ্যে অনেক কাজ আছে। আচ্ছা, কিরকম? ওটার ওপর যখন প্লাস্টারটা হবে ওটাও কিন্তু ওই যে ফাঁকটা হলো সেইখানে ইট আর ইটের মাঝে যে জয়েন্ট, সেই জয়েন্টে এক্সট্রা যখন এই প্লাস্টারে মশলা ঢুকলো তখন তাকে ওয়াটার প্রুফিং করিয়ে দিল। আবার ওই যে চেপে যখন দিল, মশলার মধ্যে তো একটা ভয়েড থাকে যে ওপর থেকে জাস্ট করছে এবং খুব র্যান্ডামলি কাজ করে বেরিয়ে চলে যাচ্ছে। আমরা তো মানি না যে একটা উচ্চতা অবধি গাঁথনি করতে হয়, একদিনে এত বেশি গাঁথনি করতে নাই। হ্যাঁ, আমরা বসে আছে মিস্ত্রি, করিয়ে নিলাম, চলো গাঁথো, আমার টাইম খুব সময় নেই, আমার করতে হবে। তো ইটের মশলা যখন ওই ইট গ্যাপগুলো নড়ে যায়, এরকম ফাঁক থাকে, তখন বাইরে থেকে যখন বৃষ্টি বা জলের থাকে তখন সেই বাইরের ড্যামগুলো হয়। আর একটা বড় সমস্যা হচ্ছে যে আমরা যে বালিটা ব্যবহার করি, বালির এত দাম হয়ে গেছে যে আমরা ভালো বালি পাই না, আবার ভালো বালি পেলেও সেই বালিটা হয়তো চাললাম না, মাটি থেকে গেল। তো এগুলো দিয়ে যদি আমরা প্লাস্টার করি হবে, তা এখন এত কিছু কেমিক্যালের প্রাচুর্যতা যদি আছে, আমরা কোনটা কখন ব্যবহার করতে হবে যদি একটু জানি, একটু বিল্ডিংটা করার সময় করে নিলে এই প্রবলেমগুলো আর আসে না। অতএব বিল্ডিংটা করার আগে যদি করা যায় সেটা ভালো, রিপেয়ারিং করতে প্রয়োজনই হয় না। ড্যাম হবে কেন, আমার তো তার প্রিভেনশন করার পদ্ধতি আছে, আমি সেটা তখন ইউজ করিনি। আমি তখন টাকা সময় এগুলো দেখেছি,
দিয়ে পরে যখন ভালো একটা দামি রং করলাম, সে রংটা যে নষ্ট হলো, সেটাই যে আমার টাকাটা খরচ হয়ে গেল, সেটা সেটাই। কিন্তু পরে আর ভেবে লাভ নেই। সেটা আমরা ক্যালকুলেশন করি আবার না। আমাদের যেটা হয়েছে সেটা আবার লোককে বলি না, যে আমি যখন ওই হয়েছে এই প্রবলেমটা বলছি, তোর বলছে তুই বাড়ি করছিস, তোরও হবে, তুই বুঝবি, তোর খরচা হোক। মানে আমরা যদি আমার সমস্যাটা বলে দিই, তাহলে একজন যে ভদ্রলোক বাড়ি করছে, সে তাহলে সেই প্রিভেনশনগুলো নিতে পারে। কিন্তু তুমি যে কথাগুলো বলবা যে আঙুল ইউজ করলে, অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুমি খুব সহজে বলে দিলে। একদম। আমি বাড়ি করছি দাদা, আমি এত বুঝি না, টু বি অনেস্ট। আমি বুঝি না। আমার বাড়িতে আমার অফিসে ড্যাম পড়ে আছে, আমার সামনে পাঁচিল ফাটা আছে। এটা নতুন যদি কেউ করে, সে ছোট ছোট কিভাবে মেজার করবে? সব রাজমিস্ত্রি, বলছি না রাজমিস্ত্রি খারাপ, কিন্তু তাদেরও তো ভুল হতে পারে। এবং সেই জায়গায় আমি যখন সুপারভিশন করবো, আমাকে ওই তোমার মতো অত কঠিন লাগে, সহজ যদি আমাকে কয়েকটা টিপস দাও, আমার না অনেকের কাজে লাগবে। যে কোন কোন বিষয়গুলোকে ছোট ছোট, যাতে এই ড্যাম পড়া থেকে, অনেক দেখা যায় দামি দামি ফ্ল্যাট কিনে আছে মানুষ, সেখানেও ড্যাম পড়ে আছে। তো এই ছোট ছোট বিষয়গুলোকে কিভাবে নজর রাখবে? যে যে ভাই তোমরা বালিটা সিমেন্টটা ভালো করে মেশাও, বা কি, যেমন আমি আমার এই বাড়ির অফিসটা হওয়ার সময় না, বাবা, আমি করতাম, আমি বাবাকে বকতাম, কিন্তু বাবা বলতো এই ভালো করে মিশ করছো না, মিশ করো। মানে সিমেন্ট বালি যেমন মিক্সিং করছে, এই মিক্সিং করছে, মিক্সিং করে ভালো করে মাখাও, ইটটায় ভালো করে জল দাও। বাবা করতো, আমি বাবা বললাম ছেড়ে দাও, ওরা ভালো, আমাদের থেকে ভালো জানে, ওরা করে দেবে। এই যে বিশ্বাসটা, সেটা তো সবসময় ঠিক না রাজমিস্ত্রির ক্ষেত্রে বা যারা কাজ করে তাদের প্রতি। তাই বলছি আমাদের কিভাবে সতর্ক হতে হবে যে হ্যাঁ এই জিনিস, এই জিনিসগুলো না হয় হ্যাঁ। সহজে। মানে তুমি এর আগে বললে, খুব ডিটেলসে বললে, বাট আমি সহজ কয়েকটা জিনিস তোমার কাছে জানতে চাই। সহজ বলতে গেলে দক্ষ রাজমিস্ত্রিরা অনেক সময় পারিশ্রমিকের জন্য ব্যাপারটা এড়িয়ে যায়। অনেকে জানে, মানে জানে না একবারই তা নয়, অনেকে পদ্ধতিগুলো জানে, কিন্তু সময় টাইম বাউন্ডিংয়ের জন্য করে না। তো আমরা বলবো যে আজকে যে সিমেন্টটা দিয়ে হলো, যে ভাগটা দিয়ে আপনি মশলাটা মাখালেন, পরের দিন সেই ভাগটা দিয়ে মশলাটা মাখাচ্ছেন এক্স্যাক্ট তো। এই কথাগুলোই তোমাকে শুনতে চাইছিলাম। যে যারা একদম, আমি যদি যাই আমাদের এই পডকাস্টটা কেউ একদম খুব সাধারণ মানুষ দেখছে, তারা কিভাবে বুঝবে? তুমি জাস্ট, আমরা 10 ইঞ্চি দেওয়ালের গাঁথনি করছি, তাতে যে ভাগটা দিচ্ছি, আমরা 5 ইঞ্চি গাঁথনি যখন করছি, তখন একই ভাগে মশলা মাখাচ্ছি। সেগুলো সেটা তো খেয়াল ঠিক করা, নয়, সেগুলো সেইটা খেয়াল করতে হবে যে 10 ইঞ্চির জন্য যেটা দরকার সেটাই করতে হবে। 5 ইঞ্চির জন্য যেটুকুনি মশলার ভাগ দরকার, মানে সিমেন্ট বালির যে অনুপাত, আমরা যেটা কড়াই দিয়ে করি, আমরা দেখা গেলো 10 ইঞ্চি বা করছি করছি, এখন একটা সিমেন্ট দিচ্ছি 1 কড়াই, আর 6 কড়াই হয়তো বালি দিচ্ছি। পরের দিন 5 ইঞ্চি গাঁথনি করছি যখন, ওটাই দিচ্ছি। আবার যখন প্লাস্টার করছি, একজন এসে 5টা তোমার বালি দিয়ে দিল, একটা সিমেন্ট দিয়ে দিল, দিয়ে প্লাস্টারটা করে দিল, হাফ প্লাস্টার করে রেখে গেল, পরের দিন এসে আরেকজন এসে সেটা 6টা করে দিল। তাহলে প্রতিদিন তো ভেরিয়েশন হচ্ছে, তাহলে এটা তো একটা কেমিক্যাল। তাহলে কেমিক্যাল যখন ভেরিয়েশন হচ্ছে, তখন পাশাপাশি যে কোনো সেখানে ফাট চলে আসবে। তাহলে আমাকে বিল্ডিংটা করার সময় কি অনেক কিছু খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে মশলার ভাগ ঠিক হচ্ছে কি না, আমি শাটারিং পাটা সময়ের আগে খুলবো না, আমার গাঁথনি হয়ে গেল পরের দিনই প্লাস্টার করব না, আমাকে গাঁথনিটাকে জল দিয়ে ভিজাতে হবে, তার জন্য একটা সময় আছে, 7 দিন মতো সময় দেব, জল দেব। প্লাস্টার করার পরই রং করব না, প্লাস্টারটা খুব জল দেবো পর্যাপ্তভাবে 7 দিন ধরে, 7 থেকে 10 দিন, কিউরিং যাকে বলে। ঢালাই কলম হয়েছে, কলমে সব থেকে বড় প্রবলেম জল দেওয়া। স্ল্যাবে তো যাই হোক ওই একটা ডোবার মতো করে দেওয়া হয়, মাটি দিয়ে দেওয়া হয়, জল থেকে গেল, কিন্তু কলমে, কলমের জলটা তো এক মগে করে ছিটিয়ে দিল, চলে গেল না, আমাকে দিতে হবে, দরকার পড়ে চটের বস্তা জড়াতে হবে তার গায়ে, সেইখানে এগুলো নিজেকে করতে হবে কিছুটা। মিস্ত্রি সব করে দেবে না, কারণ তার তো ওই সময়টা আছে, তার চলে যাবে। নিজের বাড়ি, নিজেকে একটু খেয়াল রাখতে হবে। যদি আপনি কোনো প্রফেশনাল কাউকে না ডাকেন, তাহলে কলমটার গায়ে বস্তা জড়াতে হবে। এবং অতিরিক্ত রোদ, প্রখর রোদ, প্রচণ্ড তাপমাত্রা, সেই সময় আমরা ঢালাই করছি, করলে হবে না, পিছিয়ে যেতে হবে। কারণ আমাদের এখানে ওই নেই যে বরফ দেবেন কোথায় ড্রামে আর টেম্পারেচার কমাবেন, থার্মোমিটার দিয়ে মাপবেন, সেভাবে আমরা ঢালাই করতে পারবো না, এগুলো প্রজেক্টে হয়। কিন্তু সাধারণ বাড়িতে মানুষ তো এসব করতে পারবে না। তাহলে অ্যাভয়েড করতে হবে সময়কাল, যেটা মানে আমাকে কনস্ট্রাকশনের সময়টা পাল্টাতে হবে। আমি এই প্রখর রোদে আমি কাজ করব না, বা প্রখর রোদে কাজ করতে গেলে আমাকে প্রিকিউশন নিতে হবে। তাহলে ছায়া তৈরি করতে হবে, যাতে ডাইরেক্ট সানলাইটটা না পড়ে। না হলে আপনি ছাদ ঢালাই করবে, দেখবেন অনেক ছাদ ঢালাই পরের দিনই ফাটা 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 হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো সিমেন্টের বালি বা পাথর, রড, এরা তো টোটালটা আলাদা মেটেরিয়ালস। তো এদের মধ্যে ওই সেপারেশন হওয়ার প্রবণতাটা থাকবেই, তো এতে সিঙ্কেজ ক্র্যাক আসবেই। তো সেইটা আটকানোর জন্যে জল দিতে হবে, হ্যাঁ, সঠিকভাবে ঢালাইয়ের মশলার অনুপাত ঠিক রাখতে হবে। তো এই ছোটো ছোটো জিনিসগুলো আমরা, সেই জন্য বলছি, এক নাগাড়ে যদি বলি ফাউন্ডেশন যখন হবে, তখন যে নিয়মগুলো মানা দরকার, যেমন সোলিং করা, একটা রাফ ঢালাই দেওয়া, তারপর করা, পর্যাপ্ত রড আর
রডের সঙ্গে বাইরের যে দিকে আবহাওয়ার দিকে থাকবে তার সঙ্গে যে নির্দিষ্ট গ্যাপ 2 ইঞ্চি কভার যেটা বলা হয় কলমের ক্ষেত্রে, এরকম স্ল্যাবেও কভার আছে। তো ওই কভারগুলো দেওয়া, তারপর কিউরিংয়ে জল দেওয়া, প্লাস্টারগুলো করার সময় একই ধরনের ভাগে মশলা মাখানো। আর অনেক সিমেন্ট এখন বেরিয়ে গেছে, আলাদা আলাদা সিমেন্ট। তো আমরা মনে করলে ইউজ করতে পারি যে প্লাস্টারের জন্য আলাদা সিমেন্ট, ঢালাইয়ের জন্য আলাদা সিমেন্ট, যেহেতু বেরিয়েছে, অ্যাভেলেবেল আছে। আর একটা সমস্যা হচ্ছে মশলাটা সকালবেলায় মাখিয়ে নিলাম, দিয়ে সারাদিন ধরে কাজ করলাম, এগুলো অ্যাভয়েড করতে হবে। অল্প অল্প মশলা মাখান, একটা লেবার একটা মিস্ত্রি কাজ করছে, সে 1-2 ঘন্টার মধ্যে কাজে লাগিয়ে দিতে পারবে, মশলাটা প্লাস্টার করতে হবে সেরকম করতে হবে, গাঁথনি করতে হবে। ওই নয় সারাদিনের মশলা মাখিয়ে নিলাম, একটু শুকনো করে রাখলাম, একটু আবার মাঝে জল মাঝে দিলাম, জল দিলাম, এটা হয়? এইগুলো অ্যাভয়েড করতে হবে। আচ্ছা। এগুলো অ্যাভয়েড করলে একটা সুন্দর বাড়ি অবশ্যই করা সম্ভব, যদি কোনো দক্ষ না রাখেন ছোটোখাটো। এইসব এগুলো খেয়াল রাখতে হবে, এই ছোট ছোট বিষয়গুলো সময় রাখলে দিতে হবে, নিজেকেও একদম সময় দিতে হবে। টোটালটা অন্যের থাকবেন না, থাকবেন আপনি, পয়সা আপনার, তাই আপনাকেই দেখে নিতে হবে। শুদ্ধ আমরা গরম থেকে এখন বর্ষার দিকে যাচ্ছি আর কি, মানে এই গরমে তো সবার বাড়ি মোটামুটি নাজেহাল অবস্থা, ঘরে থাকুক আর বাইরে থাকুক। ছাদে দেখা যায় অনেক সময় সেই সাদা রং করা বা সাদা কোনো একটা কেমিক্যাল দিয়ে যাতে ঘরের তাপমাত্রা কমে যায় সেই ব্যবস্থা করে। তোমার কাছে আমার জানা যে বিষয়টা সেটা হচ্ছে যে এই যে কেমিক্যালটা দিচ্ছে তাদের কি ছাদের কোনো ক্ষতি হয়? ফার্স্ট আমার কোয়ারিজ। সেকেন্ড কোয়ারিজ যেটা হচ্ছে যে আমরা কি করলে আমরা ঘরের তাপটাকে নিয়ন্ত্রণ করতে পারি, এটা যদি অ্যাজ এ সিভিল ইঞ্জিনিয়ার তোমার কাছে যদি কোনো পরামর্শ থাকে, যেটা আমার মনে হয় যারা দেখছে তাদের ক্ষেত্রে যদি কিছু উপকার হয়, তো এই মানে এই দুটো জিনিস যদি একটু ক্লিয়ার করো। দেখো, একটা বাড়িতে আমরা যেভাবে টেম্পারেচার বাড়ছে পরিবেশে, কয়েকটা জিনিস খেয়াল রাখতে হবে। বাইরে ওই 5 ইঞ্চি 8 ইঞ্চি 7 ইঞ্চি গাঁথনিগুলো করবো না। বাড়িতে বেডরুমে যে ঘরটায় থাকবো সেই রুমটা এমন ফেসিংয়ে করা উচিত যেখানে ডাইরেক্ট সানলাইট পড়বে না, আমি সেই দিকে করব। আমি বাড়িটা যখন করছি তখনই প্ল্যানিংটা করে নিতে হবে যে কোন দিকটায় আমার রুমটা, যেটা আমি দিনে থাকবো দিনের বেলায়, সেদিকে যেন ডাইরেক্ট সানলাইট না পড়ে। এবার তুমি যেটা বললে ছাদে এই যে করছে, হ্যাঁ ওইগুলোতে কাজ হয়। কারণ দেখবে একটা কালো ছাতা নিয়ে তুমি বেরোবে, ছায়া তৈরি করে ঠিকই, কিন্তু ওই ছাতাটা নিজে গরম হয়ে যায়, হ্যাঁ, তা হয়। হয় না? কিন্তু সাদা জামা বা সাদা কিছু পরলে দেখবে সেটা হয় না। মানে আমরা যেটা জানি যে হিটটাকে অ্যাবজর্ব করে, যত ডিপ কালার আর যত লাইট কালার হবে হিটটাকে রিফ্লেক্ট করে রিফ্লেক্ট দেয়। করে। তাহলে আলোটাকে যদি আমরা রিফ্লেক্ট করে দিতে পারি, সানলাইটটাকে, তাহলে কিছুটা টেম্পারেচার, এই নয় যে তুমি এসি ফিলিংস নেবে, কোনো দিন সম্ভব না। যদি কেউ ভেবে থাকেন যে ওই ছাদের ওপর সাদা রং করে ঘরটা ঠান্ডা এসির মতো হয়ে যাবে, পুরো ভুল। কিছুটা কমবে, তার থেকে যদি বেশি করতে পারেন তাহলে ওপরে সেট দিয়ে নিন, যদি সামর্থ্য থাকে উপরে সেট দিয়ে নিয়ে ছায়া তৈরি করুন, ঘর ঠান্ডা হবে। আর ওই যে পেনটা করছে সেটা ছাদের জন্য সম্পূর্ণ নিরাপদ, এবং ওটা খুব ভালো ওয়াটার প্রুফিং হয়। ও ওতে অনেকটা জল শোষণ করে না, ছাদের স্ল্যাবে জল থাকে না, জলটা বেরিয়ে যায়। তো ওটা ভালো, একদিকে ওয়াটার প্রুফিংটাও হয়ে যায়। এছাড়া তোমার বাইরের দেওয়ালে যদি একটু ডিপ রঙের পরিবর্তে লাইট রং করা হয় না, তাহলে হিটটা একটু observe। কম এই মাত্র যেটা আসবে, বললে, রিফ্লেক্ট হয়। তুমি এইমাত্র বলে যে সাদা রং করলে ওয়াটার প্রুফিং হয়। ছাদের আমরা অনেকবার শুনেছি যে জল ছাদ, নর্মাল ছাদ, এই জল ছাদের গল্পটা কি, মানে বিষয়টা কি? নর্মাল বা নর্মাল যে ছাদগুলো তার মানে ডিফারেন্স কি, লাভ কি, জল ছাদের লাভ কি, আর সুফল কুফল কি বেসিক্যালি বলতে গেলে? আমাদের সাধারণত স্ল্যাবগুলো যেগুলো আমরা হয় ছাদের 4 থেকে 5 ইঞ্চির মধ্যে স্ল্যাব করি। টপ ফ্লোর যেটা আছে এটা আগে লাইম ট্রেসিং বলতো, চুন দিয়ে সাধারণত করা হতো, ছাদটাকে ঠান্ডা এবং বাইরের ওয়েদারের সঙ্গে যাতে ডাইরেক্ট ওই স্ল্যাবটা ক্ষতি না হয় সেই জন্য উপরে জল ছাদটা করা হতো। কারণ যদি সেরকম ডিস্টার্ব হয়, জল ছাদটা চটি একটা আলাদা লেয়ার হচ্ছে, একটা ঢালাই একদিনে হয়েছে এবং তার পরের বছর কি তার পরের মাসে বা পরের দিন যখন ঢালাইটার মধ্যে তো মিল হচ্ছে না, একটুখানি হলেও গ্যাপ থাকছে, তাহলে যত খারাপ হচ্ছে ওপরের সারফেসটা, এবং ওপরের সারফেসটাকে আমি তুলে ফেলে দিতেও পারছি, এবং ওটা কিছুটা ওয়াটার প্রুফিংয়েও কাজ করছে। এবার কোনো ছাদে আমি জানি না ঠিকমতো রেনফোর্সমেন্ট ইউজ হয়েছে কিনা, মানে যেটা বার বা রড বলি আমরা, দিয়েছি কিনা। তো সেই ছাদটায় যদি অযথা আমি জল ছাদ আবার করে দিই, তাহলে একটা 5 ইঞ্চি ছাদ করেছি, পরের দিন 2 ইঞ্চি, আবার 1 বছর পর একটা লোড চাপিয়ে দিলাম উইদাউট ক্যালকুলেশনে, তাহলে সেটা ছাদকে কিন্তু মানে সুফলের দিক থেকে কুফলটা বেশি হয়ে যেতে পারে, ও স্ল্যাবের চাপ পড়বে। তুমি যেটা বললে সাদা রং করলে, ব্যাপারটা সাদা রং নয় যে যে কোনো রং নিয়ে এসে করলাম আর আমার ছাদটা ওয়াটার প্রুফিং হয়ে গেল, তা নয়। ওয়াটার প্রুফিংয়ের জন্যে যে নির্দিষ্ট কিছু ব্র্যান্ড আছে যাদের ওই কেমিক্যালগুলো আছে, সেই কেমিক্যালগুলো ইউজ করলে তবেই ওয়াটার প্রুফিংটা হবে। এই নয় যে আমি বাজার থেকে বাড়িতে রং করা যে সাদা রং বা সাদা রং করলেই হবে, তা নয়।
তার জন্য ওয়াটারপ্রুফিং কিছু কেমিক্যাল নির্দিষ্ট আছে, আমি এখানে কোম্পানিগুলো বলছি না। তো তাদের কিছু ল্যাটেক্স প্রোডাক্ট আছে, যে প্রোডাক্টগুলো করলে অবশ্যই একটুও জল ভেতরে ঢুকবে না, খুব ভালো হয়। এবার হ্যাঁ, ছাদের উপর যদি তুমি গিয়ে প্রতিদিন হাতুড়ি ফাতুড়ি মেরে কাজ করো, তাহলে একটু চটা উঠে যাবে, সেখান দিয়ে হলেও হতে পারে। সেদিকটা খেয়াল রাখতে হবে। ছাদটাকে মোটামুটি ছাদ হিসাবে ব্যবহার করো, কাজের জায়গা নয়, তাহলে তোমার ওয়াটারপ্রুফিংটা টিকবে। ঠিকই যাবে। আর যে সমস্ত পুরনো ছাদ আছে সেখানে ওইগুলো করাই ভালো, কারণ অযথা জল ছাদ করে লোড বাড়িয়ে রাখার কোনো যুক্তি হয় না, যেহেতু প্রযুক্তি এগিয়ে গেছে। বাড়ি করার সময় আমরা ইঞ্জিনিয়ার কীভাবে চুজ করবো? মানে আমি সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবো না আদার্স কোনো ইঞ্জিনিয়ার দিয়ে কাজ করাবো, মানে এই ডিসিশনটা আমি কীভাবে নেব? হ্যাঁ, ভালো প্রশ্ন। এবার ব্যাপারটা আমি একটু ভাগ করে দিই, পৌরসভা এলাকা আর পঞ্চায়েত এলাকার মধ্যে ভাগ করে দিচ্ছি। পৌরসভা এলাকায় বিষয়টা খুব সহজ, কারণ নির্দিষ্ট পৌরসভায় গেলে ওখানে হয়তো লিস্ট থাকবে, মানে এনলিস্টেড ইঞ্জিনিয়ার হয়, যাদেরকে এলবিএস বলে, ওকে। মানে লাইসেন্স বিল্ডিং সার্ভেয়ার। তো আর হয় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, কিছু আর্কিটেকচার, যাকে আমরা আর্কিটেক্ট বলি, আর্কিটেক্ট তোমার আর সয়েল টেস্টের জন্য থাকে। তো এগুলো বিভিন্ন ভাগ আছে। তো তুমি পৌরসভায় গেলে একটা ওয়েবসাইটও আছে, OBPUS বলে, ওবি পাস বলি আমরা, ওকে। যেটা গভর্নমেন্ট গভর্নমেন্টের একটা নির্দিষ্ট ওয়েবসাইট। সেখানে গিয়ে আমরা যদি পৌরসভা সিলেক্ট করে নিই, তাহলে সেখানে আমি ইঞ্জিনিয়ার পেয়ে যাব। এবং ফর্ম ফিল আপ করলে আমার বাড়ির যেমন উচ্চতা, কি বাড়ির পরিধি কত, চওড়া, কভার এরিয়া, সেই অনুযায়ী সেই ইঞ্জিনিয়ার চলে আসবে। মানে আচ্ছা। ইঞ্জিনিয়ারদের ক্লাসিফিকেশন আছে, এই তুমি নয়। যখনই বাড়ির আমি পুরো ডাইমেনশন দেবো তখন অটোমেটিক হ্যাঁ, সাজেস্ট হয়ে যাবে। সাজেস্ট হয়ে যাবে যে এই জনাকে আপনি কাজ করাতে পারেন। তাহলে পৌরসভা এলাকাটা কিন্তু খুব সহজ। এক হচ্ছে পৌরসভায় আমি যেতে পারি, বিভিন্ন অফিস আছে সেখানে যেতে পারি, কারণ প্রচুর জনের ইঞ্জিনিয়ার, কিন্তু কাকে দিয়ে আমার কাজ হবে, হ্যাঁ, সেটা তো কেউ জানে না। তাহলে সেটা সরকার ঠিক করে দিয়েছে। তাহলে সেই পৌরসভা বা সেই কর্পোরেশনে গেলাম, সেখান থেকে লিস্ট কালেক্ট করলাম, বা ওয়েবসাইটে গেলাম, ফর্ম ফিল আপ করলাম, আমার যতটুকুনি দরকার ততটুকুনিতে যেটা দরকার সেটা পেয়ে যাবো। যেমন খুব সংক্ষেপে বলতে গেলে ছোটোখাটো জায়গা, 3 কাঠার মধ্যে জায়গা হলে ওই ক্লাস 2 বলে আমাদের এলবিএস ক্লাসিফিকেশন হয়। তো ক্লাস 2 এলবিএস সিলেক্ট হয়ে যাবে। সেখানে 4-5 জনা কি 10 জনের নাম দেখালো, তার মধ্যে যেটা পছন্দ, তার ফোন নম্বর দেওয়া থাকবে, সেটা সিলেক্ট করলেন, তার এন্ডে কাজটা চলে যাবে, অটোমেটিক চলে যাবে, সিস্টেমটা খুব সুন্দর। তো সে করে দিল কাজটা। এবার যখন বাড়িটা উচ্চতা বেশি হয়, দেখা গেলো 10 মিটারের ওপর, বা বাড়িটা কমার্শিয়াল, তারপর বাড়িটা 3 কাঠার ওপর, তখন আর কিন্তু ওই ক্লাস 2 এলবিএস দিয়ে হয় না, তখন ক্লাস 1 এলবিএস লাগে। ওকে। তখন একটা হাইট অবধি একটা পর্যন্ত ক্লাস 1। এবার কিছু সময় এই বাড়িগুলো না 3টে ফ্যাক্টর, একটা লো রিস্ক, মিডিয়াম রিস্ক আর হাই রিস্ক। তো লো রিস্কগুলো সাধারণত এলবিএস 2 ক্লাস 2 যাদের বলছি, সেই সমস্ত ইঞ্জিনিয়ারদের দেখো এক্সপিরিয়েন্সের একটা কিন্তু দাম আছে, পড়াশোনার দাম আছে, সেটা কিন্তু এইখান থেকে বোঝা যাচ্ছে যে ক্লাস 2 দিয়েই কিন্তু ওই ছোটোখাটো বাড়িগুলো হচ্ছে। ক্লাস 1 সেখানে কাজ করতে পারে অবশ্যই, কিন্তু যখনই বড় কাজ হচ্ছে তখন তাহলে আমরা ইঞ্জিনিয়ার সিলেক্ট করছি কীভাবে, যে আমার বাড়িটা কীরকম, তার জন্য কতটা দরকার, সেটা সরকার মানদণ্ড ঠিক করে দিয়েছে। এইগুলো যখন লাইসেন্সগুলো পাওয়া হয়, তার সেগুলো কিন্তু এক্সপিরিয়েন্স, পড়াশোনা সব দেখে লাইসেন্সগুলো দেওয়া হয়। এই নয় আজকে পাস করে পেলাম, কালকে লাইসেন্স পেয়ে গেলাম, তা নয়, তার পদ্ধতি আছে। তো আমরা তাহলে একটা লাইসেন্স সিভিল ইঞ্জিনিয়ার এখান থেকে কী ভাবছি, লাইসেন্স সিভিল ইঞ্জিনিয়ার দিয়ে কিন্তু কাজ করাবো, এটা পৌরসভা এলাকায়, যেহেতু পৌরসভা এলাকায় গভর্নমেন্ট ঠিক করে দিয়েছে। তো নির্দিষ্ট পৌরসভায় নির্দিষ্ট, মানে এখানে একজন, আর আলাদা পৌরসভা হলে আলাদা লোক আছে, আবার একই কমন লোক 2-একটা পৌরসভায় কাজ করতে পারে। তো যখনই আমাদের বড় কিছু হয়, হাই রিস্ক বা মিডিয়াম রিস্কে, তখন আবার তোমার স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার লাগে, মানে যারা ওই বার যেটা বলছি রড, তারা ঠিক করে দেবে রডটা কোথায় হবে, কলমের স্পেসিফিকেশন কত, বিমটা কতটা হবে, সেটা কিন্তু তারা। তখন এলবিএস যিনি সিভিল ইঞ্জিনিয়ার, সেও সিভিল ইঞ্জিনিয়ার, তার কাজ হচ্ছে ঘরের পজিশন, আইনগত দিকগুলো ছাড় ঠিক দিয়েছে কিনা, বেডরুমটা কোন দিকে হবে, পায়খানা বাথরুমটা কোন দিকে, এটা ঠিক করে দিলে কিন্তু এলবিএস, সেও সিভিল ইঞ্জিনিয়ার। কিন্তু কলমের স্পেসিফিকেশন, বিমের স্পেসিফিকেশন, ফাউন্ডেশন, সেটা ঠিক করে দিল দেখো স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার। এবার এই সমস্ত কাজ করতে গেলে তারা কিন্তু মাটি পরীক্ষা করতে হচ্ছে, সয়েল টেস্ট, সেও সিভিল ইঞ্জিনিয়ার, সে হচ্ছে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার। তাহলে তখন কাজটায় 3 ধরনের ইঞ্জিনিয়ার লাগছে। আবার একটা উচ্চতার পর তখন ওই এলবিএস দিয়ে হচ্ছে না, তখন চলে আসছে আর্কিটেক্ট। আচ্ছা। আবার সেই রকম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার, জিওটেকনিক, এদেরও ক্লাসিফিকেশন আছে। তো প্রতিটা উচ্চতা এবং বাড়ির কভার এরিয়া এবং বাড়িগুলো কী জন্য হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল, রেসিডেন্সিয়াল, কমার্শিয়াল, এইসবের জন্য আলাদা। তো এটা খুব সহজ।
তো এটা থেকে আমি একটা জিনিস বোঝাতে পারলাম যে পঞ্চায়েত এরিয়া যদি হয় তাহলে সেখানে তার সংলগ্ন যে নির্দিষ্ট মিউনিসিপ্যালিটিগুলো আছে সেখান থেকে সেই ইঞ্জিনিয়ারদেরও নিতে পারে, আচ্ছা, সে কিন্তু নিয়ে নিতে পারে, কারণ সে তো কাজ করাতে পারে, যেহেতু পঞ্চায়েতে এখনও এনলিস্টমেন্টটা চালু হয়নি। হয়নি। বিভিন্ন ডেভেলপমেন্ট অথরিটি আছে সেগুলো নিয়েছে, মানে কিছু কিছু জায়গা আছে যেখানে ডেভেলপমেন্ট অথরিটি আন্ডারে, মানে দেখা গেলো বর্ধমানই বলি, বর্ধমান ডেভেলপমেন্ট অথরিটি, মানে বর্ধমানের পাশে কয়েকটা মৌজা আছে, সেগুলো পঞ্চায়েত এরিয়া, কিন্তু সেগুলো বিডিএ বলে একটি সংস্থা আছে সে সরকারের, তারা তদারকি করে, তো Okay. সেইখানে কিন্তু এনলিস্টমেন্ট আছে। এবার বিডিএ বাদ দিয়ে যে পঞ্চায়েতগুলো সেগুলোতে এনলিস্টমেন্ট নেই, সেখানে যে কোনো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বা বিটেক ইঞ্জিনিয়ার, এ দুটো লেভেল আছে সেটা দেখতে গেলে, তবে তাদেরকেও এলবিএস হতে হয়, মানে লাইসেন্স কোনো না কোনো জায়গায় থাকতে হয়। তাহলে আমি কি দেখব, যে লোকটা আমার বাড়িতে কাজ করছে সে মার্কেটে কতদিন ধরে কাজ করছে, তার লাইসেন্স আছে কি না, এবং তাকে ডাকলে আমি পাবো কি না, মানে Availability. অ্যাভেলেবিলিটি। আমি এইখানে কলকাতায় কাছে বাড়ি করছি, আর আমি ব্যাঙ্গালোরের ইঞ্জিনিয়ার আমি নেব না। আবার অনেক বড় মাপের ইঞ্জিনিয়ার আছে, আমি সেই ফার্মে নিলাম আমার একটা 3 তলা 4 তলা বাড়ির জন্যে, দেখা গেল সেই ইঞ্জিনিয়ারটির প্রচুর কাজ আছে, সে আপনার সাইডে থাকবে না, সে কিন্তু একটা ফ্রেশার্স ছেলে জাস্ট বেরিয়েছে, দেখা গেলো কম স্যালারিতে আপনার বাড়ির জন্য অ্যাপয়েন্ট করে দেবে, সে হয়তো প্ল্যানটা দিয়ে দিল, বাইরে সুপারভিশন হলো, সে হয়তো ফোনে যোগাযোগ করলো। তাহলে লোকালি অ্যাভেলেবেল থাকবে এবং দীর্ঘদিন কাজ করেছে, অভিজ্ঞতা সম্পন্ন, সেই রকম ইঞ্জিনিয়ারকে খুঁজলে আমার মনে হয় আপনার সহজ হবে, পারফেক্ট হবে বিষয়টা। আচ্ছা, তুমি ইঞ্জিনিয়ার নিতে বললে, যেমন নিতে বললে মিনস আমার প্রশ্ন অনুসারে বা আমার জিজ্ঞাসা অনুসারে, আমি আমার বিল্ডিংয়ে, ধরো আমার এই বিল্ডিংয়ে যদি আমি ইঞ্জিনিয়ার নিই, আমার তো খরচাটা বেড়ে যাচ্ছে না, এবং এই খরচা, যদিও খরচা বাড়ছে আমার সেফটির জন্য, কিন্তু সেই খরচার পরিমাণটা কত হতে পারে? মানে জাস্ট হয়তো আমাদের পডকাস্ট দেখার পর কারো ইচ্ছা হতেই পারে যে ঠিক আছে, আমি একজন ভালো সিভিল ইঞ্জিনিয়ারকে দেখিয়ে আমি বাড়িটাকে রেডি করাবো এবং সুপারভিশনে রাখবো। সেই খরচাটার মাপটা কত থেকে শুরু হতে পারে? অবশ্যই সেটা এক্সপিরিয়েন্স অনুসারে ডিপেন্ড করে, তুমি আগেও বলেছো। আমি জাস্ট আনুমানিক চাইছি যে তার মানে শুরুটা কোথা থেকে হতে পারে, শেষটা নয় ছেড়েই দাও। দেখো, একটা মোটামুটি ভালো ইঞ্জিনিয়ার হতে গেলে সে যদি সুপারভিশন করে, যদি বড় বিল্ডিং হয়, সেখানে প্রতিদিন দেখতে হয়, তাহলে সেখানে সে যদি একটাই কাজ করে সেটা কাজ করে, তাহলে তার সংসার চালানো ব্যাপারটা কিন্তু জড়িয়ে আছে, তাহলে সেই পরিমাণটা অনেকটা হাই হয়ে যাচ্ছে। এবার সারাদিন বসে দেখার মতো তো অতটা নেই, তার জন্য ইঞ্জিনিয়ার লাগে না, একটা সুপারভাইজার রাখতে হয় যার সঙ্গে কমিউনিকেট করে করা যায়। তো এখানে কেউ টোটাল বিল্ডিংটার দায়িত্ব নেওয়ার জন্য একটা অ্যামাউন্ট বলে দেয়, সেটা 40,000 টাকা হতে পারে, 50,000 টাকা হতে পারে, সেটা বাড়ির এরিয়া অনুযায়ী মানে সেটা আরো ওভারঅল আরো বেশি হতে পারে, স্টার্ট টু এন্ড। স্টার্ট টু এন্ড, মানে আরও হতে পারে। আমি ছোটোখাটো বাড়ি হয়তো একটা 1,000 স্কোয়ার ফুট হতে পারে, এগুলো সবারই ক্ষেত্রে তো সমান নয়, আমি এক্সপিরিয়েন্স যার বেসে যে তিনি অবশ্যই দাবি করতে পারেন তার পারিশ্রমিক। আবার কেউ পার ডে প্রতিদিনের একটা নির্দিষ্ট ফিজের ভিত্তিতে ভিজিট করে, সেই টাকাটাও যে যেমন, সেটা আমি দেখেছি অনেকে আছে 500 টাকাও নিচ্ছে, অনেকে 2,000 টাকাও নিচ্ছে, অনেকে 5,000 টাকাও নিচ্ছে। তাহলে কেউ কি ভুল নিচ্ছে? ভুল নিচ্ছে মানে তার যদি যোগ্যতা থাকে, সে যদি মনে করে যে না, ওই যোগ্যতা, আমার এই যোগ্যতা আছে আমার এবং সময়ের ভ্যালুটা এইটা। সেইটা, তাহলে সময়ের ভ্যালু অনুযায়ী সে কিন্তু নির্ধারিত করছে যে তার ফিস কতটা। তাই এই ফিসটা বলে দেওয়া যায় না, যেহেতু গভর্নমেন্ট থেকে কোনো রেট ফিক্সড নেই, যে অন্যান্য প্রোডাক্টে যেমন পেট্রোল বা এতে একটা ফিক্স থাকে রেট, আমরা বলতে পারি সোনার দাম প্রতিদিন পেপারে, ইঞ্জিনিয়ারের তো এভাবে দাম হয় না। তো তার অভিজ্ঞতা অনুযায়ী, তার কাজের কোয়ালিটি অনুযায়ী, তার অ্যাভেলেবিলিটি অনুযায়ী, সে কোন এরিয়া থেকে কোন এরিয়ায় যাচ্ছে, তার ট্রান্সপোর্টেশন কস্ট আছে। আমাকে যদি একটা 50 কিলোমিটার দূরে প্রতিদিন ভিজিট করতে হয়, দিয়ে আমাকে যদি 500 টাকা হাতে দিয়ে বলে দাদা এটা রাখুন বা স্যার এটা রাখুন, আমাদের তো সম্মানের অভাব আছে, অনেকজন হয় দাদা রাখুন বলেও দেয়, তো সেটা তো ঠিক নয়। তার তো যেতে আসতে একটা খরচ আছে, তার তো সেই জন্য পারিশ্রমিকটা টোটালি নির্ভর করছে তার কোয়ালিটি এবং ডিস্টেন্স, অনেক কিছুর উপর। তো এটা বলা যাবে না যে এত টাকা ফিস যে এই মানে একটা কাজের জন্য। আনুমানিক ধরে এগোতে হবে, হ্যাঁ, একটা তুমি আনুমানিক যে ধরে। কোনো ফার্মে যে কোনো কনসালটেন্ট ইঞ্জিনিয়ারের কাছে গেলে তার হয়তো আলাদা আলাদা আছে, সেটা গেলে একবার কথা বললে সেটা পরিষ্কার হয়ে যায় সেইখানের জন্য। তুমি অনেক প্রজেক্টে যাও, নিজের কাজ করো, সরকারি কাজ করো, তো এমন হয়েছে যে গেছো সেখানে তোমাকে ইঞ্জিনিয়ার না বলে রাজমিস্ত্রি বলে ডেকেছে? না, এরকম হয়নি, আমার সাথে হয়নি। তবে ওই কিছু ভিডিওতে আমি দেখেছি যে অনেকজনে একই মেরে হেড মিস্ত্রি এসছে বা রাজমিস্ত্রি সেটা বলে ফেলে, আমার সাথে রিয়েল হয়নি। বা তোমার আশেপাশে রিয়েল ঘটনা না, কোনো এগুলো ঘটেছে? প্রতিবেশী রাষ্ট্রের কিছু ভিডিওতে আমি দেখেছি চলে আসে, এটা আমার সামনে হয়নি।
দেখো দুটো পেশা সম্পূর্ণ ডিফারেন্স ডিফারেন্স, কিন্তু একই জায়গায় কাজ। মানে একজনের কাজটা দেখা যায়, একজনের দেখা যায় না। একজনের পরিশ্রম দিয়ে করে, আর একজন সে আগে পরিশ্রম করেছে, পড়াশোনা করেছে, অভিজ্ঞতা সঞ্চয় করেছে, এবং ব্যাক এন্ডে বাড়িতে বসে কম্পিউটারে হোক যা হোক করে প্ল্যান রেডি করছে, ইনস্ট্রাকশন দিচ্ছে, নোটস করছে। হ্যাঁ, আর রাজমিস্ত্রি সেই পেশাটাও দরকার, তাকেও সে বাস্তবায়ন করছে না, তাই তো সেও কিন্তু রোদে পুড়ে জলে ভিজে তোমার মশলা মাখিয়ে কাজ করছে। ওটা তো একটা ইঞ্জিনিয়ার আর করবে না। তাই দুটো পেশাদারদেরই সম্মান আছে। যদি কেউ বলে থাকে সেটা তার অজ্ঞতা। এরকম করা উচিত নয়। দুটো পেশাকেই সম্মান জানানো উচিত। রাজমিস্ত্রির জায়গায়, ইঞ্জিনিয়ারের জায়গায়, কখনোই নয় এটা। এই হাতুড়ে ডাক্তার কে যদি ডাক্তার যে ব্যাপারটা হয়ে যাচ্ছে, এরকম নয়। নার্সকে অনেকে বলে ডাক্তার, এগুলো হয় না। এগুলো যেটা যেখানে সেটা সেখানেই, দুজনাকেই সম্মান দেওয়া উচিত। অবশ্যই। আমাদের এই আড্ডার শুরুতে তুমি বলেছিলে যে একটা ইঞ্জিনিয়ারের স্যাটিসফ্যাকশন তখন হয় যখন একটা কাজ করার পরে বেশ সব প্রপারলি নেমে যায় এবং ভালো হয়। খারাপ হয়ে গেলে তো ব্যাক এন্ডে সব শুনতেই হয়, মানে আফটার রেজাল্ট সব তোমাদের ঘাড়িয়ে আসে, ইঞ্জিনিয়ার ঘাড়িয়ে আসে। কিন্তু একটা ভালো হওয়ার পর তো সেরকম কিছু প্রশংসা পাও না, কিন্তু তোমার মন থেকে স্যাটিসফাই। একদম চলো যে আমি কাজটা একটা ভালো ভালো কাজ করেছি। করলাম। যেমন আমাদের একটা আমরা যদি মার্কেটিং করি, কোনো একটা ক্লায়েন্টে যদি ভালো রেজাল্ট দিতে পারি, চলো স্যাটিসফাই, আমরা চলো ভালো কাজটা করছি। তোমার এমন কিছু প্রজেক্ট হয়েছে যেখানে অ্যাটলিস্ট এসে রাতের ঘুমটা ভালো করেছো, তার যদি কিছু এক্সপিরিয়েন্স শেয়ার করো আর কি। দেখো, ম্যাক্সিমাম প্রজেক্টেই দেখো আমরা পারিশ্রমিকের ভিত্তিতে কাজ করি, তো অনেকটা প্রফেশনাল হয়ে যায়। কারণ স্যাটিসফাইড লেভেলে যেতে গেলে তোমার মেটেরিয়াল থেকে শুরু করে লেবার সব কটা না ঠিকঠাক হতে হয়। এই স্যাটিসফ্যাকশনটা এখনকার এই কাজে নেই। এবার আমি যখন প্রথম দিকে কাজ শুরু করি তখন আমি অনেক সিনিয়রের আন্ডারে ছিলাম, তাদের সঙ্গে কাজ করেছি। তো এই মুহূর্তে কম্পিটিশন মার্কেট এত বেশি, এত সবাই প্রফিটের দিকে ছুটছে যে বাড়িতে এসে না প্রায় প্রজেক্টই স্যাটিসফ্যাকশন আসে না। হ্যাঁ, স্যাটিসফ্যাকশন আসে, এরকম হয়েছে। দেখা গেল কোনো একটা ডিজাইন আমি করলাম, ডিজাইন বলতে আমি এইটা বোঝাচ্ছি যে বাড়িটা দেখতে কেমন। সেই বাড়িটা যখন দেখতে আমার কথা শুনে, আমার বলে দেওয়া মেটেরিয়ালগুলো ইউজ করলো, সেই ইউজটা করে যখন হয়েছে, এইগুলো প্রচুর হয়েছে। এইগুলা সাধারণত পাওয়া যায়। কিন্তু বড় প্রজেক্টে কি হয়, অনেক সময় অনেক ল্যাক থেকে যায়, যেটা ঠিক মনে স্যাটিসফ্যাকশন আসে না। তখন মনে হয় আরেকটু হলে ভালো হতো। বেশিরভাগ ক্ষেত্রে এটাই ঘটে যাচ্ছে, কন্টিনিউ হয়েই যাচ্ছে। হ্যাঁ, তবে কিছু আমরা কাজ করি রিকোয়েস্টে, অনেকের দেখা গেলো কিছু মন্দির, কিছু মসজিদ, এই কাজগুলো করে এরকম দু একটা কাজ করেছি যেগুলোতে আনন্দ এসছে। কিন্তু মানুষের দেখা গেল তারপরে হয়তো ভুলে যায়, কিন্তু রাতের বেলায় শুয়ে বা পাশ দিয়ে যখন তুমি যাবে সেগুলো দেখতে তোমার বেশ এটা আমার এটা আমার হাতে করা, মানে আমার আমার মাথা রয়েছে এর মাথা মধ্যে। রয়েছে বা আমার কিছুটা ভূমিকা রয়েছে, এগুলো ভালো। এরকম কাজ কিন্তু আছে। তবে বড় প্রজেক্ট এখন যা চলছে, সব কথা তো শোনে না। কারণ সিভিল ওয়ার্কটা না ওই অনেকটা তোমার ওই খোলা ম্যাজিক, মানে ওপেন ম্যাজিক। ম্যাজিকটা কিন্তু সামনেই হচ্ছে, বুঝতে পারছে না। কিন্তু সিভিলের ম্যাজিকটা হচ্ছে ম্যাজিকটা তুমি দেখছো এবং ম্যাজিকটা তুমি বুঝতেও পারছো ম্যাজিকটা কী করে হচ্ছে। এরকম হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংটা, মানে লোকাল যেগুলো আমরা বাড়ি ঘর দেখছি। সিভিল মানে শুধু বাড়ি ঘর নয়, আরও অনেক ফ্যাক্টর আপনার সব কিছু যা দেখছি চারিদিকে বহু কিছু আছে, সেটা আমি পরে যাচ্ছি। তো যেটা সামনে হয় ওই ইট দিয়ে গাঁথনি করতে গেলে ইটের সঙ্গে সিমেন্ট আর ওই বালি লাগে দিয়ে করে দিচ্ছে। এইবার ইটটা কি কিনবে, সিমেন্টটা কোনটা নেবে, এত ব্র্যান্ডিং হচ্ছে চারিদিকে কোম্পানির, সেখানে টিভিতে অ্যাড চলছে, ফোন আসছে, কেউ কিন্তু জিজ্ঞাসা করছে না যে তার কম্পোজিশনটা কী, মানে আমি কোন কম্পোজিশনের সিমেন্ট কোথায় ইউজ করব। তো আমরা অ্যাডের পিছনে ছুটছি বা টাকা বাঁচাচ্ছি প্রজেক্টে, বড় প্রজেক্টে। তো মেটেরিয়ালটা তো সবাই জানে যে এই দিয়ে এই কাজ হয়। তো অনেক সময় ইঞ্জিনিয়ারকে অ্যাভয়েড করেও তারা নিজেদের প্রফিটের জন্যে হোক বা কোনো সুযোগ সুবিধা পাওয়ার জন্যে তারা সেটা ইউজ করে। এইখানে কিছুটা আমাদের স্যাটিসফ্যাকশন ঘাটতি থেকে যাচ্ছে, ডিসঅ্যাপয়েন্টেড থেকে এখানে একটা হয়ে যায়। আর ইঞ্জিনিয়ার মানে তো শুধু যেহেতু আমরা বাড়ি বলছি, শুধু বাড়ি তো নয়। তোমার দেখো রেলওয়ে যে ট্র্যাক, এটাও কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিংয়েরই পার্ট। তুমি যে ইরিগেশন ডিপার্টমেন্ট আছে না, জল যায়, সেটাও সিভিল ইঞ্জিনিয়ার। পিএইচই ডিপার্টমেন্ট, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, যেটা দিয়ে বাড়ি বাড়ি জল যায়, যে আমরা পাইপ লাইন করছি, এটাও সিভিল ইঞ্জিনিয়ার। এয়ারপোর্ট যে প্লেন ওঠানামা করছে, যে এয়ারপোর্টের তৈরি হচ্ছে, সেটা মানে সিভিলের কাজটা তুমি চারিদিকে পেয়ে যাবে। শুধু বিল্ডিং নয়, রাস্তা ঘাট, তোমার ট্রেন, এগুলো তো ডিপার্টমেন্ট আলাদা, তো সব কাজ আলাদা। তো মানে যে সেগমেন্টে নিয়ে পড়াশোনা করেছে, যার অভিজ্ঞতা যার যত উপরে বাড়ছে
সেই দিকে চলে যাচ্ছে, সেইখানেই পার্ট তার অফ মানে মেইন মাদার যদি বলে যে সিভিল মা পড়ছে দিয়ে। কিন্তু আমরা এই নয় যে সিভিল ইঞ্জিনিয়ার মানে সেই সবটাই একটাই যে কাজ, এই বাড়ি লাইনের ঘর নিয়েই শুধু নয়। একদম মানে যে লাইনে ট্র্যাক করছে সে যে বাড়ি করতে পারবে এই ভ্রান্ত ধারণাটা না থাকাই ভালো। হ্যাঁ, কারণ সে প্রথম দিকটা হয়তো পড়াশোনা করেছে, পড়াশোনা করার সময় তাকে এত ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং, ইরিগেশন সব পড়তে হচ্ছে, কিন্তু যখন কাজ করছে একটা ট্রেনিং নিচ্ছে, ট্রেনিং নিয়ে সে সেই দিকে ফোকাস হয়ে যাচ্ছে। এবার 10 বছর 20 বছর সেই কাজটা করার পর সে অন্য কাজে তো তার অভিজ্ঞতা মানে থাকছে না। আমাদের সেই বিষয়টা হচ্ছে সেই মাধ্যমিক পড়া পর্যন্ত আমরা তো সব সাবজেক্টই পড়ছি হ্যাঁ মাধ্যমিক পর্যন্ত। একদম তাই, ইঞ্জিনিয়ারিংও সেরকম একটা কমন আছে যে যে ট্রেড দিলে সেই ট্রেডে সবাই তো একই পড়ছে, কিন্তু যখন স্পেশালিস্ট হয়ে যাচ্ছে তখন তো এইখানে কথা যখন উঠলো, আর একটা জিনিস খুব দরকার মেডিকেলে দেখবে, তোমার এমবিবিএস করার পর 1 বছর হাউস স্টাফ থাকে, এরকম থাকে যারা 1 বছর একটা হসপিটালে কাজ করে, তারপর তারা বেরোয় এবং প্র্যাকটিস করে। তো এইখানে কোথাও একটু গভর্নমেন্টের নজর দেওয়া উচিত যে ইঞ্জিনিয়ারিংয়েও পড়াশোনা শেষে তাকে পাস করানোর আগে একটা ভালো ট্রেনিংয়ের থাকে, একটা ভোকেশনাল ট্রেনিং, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং থাকে, সেটা খুব অল্প দিনের থাকে। তো যে ফিল্ডে যেতে চায় বা উপযুক্ত কিনা সেটা দেখে নেওয়ার জন্য যদি এটা গভর্নমেন্ট থেকে ভালো রকম ইনিশিয়েটিভ থাকে এবং প্রতিটা স্টুডেন্টদের জন্য যদি কম্পালসারি হয় ট্রেনিংটা নিয়ে বেরোয়, তাহলে ওই বাজারে মানে আমরা যেটা মার্কেট বলছি সেখানে একটু ভালো ইঞ্জিনিয়ার পাওয়া যাবে, কোয়ালিটির হবে। যদি যে ফিল্ডে যেতে চায় সেটা যদি একটু হেল্প পাওয়া যায়, আমি জানি না কতটা এটা যুক্তিসঙ্গত, তবে আমার মনে হচ্ছে একটু ট্রেনিংটা খুব দরকার। একদম ফ্রেশ বাইরে বেরিয়ে পরের দিন কাজ করে যাওয়াটা হয় না, যদিও অনেক রুলস আছে। কোম্পানি গেলে বা গভর্নমেন্টেও চাকরি পেলে তোমাকে প্রথম দিনই কাজে ধরিয়ে দেবে না, তোমার ট্রেনিং হয়। তবে এটা যদি আমরা কলেজ থেকে পড়ার সময় যদি বেরিয়ে আসার সময় যদি পাই, আছে এখনো আছে, সেটা অল্প দিনের, সেটা বাড়ানো উচিত এবং তাতে কোয়ালিটি অফ এডুকেশনটা ভালো ভালো হবে। আমাদের আড্ডার না লাস্ট একটা প্রশ্ন আমার জানতে ইচ্ছে করছে তোমাকে, সেটা হচ্ছে যে এখন যারা বাড়ি করছে সবারই একটু ইন্টেরিয়ার ডিজাইন করবে, একটু ভালো কিছু সাজাবে বাড়িটা, সবার ইচ্ছা প্রায় লোকের। তো এর সাথে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর কোনো কি ভূমিকা রয়েছে বা কোনো অ্যাটাচ রয়েছে? হ্যাঁ এখন তো দেখো বা এখন পুরো একটা ট্রেন্ড চলছে, মানে সোশ্যাল মিডিয়ায় তো ঝড় চলছে, ইন্টেরিয়ার করান এইভাবে এইভাবে। তো ইন্টেরিয়ার করানোর সঙ্গে ইঞ্জিনিয়ারিংয়ের কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমরা বেশিরভাগ ক্ষেত্রেই লোকালি দেখতে পাবো যে মিস্ত্রিরা যারা একটু কাজ শিখেছে ভালো, তারাই নিজেদেরকে ইন্টেরিয়ার ডিজাইনার বলে দাবি করছে, এবং সে ফুল কন্ট্রাক্ট ধরে নিচ্ছে এবং সেই বাড়িতে চলে যাচ্ছে, কাজ করে দিয়ে চলে আসছে, এবং হয়তো ভালো কাজও করছে, দেখতে ভালোও লাগছে। এইবার ইন্টেরিয়ার ডিজাইনের যারা পড়াশোনা করে, সঠিক জায়গায় যদি পড়াশোনা করে, সেখানে কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ে অনেক সাবজেক্ট পড়ানো হয়। কেন পড়ানো হয়? কারণ আমি একটা জায়গায় ডাইনিংটা বড় করতে চাই, দেখা গেলো ইন্টেরিয়ারের ডিজাইনার বললো এটা বড় করলে, স্পেসিয়াস করলে দেখতে খুব সুন্দর লাগবে, দেওয়ালটা ভেঙে দিলাম, যেখানে খুশি দেওয়াল ভেঙে দিলাম, যেখানে খুশি জানলা বন্ধ করে দিলাম, জানলা আবার ভেঙেও দিলাম, তারপর যেখানে খুশি ফুটো করছি, হ্যাঁ এসিটা বসাচ্ছি যখন, তখন দেখছি না কোন দেওয়ালে বসাচ্ছি। তো ইন্টেরিয়ার ডিজাইনার যদি তার এই নলেজগুলো থাকে, তাহলে ইঞ্জিনিয়ারের দরকার নেই। না হলে কিন্তু বড় প্রজেক্টে না, যখন কোনো একটা বড় প্রজেক্ট হয়, তখন ইন্টেরিয়ার কাজ করতে গেলে একজন ইন্টেরিয়ার ডিজাইনার, একজন ইঞ্জিনিয়ার এবং দক্ষ কারিগর, এই 3টে জিনিসকে মাথায় রাখতে হয়। ইন্টেরিয়ার ডিজাইনার কী দেবে, রঙের কালার, কোনটা কোন পজিশনে হবে, এবং কি কি ধরনের মেটেরিয়াল ইউজ করা যেতে পারে, যাবে নয় যেতে পারে, তারপর সেটা সেই ইঞ্জিনিয়ারকে দিয়ে দেখলো যে না এই দেওয়ালটা ভাঙতে হতে পারে, এর জন্য এই সাপোর্টটা দরকার, সেটা সেই ইঞ্জিনিয়ার ঠিক করবে, সেটা ইন্টেরিয়ার ডিজাইনার নয়। সেই সাপোর্টটা দেবে, তারপর মেটেরিয়াল যেটা ইউজ করবে সেটা কি সেই মেটেরিয়ালটা সেইখানে ইউজ করা যাবে কি না সেটা চেক করবে কিন্তু ইঞ্জিনিয়ার। একটা জলের জায়গায় আমি এমন একটা ওয়ালপেপার লাগিয়ে দিলাম, সেটা নষ্ট হয়ে গেলো। এবার কাজ করার অভিজ্ঞতা অনুযায়ী এখন সবাই শিখে যাচ্ছে বা করছে, সেই জন্য ট্রেন্ডিংটা চলছে, কিন্তু দুটোরই কিন্তু খুব সুন্দর রিলেশন আছে। ওকে, তাই বড় কিছু ইন্টেরিয়ারে কাজ করতে গেলে বা মেগা কিছু করতে গেলে যেখানে স্ট্রাকচারালে এফেক্ট পড়তে পারে, সেই সব জায়গায় একবার ইঞ্জিনিয়ারের সাজেশন নিয়ে ইন্টেরিয়ার ডিজাইনের পরামর্শে কাজটা করা উচিত। মানে ওরা যদি একটা স্ট্রাকচার হয়ে যাচ্ছে এবং একটা বাড়ি হয়ে যাওয়ার মানে তো অলরেডি প্ল্যান করে হয়েছে যেভাবেই হোক, সেটাকে ভাঙাচোরা করতে গেলে অবশ্যই একজন ইঞ্জিনিয়ারের হেল্প হ্যাঁ সেটা তো হচ্ছে না, সেটা তো যে যা খুশি করে দিচ্ছে। যাচ্ছে। এই ইন্টেরিয়ার কাজের কথা যখন বললাম, মানে বেসিক্যালি এখন তো সব ফ্ল্যাটের গল্প, যত শহরে যাও তত সব ফ্ল্যাট আর ফ্ল্যাট, বাট ইন্টেরিয়ার তার মধ্যে থাকেই, মানে ইন্টেরিয়ার প্রসঙ্গ দিয়ে আসা যাও যেহেতু। তো এই ফ্ল্যাটের দাম অনেক সময় তো বলে স্কোয়ার ফুট 1200 টাকা, স্কোয়ার ফুট 800 টাকা,
যখন ওভারঅল বিলিং হয় তখন দেখা যায় যে সেই স্কোয়ার ফুট যেটা 1500 টাকা বলছে সেটা গিয়ে 2000 টাকা দাঁড়াচ্ছে। এই যে লুকানো যে রেটটা, এটা কোথায় কোথায় মানে কিভাবে এইটা কাজ করে আর হ্যাঁ, কি? এটা খুব ভালো প্রশ্ন। ফ্ল্যাটের ক্ষেত্রে, ফ্ল্যাটের ক্ষেত্রে 1200 টাকা 1800 টাকায় মনে হয় আর ফ্ল্যাট নেই। তুমি এক্সাম্পল হিসাবে ঠিক আছে, হ্যাঁ, যেভাবে দাম বাড়ছে জিনিসপত্রের, তো ফ্ল্যাটের দামটাও বেশি। আর জায়গার কমছে, জনসংখ্যা বাড়ছে, সেখানে ফ্ল্যাটের প্রাচুর্যতা বা প্রয়োজনীয়তাও আছে। তো বা বিল্ডিংয়ে দেখা যায় আমরা চলে আসি একটা বিল্ড আপ এরিয়া নিয়ে। আমাদের যেটা ব্যবহার করব নিজের জন্যে, দেখা গেল একটা বেডরুম আছে, দুটো বেডরুম আছে, টয়লেট, কিচেন, এই যে এরিয়াটা, এটাকে বলছে বিল্ড আপ এরিয়া। তার দেওয়াল টেওয়াল নিয়ে, ব্যালকনি নিয়ে একটা এরিয়া হচ্ছে হয়তো 500 স্কোয়ার ফুট। আর এর বাইরে দেখো, তুমি লিফট ইউজ করছো, তুমি সিঁড়ি দিয়ে হাঁটছো, বাড়ি জায়গাটা বিল্ডিংটা করার সময় জায়গাটার একটা সেটব্যাক দিয়েছে, ছাড় দিয়েছে, তার যে জায়গাটা সেটা তো প্রোমোটারের খরচ হয়েছে। তাহলে সেই খরচাটা, সেইগুলো সে বেয়ার করছে কি দিয়ে, সেটা একটা পার্সেন্টেজ পড়ে, সেটা ওই যে প্রথম কভার এরিয়াটা হলো বিল্ড আপ এরিয়া, তার সঙ্গে অ্যাড হয়। ওকে। স্যার সেইটা জেনে নেওয়া উচিত, যেটা 20% না 25%, সেইটা যোগ হয়ে গেলে তখন তো ওটাকে বলে সুপার বিল্ড আপ এরিয়া। তো সাধারণত মানুষ কেনে, যে বলে যে রেটটা তুমি বললে সেরকমই। আমি যদি বলি 3600 টাকা কি 3700 টাকা স্কোয়ার ফুট কি 3000 টাকা স্কোয়ার ফুট, তাহলে সে মানুষ জিজ্ঞাসা করে যে আচ্ছা বিল্ড আপ এরিয়া অনুযায়ী টাকাটা না সুপার বিল্ড আপ, তখন বলে দিল যে সুপার বিল্ড আপ এরিয়া। তাহলে সুপার বিল্ড আপ এরিয়ায় দেখা গেলো আপনি পয়সা দিচ্ছেন 1000 স্কোয়ার ফুটের, কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন যেটা নিজের জন্যে রেজিস্ট্রি হচ্ছে, সেটা দেখা গেলো 20% কম, কারণ ওই পার্সেন্টেজটা ধরে নিয়েছে সে। এইবার এইগুলো তো মানুষ বুঝে গেছে। তবে আরও কয়েকটা জিনিস জেনে নেওয়া উচিত। কিছু কিছু ফ্ল্যাটে মনে করো অনেক বিল্ডিং আছে, তার তো মেনটেনেন্স করতে হবে, রিপেয়ারিং করতে হবে। তার প্রতিনিয়ত তোমার লিফটটা চলছে, তার সুইপার আছে পরিষ্কার করে, একটা দারোয়ান থাকে গার্ড দেয়, তো তাদেরকে নিয়ে একটা খরচ হয়, সেই খরচাটা মেনটেনেন্স খরচা, মানে বিল্ডিংটাকে সচল রাখার জন্যে একটা খরচা, ফি মাসে মাসে থেকে যায়। এটা কিন্তু জেনে নেওয়া উচিত, এটা একটা হিডেনই থাকে, কেউ কেউ জানে না। এছাড়া হিডেন খরচ বলতে তোমার মনে করো রেজিস্ট্রি করবে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসেস ওই যেগুলো ব্যাপারটাও আছে, থাকেই, ওই ওটা তো ব্যাপারটাও থাকবেই। থাকেই। আবার মনে করো অ্যাসোসিয়েশন হয় কোথাও, অ্যাসোসিয়েশন ফি, মানে দেখা গেলো একটা ক্লাব করেছে ওরা, এখানে জিম আছে, সুইমিং পুল আছে, তো সেইগুলোর কস্টিংগুলো আছে, তো সেটার দেখা গেলো একবারে যে নতুন এলো তার 10 বছরের টাকা নিয়ে নিল, কেউ 5 বছর নিল, আবার কেউ মাসে মাসেও টাকা নেয়। তো এই জন্য এই খরচগুলো আছে। তোমার একটা বিল্ডিংয়ে প্রচুর ইলেকট্রিসিটির চার্জ পড়ে, ইলেকট্রিসিটির জন্য ট্রান্সফর্মার বসাতে হয় আলাদা করে, তো একটা তারও বিল্ডিংয়ে তারও চার্জ। সেই যে ট্রান্সফর্মারটা, সেই চার্জটা কিন্তু একটা টাকা ভাগ করে সেটা বিল্ডিংয়ে যারা কিনছে আচ্ছা, ফ্ল্যাটটা, তো এরকম অনেক লুকানো খরচ থেকে থাকে। মানে বেসিক্যালি কেউ কিনে মানে ফ্ল্যাট কেনার আগে অবশ্যই কথা বলে নেওয়া উচিত কথা যে বলে আমার নেওয়া উচিত, কোন কি কোন কি পার্টে কত পার্সেন্ট আর কতটা আমাকে টোটাল পে করতে হচ্ছে। তারপর এবং হ্যাঁ এবার এখানে একটা যদি বিল্ড আপ এরিয়া সুপার এলডিপ এরিয়া, তো কার কত পার্সেন্টটা আমরা প্রথমে বুঝতে পারি না, যখন যাই বুঝতে পারি। আমরা কিন্তু কম্পেয়ারটা করতে পারছি না যে পাশের ফ্ল্যাটটার থেকে আমার দামটা বেশি নাকি কম হলো। একদম। হ্যাঁ, কারোর হয়তো 25% করে দিল, দিয়ে খরচটা একটু কমিয়ে দিল। তো অদূর ভবিষ্যতে এটা যদি শুধুমাত্র কার্পেট এরিয়া দিয়ে হয়, যেটুকুনি দেওয়াল বাদে আমরা বেডরুমের ভেতরে বেডরুম এরিয়া বাইরে। আছে, হ্যাঁ। আর বাকি স্ট্রাকচারাল ঠিক থাকবে, সেটা তো নিশ্চয়ই অথরিটি দেখে নিয়েছে, ইঞ্জিনিয়াররা দেখে নিয়েছে, তাই ওইগুলো নিয়ে মাথা ঘামালাম না। ওটা যেহেতু সার্টিফিকেট পেয়েছে, তার কাগজপত্র সে দেখেই অবশ্যই নিশ্চয়ই কিনবে। কিনবে বা কিনছে। তো যদি কার্পেট এরিয়া অনুযায়ী যদি হয়, তাহলে কিন্তু আমরা পাশের ফ্ল্যাটের সঙ্গে, মানে অন্য বিল্ডিংয়ের সঙ্গে এই বিল্ডিংটা আমার কাছে বেশি নিচ্ছে না কম নিচ্ছে, বা সেটা বোঝা এটা যাবে, কিন্তু বোঝা যাবে। আচ্ছা। কিন্তু এখন তো সেটা নিচ্ছে না। না, এখন সুপার বিল্ড আপ এরিয়া, মানে যার কাছে যা পারছে মোটামুটি। যার কাছে, মানে ওই রকমই একটা বিজনেস তো এটা একটা। আর মফস্বল এরিয়ায় অনেক বহুতল হয় না, দেখবে 5 তলা কি 7 তলা হয়। আর একটু ভালো জায়গায়, শহর জায়গায় একটু বেশি ফ্লোর হয়, তো সেখানে বেশি ফ্লোর করতে পারছে, সেখানে বিক্রি করতে পারছে, তাই জন্য রেটটা একটু কম হয়। আমাদের ও, মফস্বল এরিয়ায় দেখবে ফ্ল্যাটের দামগুলো বেশি হয়, কারণ আচ্ছা। এখানে তো 5 তলা কি খুব বেশি হলে 7 তলা, এর বেশি G+4 বা G+6 এর বেশি পারমিশনটা পাওয়া যায় না। আচ্ছা, তো প্রমোটারদের খরচটা একটা বেশি হয়, তো সেখানে দামটাও একটু বেশি হয়। তার জন্য কি বলা হয় যে আমাদের লোকালের থেকে কলকাতা ফ্ল্যাটের দাম কম? একদমই তাই, কারণ ওখানে বহুতলটা বেশি পাওয়া যায়, সংখ্যাটা বেশি। বাড়ি প্ল্যান করছো, বানাচ্ছো, অনেক তো বাস্তু মানে না যে আমার বাড়ির এই দিকে হতে হবে, ঠাকুর বাড়ির এই দিকে হতে হবে, তখন থেকে বাস্তু শিখতে হয় সাথে সাথে। এইটা এখন তো প্ল্যান করতে গেলে না, একটা জায়গা এমনিতেই জায়গা শহর অঞ্চলে ছোট জায়গা, তারপর মানুষ এসে যখন বাস্তুটা বলে, তখন আমাদের ব্রেনে না শর্ট সার্কিট হয়ে যায়।
হ্যাঁ, ওই জন্য তোমাকে জিজ্ঞাসা করা যে তোমাকে যে কি বাস্তুবিদও হয়ে যাচ্ছে দিন দিন। দিনকে দিন কোথাও যেন মনে হচ্ছে যেন বাস্তুবিদের দিকে, কারণ মানুষ, আমি কিছু না বললেও মানুষ বলে দিচ্ছে আমার ঠাকুর ঘরটা যেন এইখানেই হয়, এখানে যেন টয়লেটটা না হয়, আপনি সিঁড়িটা এইদিকে সরিয়ে দিন। তখন কাজ করতে গিয়ে সমস্যা হচ্ছে। আমি তো মনে করি বাস্তুটা যে একদমই ভাঁওতা তা নয়, কিছুটা বিজ্ঞানসম্মত বটে যদি সঠিক বাস্তুবিদের কাছে যা হয়। তো সিভিল ইঞ্জিনিয়ার অনেকজন আছে যারা হয়তো এটা নিয়ে পড়াশোনা করে নিজেরা বাস্তুবিদ হয়েছে, আমার মনে হয় জানে যারা তাদের কাছেই জানা উচিত। কিন্তু আমাদের খুব কাজ করতে যারা সবাই সব জানে, আমরা একটু বেসিক্যালি এখন মানুষের চাহিদা অনুযায়ী কিছুটা শিখতে বাধ্য হয়েছি, বাস্তুবিদ হয়ে যে যাচ্ছে দিন দিন। বাস্তুবিদের দিকে চলে যাচ্ছি, যে না একটু এটা করি, ওটা ওইদিকে রাখি, মানে ক্লায়েন্টের ডিমান্ড ডিমান্ডের জন্য fulfill করতে হচ্ছে, করা যায়। কিন্তু প্ল্যানটা ফুলফিল করতে গিয়ে খুব ভুগতে হচ্ছে। মানে জায়গাটা তো অল্প, খুব কম জায়গার মধ্যে একটা আউটপুট দিতে হচ্ছে। এইভাবে দেখা যাচ্ছে যে বাস্তু মানতে গিয়ে বাড়ির শেপটাও অন্যরকম হয়ে যাচ্ছে, নষ্ট মানে হয়ে যাচ্ছে। বাজে লাগছে হয়তো শুধু বাস্তু। এবার বাস্তু যদি সঠিক হয় সেটা খারাপ কিছু তো নয়। দেখো, একটা বাড়িতে পর্যাপ্ত আলো ঢুকবে, আমি কেন লাইট জ্বালিয়ে দিনের বেলায় ডাইনিংয়ে বসে থাকবো? ঠিকই তাই। আমি কেন রান্নাঘরে আমাকে আলো জ্বালাতে হবে? দরকার নেই। আমার ঠিকঠাক হাওয়া বাতাস খেলবে, যেটা আবার পাস করবে। আমরা যদি সেরকম পজিশনে দরজা জানলা ফিট করি, আমার তো হাওয়া বাতাস খেলবে। আবার হাওয়ার যেদিকে দিক সেদিকে যদি আমি পায়খানা বাথরুম করে দিই, দরজাটা খুলে রাখি কোনো কারণে, ভেন্টিলেশন দিয়ে ঢুকলে তো জার্মসগুলো তো বেডরুমে ঢুকে যাবে বা অন্য রুমে যাবে। তো এগুলো দরকার আছে, এগুলো বেসিক্যালি বাস্তু সায়েন্স সায়েন্স, ওভারঅল, এবং শুধু সঠিক জায়গায় যেতে হবে। যেতে হবে, এটাই বিষয়। নইলে তো এখন বসেই আছে টাকা ছাপানোর জন্য সবাই। ওভারঅল ভীষণ ভালো লাগলো দাদা, তুমি এত সময় দিলে, এত ডিসকাস করলে। আমার মনে হয় পডকাস্টটা যারা শেষ পর্যন্ত দেখছে অনেকটা কিছু নতুন জানতে পারলো, আমি নিজেও জানলাম অনেকটা কিছু। এবং যারা ইঞ্জিনিয়ারিং পড়তে চাও তাদেরও ক্ষেত্রে বলার যে অবশ্যই এতক্ষণ দেখেছো ধৈর্য ধরে, তার জন্য থ্যাংক ইউ। আর স্যার, মানে আমাদের দাদা যা বললো সেইভাবে অ্যাপ্লাই করো, আমার মনে হয় অনেকটা বেশি ভালো হবে। তোমাকে অশেষ ধন্যবাদ তার জন্য। ভালো থেকো। নমস্কার।